সেট ক্লাস আছে। যাই হোক, আজকে আমাদের ঢাবি রিটেনের প্রথম ক্লাস। তো এই ক্লাসে আপনি জানতে পারবেন যে আপনার রিটেনের জন্য ঢাবি কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোনগুলো পড়তে হয় কোনগুলো পড়তে হয় না, এবং প্রথম যে কনসেপ্ট প্যারাগ্রাফ, রাইট, কিভাবে একটা পারফেক্ট প্যারাগ্রাফ লিখতে হয়। আমার লাইফ টাইমে আমি যত রকম প্যারাগ্রাফ লিখছি সবগুলো মার্ক 9, 9.5, 9, 9.5, 8 এর কম ছিল না। কারণ আমি আমার টাইমে ক্লাস টপার ছিলাম। তো ক্লাস টপার বা যে কারো যারা একটু ইউনিক তাদের কিছু নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যে প্যাটার্নের জন্য তোমাকে বেশি মার্ক দেওয়া হয়, ঠিক আছে। ওই প্যারাগ্রাফের প্যাটার্নটা তোমাকে এখানে শেখানো হবে। তো পুরো ক্লাসটা করতে করতে তারপর তুমি যে লাস্টে একাই বুঝতে পারবো যে কি হয় না হয়। চলো আমরা একটু সামনের দিকে এক এক করে আগানো শুরু করি। তো এইটা আমি সেমিনারটা নিছিলাম, বাট গতদিন সবাই জয়েন করে নাই, তারপর আমি আজকে আবার নিতে চাই আরেকবার, যাতে করে এটা আপনার মাথার মধ্যে ঢুকে যায়, ঠিক আছে। রিটেন কেন গুরুত্বপূর্ণ, রিটেন কিভাবে আপনার ট্রান্সফার মেইন হাতিয়ার হতে পারে। ওকে চলেন, প্রথম কথা ভাই, তোমার ঢাবিতে চান্স পেতে কত মার্ক লাগবে? তোমার 100 মার্কের এক্সাম হয়, 100-এর মধ্যে তুমি যদি মোটামুটি 60 উঠাইতে পারো তাহলে তোমার ঢাবিতে চান্স হয়ে যাবে। এই 60 তুমি কিভাবে উঠাবা? দেখো, তোমার এমসিকিউ থাকে হলো 60 মার্ক, বাংলায় 15, ইংলিশ 15, জিকে 30, তাই তো? এইদিকে হলো 60, আর রিটেনে এইদিকে 20 মার্ক, 20 মার্ক 40 মার্ক, কত হলো? 60 আর 40 তোমার ইকুয়াল 100 হয়ে গেল। ওকে, এই 100 মার্কের এক্সাম তোমার হচ্ছে। এই 60 মার্কের মধ্যে কত মিনিট টাইম দেবে তোমাকে? 45 মিনিট টাইম দেবে। রিটেনের জন্য কত মিনিট টাইম দেবে? 45 মিনিট টাইম দিবে। কোন কোন এক্সাম হলে দেখা যাবে যে তোমাকে বলবে যে যারা আগে এমসিকিউ শেষ করতে পারবা তারা আগে রিটেন খাতা নিয়ে নাও, নিয়ে রিটেন শুরু করে দাও। এটা কোন কোন জায়গায় বলবে, ঠিক আছে। আর কোন কোন জায়গায় কোন কোন এক্সাম হলে তোমাকে বলবে না 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 না, তোমার এমসিকিউ এর জন্য 45 মিনিট টাইম, তোমার 45 মিনিট যখন শেষ হয়ে যাবে, বুঝছো, তারপরে কেবলমাত্র তোমাকে রিটেন খাতা দেওয়া হবে। তো তুমি তোমার সেভ জোন হিসেবে ধরে নাও যে তুমি 45 মিনিট পর তোমার রিটেন খাতাটা পাবা। এবং রিটেন 40 মার্কের জন্য তুমি কত মিনিট টাইম পাচ্ছ? 45 মিনিট টাইম পাচ্ছ। তুমি 5 মিনিট এখান থেকে বাদ দিয়ে দাও। কেন বাদ দিবা? তুমি একটু হাঁপাবা, খাতা ঠিক করবা, একটু চিন্তা ভাবনা করবা, স্যার আসবে, সিগনেচার করবে, খাতা ছিড়বে, অনেক কাহিনী করবে না? করবে। তো 5 মিনিট তুমি হাত থেকে বাদ দিয়ে দাও। তুমি ভাবো তোমার রিটেনে 40 মার্ক এবং টাইম তোমার কত? 40 মিনিট। তার মানে তোমার ফার্স্ট টেকনিকটা কি? আমার প্রতি মিনিটে 1 মার্ক করে লিখতে হবে। একদম সহজ কথা ভাই, আমার প্রতি মিনিটে 1 মার্ক করে লিখতে হবে। আমি যদি প্রতি মিনিটে 1 মার্ক করে লিখতে পারি তাহলে আমার রিটেনটা কভার হয়ে যাবে। এখন প্রতি মিনিটে 1 মিনিট কিভাবে লিখবো এটা আমি একটু পর বলতেছি, তাকাও। তো আমি ধরলাম তুমি খুবই বাজে বা নিকৃষ্ট, খুবই খারাপ একটা স্টুডেন্ট, ঠিক আছে, মানে খুবই খারাপ একটা স্টুডেন্ট। এই খারাপ স্টুডেন্ট হওয়া সাপেক্ষে তাহলে তুমি বাংলায় কত মার্ক পাবো? যদি অনেক খারাপ স্টুডেন্ট হও 15-এর মধ্যে তুমি 7 পাবা, যেহেতু আমি খারাপ একটা স্টুডেন্ট। ওকে, ইংলিশে তুমি তো আরো খারাপ স্টুডেন্ট, তাহলে ইংলিশে কত পাবা? মিনিমাম 7 তো পাইতে হবে না, নাহলে তো 5-এর পর তো তোমার ফেল হয়ে যাবে, তাই না? 7, 7, 14। একটা স্টুডেন্ট যদি বাংলা এবং ইংলিশে খুবই বাজে হয়, সেই স্টুডেন্ট জিকে তে ভালো হয়, ঠিক আছে। একটা স্টুডেন্ট একই সাথে 3টা সাবজেক্টে কখনো দুর্বল হয় না। বাংলা ইংলিশে দুর্বল মানে ওর বেটার জিকে পড়তে পছন্দ, তার মানে জিকে একটু ভালো পারে। আর তুমি জিকে তে দুর্বল মানে বাংলা ইংলিশে তুমি একটু ভালো, সব মিলে এভাবে কাস্টমাইজ হয়ে যায়। তা আমি ধরলাম যে জিকে তেও তুমি অনেক দুর্বল, যাও জিকেতে 30-এর মধ্যে কত পাইছো? 16 পাইছো, হাফ মার্ক পাইছো। তো সব মিলে তোমার দিকে কত হচ্ছে? 30 মার্ক হচ্ছে। মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে তুমি যদি পাও, তোমার ঢাবি রিটেন খাতা দেখা হবে, তোমার কোনো প্যারা খাওয়ার দরকার নেই। রিটেন কতগুলো দেখে? তোমার সিট সংখ্যা যত তার 5 গুণ পরিমাণ রিটেন খাতা চেক করা হয়, বুঝতে পারছো? ওকে, খুব ভালো কথা। তো আমার 30 মোটামুটি, আমি যদি খুব খারাপ লেভেলের স্টুডেন্ট হয় আমি এখানে 30 উঠাইতে পারবো। ওকে, এখন তোমার চান্স পাইতে হবে। আমার গতবার স্টুডেন্ট আবরার নাম ছিল, ওর এমসিকিউ খুবই খারাপ, দুর্বল, খুবই বাজে প্রিপারেশন ছিল, যে ভাই আমি কিছু পারি না। বাট এখন আমার উপায় কি চান্স পাওয়ার? আমি বলছিলাম ভাই তোমার চান্স পাওয়ার মেইন হাতিয়ার হলো এখন রিটেন, ঢাবি রিটেন। দেন এট লাস্ট ও রিটেনের জন্যই চান্স পাইছে, রিটেন ও বেস্ট মার্ক পাইছিল, এন্ড আমাদের ব্যাচে আর কি গতবার ছিল। তো দেখেন রিটেন কিভাবে আপনার জান বাঁচাইতে পারে। আপনার সেফ জোন হলো কত? 60 মার্ক কিংবা 58, 58 মার্ক 100-এর মধ্যে, বুঝছেন? এখন অনেকে কি করে, এমসিকিউ ফাটানো প্রিপারেশন নাই, রিটেনে যে 11 পাই, 12 পাই বা 13 পাই, খালি টানে টুনে পাস করে, যেটাকে বলা হয়, হ্যাঁ, 11-তে পাস, টানে টুনে পাস করে 12 বা 13 পাই, এরকম অনেকের অবস্থা হয়ে যায়, বুঝছো? তো এই অবস্থা যখন হয় তখন ছেলেটা কি হলো, এত কষ্ট করে, ধরো তোমার এমসিকিউ কত তুললো? এমসিকিউ তুললো হলো 40, অনেক কষ্ট করে 40 তুলছে, আর রিটেনে দেখে পায়ে বসে আছে কত? 12, ইকুয়াল কত হলো? 52। তার পজিশন কত? 5000তম সামথিং, বা তার চান্সটা মিস গেল। আবার অনেকে তো রিটেনে ফেল করে বসে, মনে করে যে আমি ওখানে যে একদম আকাশ ছিঁড়ে ফেলবো, হ্যাঁ, রিটেন কোনো ব্যাপারই না, লিখলেই হয়, আমার পড়তে হবে না, ওখানে যে লিখলেই তো পারবো, লেখাই যায়। এত সহজ না ভাই। আমি তোমাকে যদি এখনই বলি যে ভাই তুমি ডিফরেস্টেশন যে প্যারাগ্রাফটা আছে একটু লিখো তো, তোমাকে টাইম দিলাম 10 মিনিট, ডিফরেস্টেশনের প্যারাগ্রাফ লেখো। ওই প্যারাগ্রাফে 3-এর বেশি 1 মার্কও পাবো না, 3, 3.5, 4। কেন পাবো না? বিশ্বাস হচ্ছে না? আজকে ক্লাস শেষে একটু ট্রাই করি, হ্যাঁ, ডিফরেস্টেশন 10 মিনিট ঘুরে ধরে লিখবা, তাহলেই বুঝবে যে তোমার কতটা দুর্বলতা আছে। ওকে, তো আমি যে পয়েন্টে ছিলাম, এইখানে টপ মার্ক তুলতেছে 40, এখানে যে 12-13 পাচ্ছে, কোনো কারণে পাস করতেছে বাট চান্স পাচ্ছে না, এরকম হচ্ছে। বাট তুমি ধরো তুমি তো এবার মানে অনেক খারাপ স্টুডেন্ট, তুমি এমসিকিউ অলরেডি খারাপ মার্ক উঠে রাখছো, মাত্র 30 রাখছো, এখন তোমার চান্স পাইতে হবে।
এখন তোমার চান্স পাওয়ার হাতিয়ারটা কি হতে পারে? রিটেন। কারণ কি, প্যারাগ্রাফ যখন তোমার খাতার ঢাবির টিচার কাটবে, তো তার সাইকোলজি তোমার সাইকোলজি সেম না, রাইট? তোমার লেখা তার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। লেখার মধ্যে যে গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, লেখার মধ্যে যদি সেম স্ট্রাকচার বারবার রিপিটেশন হয়, তাহলে তো তুমি মার্ক আরো কম পাবা, স্বাভাবিক না? এই জায়গায় কিছু ট্যাক্স ফলো করে তুমি প্যারাগ্রাফে 10-এর মধ্যে 9, 8, 9.5 এরকম মার্ক উঠাইতে পারবা। এগুলো মার্ক সবাই উঠাইতে পারে না, নির্দিষ্ট ট্রিক আছে, ওইগুলো নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। এই জন্য এই রিটেন তোমার যদি একটা কমপ্লিট প্রিপারেশন থাকে, যেহেতু ঢাবি ভর্তি পরীক্ষার এখন 1 মাসের মতো টাইম আছে, 1 মাস তুমি যদি প্রতিদিন রিটেন প্র্যাকটিস করতে থাকো, তাহলে রিটেনে তোমার অটোমেটিক্যালি একটা প্রফিসিয়েন্সি চলে আসবে। না আসলে আমি জোর করে আনাই দিব, তোমার টেনশন করতে হবে না। তখন তুমি রিটেনে কি করতে পারবে, এখানে 40 মার্কের মধ্যে মোটামুটি 28 বা 30 তুলতে পারবা। হ্যাঁ, কোনো সমস্যা হবে না, ইজিলি 28 বা 30 তোলা যায়। 35 তোলা অনেক কঠিন, এটা এত বেশি সহজ না, বাট 28-30 মোটামুটি তোলা যায়, খুব একটা বড় অসুবিধা হয় না। সো এই কাজটা তুমি যখন করতে পারলা, তখন এদিকে তোমার মোটামুটি 30 মার্ক ছিল, এদিকে 28 বা 30 মার্ক ইকুয়াল হলো 60 মার্ক, তোমার ঢাবিতে চান্স হয়ে যাচ্ছে। তার মানে যারা এতদিন পড়াশোনা করেনি, তাদের ঢাবিতে চান্স পাওয়ার মেইন হ্যাক্স কি? রিটেন। কারণ রিটেনে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই, যা লিখবা তার উপরই মার্ক, কোনো নেগেটিভ মার্ক নাই, তাই না? আর এমসিকিউ ভুল করলে কিন্তু রিস্ক আছে, নেগেটিভ মার্ক 0.25 কাটতেছে। আবার এখন যারা টপ ক্যালিবারের স্টুডেন্ট, ঠিক আছে, ধরো তুমি এখানে এমসিকিউ 45 প্লাস পাওয়ার মতো একটা স্টুডেন্ট, তুমি 45 প্লাস তুলতে পারবা, এরকম খুব ভালো প্রিপারেশন নিয়ে আসছো। এখন টপ করার জন্য তোমার মেইন হ্যাক্স কি? রিটেন। তুমি এখন যতই পড়ো, এই 45-এর বেশি তুমি ধরো 1 মাস টানা ঠাড়া পড়তেছো, তুমি সর্বোচ্চ 3 থেকে 4 মার্ক এখানে ইনক্রিজ করতে পারবা। কারণ ঢাবির কোশ্চেন এমন ভাবে সেট করা হয়ে যায় ভাই, 50টা বা 52টা পর্যন্ত সর্বোচ্চ হয়ে যায়, তার বেশি মানে টিক মারা খুব একটা সহজ হয় না। তো তুমি পিক মোমেন্টে চলে গেছো, 40-45 অলরেডি পারো, রাইট? এখন এর বেশি যদি আরো 3-4 মার্ক উঠাইতে যাও, তোমার ওই টাইমটা বৃথা। ওই টাইমটা তুমি এখানে না দিয়ে কি করো, এখানে দাও। তো এবার তুমি যদি রিটেনে এদিকে 30 তুলতে পারো, এদিকে কত ছিল তোমার আগে থেকে 45, আর হলো কত 30, কত হলো 75। তুমি জানো 100-র মধ্যে 75 মানে তোমার পজিশন কত থাকবে? তোমার পজিশন টপ 30-এ থাকবে, টপ 30, টপ 30-এর মধ্যে থাকবে। তুমি দেখবা ঢাবিতে যারা টপ করে তাদের একটাই ফ্যাক্টর, তারা এভারেজ, রাইট? এমসিকিউ 40-45 তুলছে, তোলার পর রিটেন একদম ফাটায় মার্ক তুলছে, তারা অন্য কারোর মতো বোকা না, রাইট? তারা এমসিকিউ নিয়ে সারা জীবন পড়েছিল না, তাদের আত্মনির্ভরশীলতা এত বেশি না, তারা 1 মাস আগে থেকে প্রিপারেশন শুরু করছে, এমসিকিউ মোটামুটি 40-45 তোলার মতো একটা ক্যালিবার অর্জন করছে, করে এবার রিটেনে ফুল টাইম দিছে, দিয়ে একেবারে রিটেনে 40-এর মধ্যে 30 উঠাই ফেলছে। ওখানে যখন 30 উঠে গেলে, এদিকে 40 ছিল, 40-30-70, তোমার যদি 70 মার্কও থাকে 100-এর মধ্যে, তাহলে তোমার পজিশন থাকবে 150-এর মধ্যে। সো এটাই হলো ফ্যাক্টর, যে একটা লো ক্যালিবার স্টুডেন্ট এখন কিভাবে ঢাবিতে চান্স পাবে, আর যে টপার কিভাবে সে ঢাবিতে টপ পজিশনে আগায় নিয়ে যাবে। দ্যাটস দ্য থিওরি। তুমি যদি এখন এরপর থেকে যদি রিটেন শুরু না করো, তাহলে তোমার জন্য কিন্তু খুবই মানে বাজে একটা সিচুয়েশনের সৃষ্টি হবে। তাহলে এখন তোমার জন্য পরামর্শ একটাই, যে ভাই তুমি এমসিকিউ যা পড়ছো ওটা এখন প্র্যাকটিস করতে থাকো, এমসিকিউ নতুন কিছু মাথায় নেওয়ার দরকার নেই। যা পড়েছো, তুমি যদি 40% মার্ক মানে 100-এর মধ্যে ধরো তোমার 60-এর মধ্যে পরীক্ষাতে 40 বা 45 যদি পাও, আমাদের যে মক টেস্ট গুলো হচ্ছে, এমসিকিউ হচ্ছে না, এই মক টেস্টে তুমি যদি 40 বা 45 মার্ক পাও, তাহলে ভাই তুমি এমসিকিউ প্রিপারেশন স্টপ না করে দিয়ে যা পড়ছো রিভিশন দিতে থাকো। এখন তোমার লাইফের ফুল টাইমটা রিটেনে দাও, রিটেনে দিয়ে 40-এর মধ্যে তুমি এখানে 30 প্লাস গ্র্যাব করার চেষ্টা করো। তারপর দেখো 40-30-70 তোমার কিভাবে টপ পজিশন চলে আসে। এখনো তুমি যদি চিন্তা করো যে আমি এমসিকিউ টাইম দিই, এমসিকিউ আমার আরো পাকতে হবে, তাহলে তুমি একটা বোকামির কাজ করতেছো, রাইট? এদিকে তুমি টপ করতেছো, ওইদিকে ফেল করতেছো, লাভ আছে? লাভ নাই। এখনো একদিনও রিটেন নিয়ে একা একা বসনি, তুমি জানো না প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, ফর্মাল লেটার লেখার সিস্টেম কি, কোথায় কমা দিতে হয় না কোথায় কমা দিতে হয়, বাংলা কোনগুলো আছে ইংলিশ কোনগুলো আছে, তুমি কিছু জানো না, তুমি এমসিকিউ নিয়ে পড়ে আসো, হবে? হবে না। এই জন্য রিটেন এত বেশি গুরুত্বপূর্ণ। আসো, তাহলে আমরা একটু বুঝলাম যে রিটেন কেন গুরুত্বপূর্ণ। এবার একটু নেক্সট পয়েন্টে চলে আসবো, সাম ট্যাক্স। ভাবির যে ট্যাক্স গুলো আছে এগুলো সবাই জানো, আমি গতদিনও বলছিলাম যে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে কোশ্চেন আসে। আমাদের রিটেন ক্লাসের মধ্যে কিন্তু আমরা ইএফটি আবার কভার করব। সেখানে কি করব, কবিতা যতগুলো আছে সবগুলো কবিতা আমি নিজে এক্সপ্লেনেশন দিয়ে দিব। কেন দিবেন? কারণ তুমি জেনে থাকবা ভাবিতে তোমার 10টা লাইন উঠাই দেয় কবিতার, উঠাই দিয়ে বলে বাবা বাংলা আমাকে একটু ট্রান্সলেট করে দাও তো, এটাকে বলে যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, এটার উপর 10 মার্ক থাকে, কোনোবার আসে কোনোবার আসে না। ওই ট্রান্সলেশন যখন আমরা কমপ্লিট করবো ওই পার্টটা, তখন ইংলিশ ফার্স্ট পার্ট থেকে যদি কোনো এমসিকিউ আসে সেটা তোমার এর মধ্যে কভার হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার ইউনিক কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন ব্যাংক থেকে রিপিট হয়, মানে প্যাটার্ন রিপিট হয়, গতবার ন্যারেশন থেকে কোশ্চেন আসলে এবারও আসবে। যেমন গতবার ঢাবির যে প্যাটার্ন, ওই প্যাটার্নটাই ফলো করবে, কিন্তু হুবহু কখনো রিপিট করবে না। ধরো গতবার ছিল আমার নাম সফল বা আমার নাম আবির, একটা কোশ্চেন, এই কোশ্চেন আর আসবে না। এবার কি আসবে, তার নাম এটা, মানে প্যাটার্ন ঠিক থাকবে বাট কোশ্চেনটা চেঞ্জ হয়ে যাবে। হুবহু কখনো কপি করা হয় না ঢাবিতে। কপি যদি করো তাও তোমার সর্বোচ্চ 3 থেকে 4টা হুবহু কপি করা হয় ঢাবিতে, ঠিক আছে? 60টার মধ্যে 3 থেকে 4টা এমসিকিউ কপি করা হয়। এবং তারপরে আমি ঢাবির কোশ্চেন ব্যাংক কেন করবো, কারণ একটাই,
তুমি যখন ঢাবির প্যাটার্ন আগে থেকে ইউজ টু হয়ে থাকবা কোশ্চেন ব্যাংক পড়ার মাধ্যমে, তখন ওখানে যেও তোমার পুরানো প্যাটার্ন মনে হবে। যখনই কাউন্ট করে যাবে তখনই তোমার কনফিডেন্স মোটামুটি কাঁধে থাকবে, হ্যাঁ, কনফিডেন্ট পায়ের নিচে চলে যাবে না, একটু তোমার হলো ব্যাপার। ওকে, তো ফার্স্ট পার্ট থেকে 35% কোশ্চেন আসে, সেকেন্ড পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। আমরা একটা সব এমসিকিউ এর কাহিনী বলতেছি, ঠিক আছে? কোশ্চেন আসে 15টা। ট্রান্সফার হ্যাকসল রিটেনে ভালো করা কেন তুমি দেখছো, জিকে সলিড সিলেক্টেড টপিক থেকে বারবার রিপিট হয়, এবং জিকে আমরা ক্র্যাশ কোর্সের যে মানে এমসিকিউ রুটিনটা আছে সেখানে সবগুলো ম্যারাথন স্টাইলে নিয়ে শেষ করে দিব, তোমার কোনো প্যানিক খাইতে হবে না, ঠিক আছে? সেকেন্ড টাইম নাই, নেগেটিভ মার্ক তো 0.25 তুমি ভালো মতোই জানো। মানে তুই একটা ভুল করলি কেন, ভুল করার জন্য টোটাল থেকে না তো সাবজেক্ট ওয়াইজ 0.25 কাটবে। দ্যাটস অল থিওরি। এইভাবে এখানে কাজ করতেছে, এটা আমাদের কিছু পরিমাণ ট্যাক্স ছিল। ভাবির প্যাটার্ন তুমি এখানে জানো যে 40% কি, 60% কি, এসএসসি জিপিএ, এইচএসসি জিপিএ টোটাল 120 মার্ক, এগুলো তুমি জানো। এগুলো এখন আর জানানোর মতো কোনো ব্যাপার আমি দেখতেছি না। তারপরে এমসিকিউ প্লাস রিটেন রুটিন। দেখো, যারা আমাদের ফাউন্ডেশন কোর্সে আসো, ঢাবি ফাউন্ডেশন ব্যাচ 1, ফাউন্ডেশন ব্যাচ 2, তাদের জন্য, বুঝছো, তাদের জন্য আমরা এই যে ক্লাসগুলো, এইদিকে একটু দেখার চেষ্টা করো। ঢাবি ক্র্যাশ কোর্সের যে ক্লাসগুলো আছে, যেমন এই যে জিকে ক্লাস, তারপরে যে ইংলিশ ক্লাস, দেখতেছো না, এগুলো আমরা তোমাদের জন্য রাখি নাই। কেন রাখি নাই জানো? কারণ একটাই ভাই, বলো, এই জিনিসকে আমি তোমাকে একদম ধরে ধরে পড়াইনি। তোমার যে ফাউন্ডেশন পার্ট পড়ানো হইলো, তোমাকে এগুলো আমি ধরে ধরে পড়াইনি বলো তো? এদিকে তাকাও তো, দেখো তো, পার্টস অফ স্পিচ থেকে এই যে প্যাসেজ পর্যন্ত, এইগুলো সবগুলো কি তোমার ব্যাচে নেওয়া হয়নি? সেম ক্লাস না বলো? হ্যাঁ। এখন ঢাবি ফাউন্ডেশন ব্যাচ তোমার ব্যাচে যদি আমি এইটা আবার দিই এমসিকিউ এর জন্য, ভাই তুমি এটা আবার পড়ো, তোমার লস হয়ে যাচ্ছে না বলো? তোমার আমি ক্ষতি করতেছি না? হ্যাঁ। তো তোমার তো এগুলো পড়াই আছে, তুমি এগুলো যা পড়ছো সেটা এখন রিভিশন দিবা, রাইট? তোমার মোটামুটি ক্যালিবার 45 এর মতো মার্ক উঠে আছে। এখন তুমি কি করো, তোমার ব্যাচে দেখো আমি তোমার রিটেন রুটিনটা দিচ্ছি, খেয়াল করে দেখো। এই রিটেনে তুমি পুরাপুরি জান দিয়ে দাও, এমসিকিউ যা পড়েছো পড়েছো। এই জন্য এমসিকিউ এটা তোমাদের আমি দেই নাই, শুধু রিটেনটা দিছি, কারণ আমি জানি এটা দিলে তোমার ক্ষতি হবে। এই জন্য যেটা তোমার লাগবে সেটাকে তোমার দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে যেই ক্লাসগুলো এখানে সার সংক্ষেপ আকারে আমরা দিচ্ছি, এগুলো তোমার ব্যাচে সুন্দর মতো ভেঙে ভেঙে ডিপ আকারে কমপ্লিট করানো হয়েছে ভাই। ওই যে ঢাবি প্রথম রুটিনটা দিছিলাম না, ওই রুটিনে কভার করা হয়েছে। ওকে, এবার ক্র্যাশ কোর্সের জন্য যা পরামর্শ, তোমরা অন্য অন্য জায়গা থেকে যেহেতু এখানে এসেছো, তো তোমাদের জন্য তুমি কিভাবে পড়ছো আমি জানি না, বাট মেইন যে প্যাটার্ন সেটা তোমার জানতে হবে, ঠিক আছে? সেই জন্য তোমাদের ব্যাচে ক্র্যাশ কোর্সের ব্যাচে এই যে এমসিকিউ এর উপর ক্লাস দেওয়া হয়েছে, তারপর জিকে এর উপর আমার ম্যারাথন ক্লাস দেওয়া হয়েছে, বাংলার উপর রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে, এই যে রিটেন ক্লাস দেওয়া হয়েছে, এগুলো দেওয়া হয়েছে, ঠিক আছে? আর রিটেন ক্লাস আমরা কিভাবে কভার করব, ফার্স্টে প্যারাগ্রাফ রাইটিং শিখবো দুটো ক্লাসের মাধ্যমে, তারপর ট্রান্সলেশন কিভাবে সলভ করতে এটা শিখবো, তারপর গ্যাপ ফিলিং, তারপর বাংলা যে কারেকশন, হ্যাঁ, একটা প্যাসেজ দিয়ে বলে না যে এই প্যাসেজের মধ্যে কয়টা ওয়ার্ড ভুল আছে, ওয়ার্ড গুলো আমাকে একটু কারেকশন করে দাও তো, ওইটা শিখবো। তারপরে বাংলা ফার্স্ট পার্ট থেকে যে ফুল সিলেবাস আছে, ফুল সিলেবাসের মধ্যে থেকে কিভাবে প্যাসেজ কোশ্চেন আসে সেটা আমরা শিখবো। তারপরে যে ইএফটি মানে ইংলিশ ফর টুডে, এই বইটা আমরা আবার পড়বো, যতগুলো কবিতা আছে সব আমি নিজ হাতে শেষ করে দিব। এটাকে আমরা বলতেছি যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন প্লাস জিস্ট রাইটিং। হোয়াট ইজ জিস্ট রাইটিং? কবিতা দুটা লাইন দেয়, দুটা লাইন দিয়ে বলে, বলো তো এই দুইটা লাইন দ্বারা তুমি কি বুঝছো, নিজের ভাষা আমাকে একটু এক্সপ্লেন করে দেখাও তো, ঠিক আছে? সো এই আর কি ব্যাপার, এভাবে তোমার কোশ্চেন করা হয়ে থাকে। তারপর মিস সেলেনার যেটা আছে, বাংলা ইংলিশ রাইটিং পার্ট, ওয়ার্ড টু সেন্টেন্স এটসেট্রা এটসেট্রা, এগুলো আমরা শিখবো। এভাবে আমরা রিটেনের ক্লাসের রুটিনটা দিয়ে রাখছি। ক্লাস যাদের ব্লাড দেখাচ্ছে, একটু পর ব্লাড জিনিসটা ঠিক হয়ে যাবে, তো আপনি ক্লাস করতে থাকেন তাহলে হবে, রেকর্ডিং আপনি ফুল ক্লিয়ার পাবেন, সমস্যা নাই। আচ্ছা, এবার এখানে একটু চলে আসেন। দেখেন, যারা আমাদের ঢাবি কি বলবো ব্রিটেন কোর্স বা আমাদের ইংলিশ কোর্সে আছেন, বা ঢাবি আমাদের ফাউন্ডেশন কোর্সে আছেন, বা শুধুমাত্র মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়েছেন, তাদের সবার জন্য এই রুটিনটা রাখা হয়েছে, ঠিক আছে? আমি একটু আপনাকে কষ্ট করে জুম করে দেখাই। আপনাদের পরীক্ষা কবে থেকে বলেন তো? আপনাদের পরীক্ষা কালকে থেকে। এই যে দেখেন মডেল টেস্ট, দেখছেন 23 তারিখ থেকে। প্রথম দিন কি মডেল টেস্ট আছে দেখেন তো, বাংলা ইংলিশ জিকে, এই তিনটার উপর ফুল ঢাবি প্যাটার্ন। ঢাবি যেমন 60 মার্কের থাকে না, বাংলা 15, ইংলিশ 15, জিকে 30, তাই সেম প্যাটার্ন, সেম প্যাটার্নে তোমার মডেল টেস্ট গুলো চলতে থাকবে। তোমার মডেল টেস্ট কয়টা আছে একটু দেখো, দেখার চেষ্টা করো, এইভাবে একটু দেখো। টোটাল এখানে আমি দেখতেছি যে তোমার মডেল টেস্ট হলো 23টা টোটাল মডেল টেস্ট চলবে হলো এমসিকিউ। ভাইয়া আপনি রিটেনের কোনো পরীক্ষা নেবেন না? ভাই রিটেন তোমার আগে আমি শিখাই, শিখানোর পর তো পরীক্ষা নিবো, তাই না? তো তোমার রিটেন শিখাতে কতদিন লাগবে? আমার জানুয়ারি মাসে 5-6 তারিখের মধ্যে রিটেন শেষ হয়ে যাবে। তারপর তোমার 15 দিন বাকি থাকবে না, 15 দিন 20 দিনের মতো। ওই 20 দিন আমি তোমার রিটেন এক্সাম নিব। তোমাকে না শিখে এক্সাম নিয়ে কোনো লাভ আছে বলো? লাভ নাই তো। কিন্তু আমি তোমাকে এমসিকিউ শিখে ফেলছি না, তাহলে এটা এক্সাম নিতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আমরা যারা ক্র্যাশ কোর্স, তারা আমাদের কেন এক্সাম নিচ্ছে আমাকে একটু বলেন। আমরা তো এগুলো এখনো শিখি নাই ভাইয়া, এটা এক্সাম নেওয়া ঠিক না, আমাদের সাথে অনুচিত। ভাই দেখো, ক্র্যাশ কোর্স যারা বা রিটেন ব্যাচ যারা, তাদের জন্য মডেল টেস্ট কোর্স আমরা ফ্রিতে দিচ্ছি। কেন দিচ্ছি? ভাই তুমি এতদিন কিছু না কিছু তো পড়ে আসছো না, বসে তো থাকো নি, কিছু কিছু পড়ে আসছো না। তো যা পড়ছো ওই পড়া অনুসারে এক্সাম দিয়ে নিজেকে যাচ করতে থাকো না। এখানে তুমি যদি 40 বা 45 মার্কও পাও, তার মানে কি? তার মানে তোমার এমসিকিউ প্রিপারেশন ভালো আছে ভাই, আর কোনো সমস্যা নাই। তুমি রিটেনে জান লাগাই দাও,
এখানে যা 40-45 তুলে হবে, তোমার 60 জীবনও পাইতে হবে না, সরি 40-45 তোলার পর জান এখন তুমি রিটার্নে লাগাই দাও, বুঝছো? তো এইভাবে আমরা এটা সাজাইছি। এবং ক্র্যাশ কোর্সে তোমরা যারা পড়োই নাই তারা না পারলেও এটা এক্সাম দিবা। প্লাস তোমাদের ক্র্যাশ কোর্সে তো আমরা এমসিকিউ কভার করব, বলছি না কভার করব, জি কভার করব। এখন ক্র্যাশ কোর্সের ব্যাপারে তুমি আমাকে একটা কোশ্চেন তুলেছো যে ভাইয়া আপনি আমাদের জিকে ক্লাস কবে নেবেন, বুঝতেছি না তো। ওকে, তোমাদের দুপুরবেলা কি ক্লাস হচ্ছে? ইংলিশ ক্লাস হচ্ছে, তাই তো? এই টাইম 7টার সময় কি ক্লাস হচ্ছে? আজকে একটা রিটেন ক্লাস হচ্ছে না? হ্যাঁ। কালকে কি ক্লাস হবে? কালকে একটা জিকে হবে। আবার তারপরের দিন রিটেন জিকে, রিটেন জিকে, রিটেন জিকে, রিটেন জিকে, এভাবে একদিন পর পর চলতে থাকবে, বুঝতে পেরেছো? এটা কেন করা হচ্ছে? রিটেন টানা নিলে ভাই তোমার মনে হবে অনেক অনেক বার্ডেন, বোঝা মনে হবে। তাই একটা রিটেন ক্লাস নেওয়ার পর আমরা মাঝখানে জিকে ক্লাস ফালাই দিব, বুঝছো? আর ইংলিশ যেটা, এটা তো দুপুরে যেভাবে চলতেছে সেভাবে চলতেই থাকবে। প্যাটার্ন কি ধরতে পারছো? যদি ভুলে যাও, গোলমাল লাগে, আমি তোমার ব্যাচে আবার জানাই দিব, তোমার প্যানিক খাইতে হবে না, তুমি জাস্ট আমার সাথে দেখতে থাকো। তো এটা হইলো তোমার প্যাটার্ন। আর এক্সাম সবাই দিবা, এখানে 40+45+ মার্ক পাইলে মাশাআল্লাহ টেনশন করতে হবে না, রিটেনে ফাড়াইতে হবে, বুঝতে পারছো? এই আর কি ব্যাপার। ওকে, আমরা একটু নেক্সটে আসা শুরু করি। নেক্সটে যদি আসি, ওকে ভাই কোশ্চেন ব্যাংকের উপর এক্সাম কেন দিচ্ছেন তোমার তো জানার কথা। ঢাবিতে কোশ্চেন প্যাটার্ন তোমার জন্য বুঝা অনেক বেশি ইম্পর্টেন্ট, বাসাতে একা একা পড়বা না, তোমরা কি পড়বা? জীবনেও তো পড়বা না, তাই আমরা এক্সামের মতো ফালাই দিছি, বুঝছো? আর এক্সাম কিন্তু দেখো তোমার প্রতিদিন চলবে, দেখো এই যে প্রতিদিন তাকাও, প্রতিদিন 23, 24, 25, 26 প্রতিদিন মডেল টেস্ট দাও। 23টা মডেল টেস্ট অনেক, 23 বার ঢাবি পরীক্ষা দেওয়ার মতো একটা অবস্থা। আমরা কিন্তু ফুল ঢাবি প্যাটার্নে কোশ্চেন করবো, একদম যেভাবে ঢাবি প্যাটার্ন হয় সেম প্যাটার্ন তুমি এখানে পাচ্ছ। ওকে, এটা বুঝতে পারলাম। এখন আমরা নতুন যে ব্যাচগুলো আছে আমাদের, তো ফাউন্ডেশন কোর্স এগুলো সবগুলো ফ্রি অ্যাক্সেস। আমরা তো ফাউন্ডেশন কোর্সের কথা বলতেছি না, আমরা নতুন গুলো নিয়ে কথা বলতেছি। যে নতুন এইগুলো আমাদের লঞ্চ করা হয়েছে। মেইনলি আমরা এখানে যে ক্র্যাশ কোর্সটা দেখতেছো, আমরা যেগুলো দেখাইলাম সেটা হলো এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে জাস্ট বুঝাই দিচ্ছি যেন কারো অসুবিধা না থাকে। এমসিকিউ হচ্ছে, রিটেন ক্লাস হচ্ছে, মডেল টেস্ট হচ্ছে, এই তিনটা মিলে আমরা 1490 রাখছিলাম। আর যেটা আমাদের শুধুমাত্র রিটেন ব্যাচ, সেখানে রিটেনের সাথে আমরা মডেল টেস্ট গিফট করছিলাম, এটা 890 রাখছিলাম। এন্ড যেটা আমাদের শুধুমাত্র এক্সাম ব্যাচ, মানে আমার কিচ্ছু চাই না, আমি সব পারি ভাই, ওকে তাহলে তুমি এক্সাম দাও, এটা ছিল আমাদের 290। আজকে যেহেতু এই ব্যাচে আমাদের ক্লাস শুরু, আর প্রথম যে ক্লাসটা আমাদের কোয়ালিটিটা কেমন, এই কোয়ালিটি মানে বা ক্লাসটা বোঝার জন্য এটা আমরা অবশ্যই ইউটিউবে দিব। আর এরপর যতগুলো ক্লাস আছে এগুলো আমরা সিক্রেটলি আপলোড দিব, ঠিক আছে? এরপর আমরা বাকিগুলো পাবলিকলি দিব না। আপনারা হয়তো ভাবেন যে গ্রুপে যে আপনাদের ইউটিউবে ক্লাসগুলো দিই ওইগুলো তো পাবলিক ভাবে দিচ্ছেন, বা ব্যাচে ভর্তি হয়ে লাভ কি হইলো? ভাই ওইগুলোতে প্রাইভেট আপলোড বলে, ঠিক আছে? ওই ভিডিও তুমি ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। প্রাইভেট আপলোড আলাদা, সিক্রেট আর পাবলিক আপলোড আলাদা, দুটো আলাদা জিনিস। তুমি হয়তো এই সম্পর্কে মানে বিচলিত মানে জানো না, এই জন্য এই বিষয় নিয়ে তুমি আসলে চিন্তিত। বাট ওইগুলো প্রাইভেট আপলোড, তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না। ওই গ্রুপে যার অ্যাক্সেস আছে শুধুমাত্র সে দেখতে পারবে। এইভাবে আমরা অ্যাক্সেসটা ওখানে রেডি করছি, বুঝছো? তো এই তো তোমাদের বন্ধু মহলের কেউ চাইলে এখন অ্যাড হইতে পারবে, কারণ আমাদের তো আজকে থেকে ক্লাস শুরু হল, বুঝতেই পারতেছো, সো তো ইজিলি কভার করতে পারবে। তো এই হলো ব্যাপার। আসো আমরা এখন একটু নেক্সটের দিকে চলে আসি। রিটেনের জন্য আমরা এখন একটু সাজেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে? রিটেন সাজেশন। দেখো ইংলিশ তোমার রিটেন 3টা মডিউলে করতে পারে। 3টা মডিউল কি কি আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। এর বাইরে নর্মালি কোশ্চেন হয় না, হবেও না। ইংলিশের জন্য তোমার 1 নম্বর মডিউল হলো 100% শিওর একটা শর্ট প্যারাগ্রাফ আসবে। ঢাবিতে যতবার রিটেন প্রতিবারই একটা শর্ট প্যারাগ্রাফ আসছে। আর এবার তো বুঝতেছো জুলাই আন্দোলন হইলো, দেশ দ্বিতীয়বার স্বাধীন হইলো, এবার যদি শর্ট প্যারাগ্রাফ না দেয় তাহলে কোন বাদ দিবে ভাই, বুঝো তাই না? ওকে, তাহলে আমাদের 10 মার্ক একটা শর্ট প্যারাগ্রাফ আসতেছে, প্যারাগ্রাফে আমার সবচেয়ে বেশি মার্ক, ঠিক আছে? সেকেন্ড মডিউলে তোমার যেটা থাকে এটা হইলো সেন্টেন্স মেকিং। হ্যাঁ, 5টা ওয়ার্ড দেয়, 5টা ওয়ার্ড দিয়ে বলে বাবা এটা থেকে তুমি আমাকে বাক্য মেক করে দাও তো, ঠিক আছে? এখানে কত মার্ক? এখানে হলো 5 মার্ক, বাকি থাকে হলো 5 মার্ক। এই বাকি 5 মার্ক কই থেকে দেয়? বেশিরভাগ টাইমে আমরা দেখতে পারি যে বাকি 5 মার্ক তোমার এরকম কিছু একটা দেয়, সেটা হলো তোমার ট্রান্সলেশন। কেমন ট্রান্সলেশন? তোমার একটা বাংলা কি করে, একটা বাংলা 3-4 লাইনের প্যাসেজ দেয়, ঠিক আছে? দিয়ে বলে বাবা এটাকে তুমি ইংলিশে কনভার্ট করো তো, ইংলিশে কনভার্ট করো তো কয় মার্ক? 5 মার্ক। এটা হলো তোমার মডিউল নাম্বার 1। তাহলে কত দেখেন তোমার কত গেল দেখো তো, 10, 15 আর 5, তার মানে 20 মার্ক। এটা হলো তোমার একটা মডিউল, বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের 1 নম্বর মডিউল আমরা কি দেখলাম? 20 মার্ক। ওকে, এই মডিউল আমরা ক্লিয়ার যে 1 নম্বর মডিউল তোমার কি আসতে পারে, এটা হলো সেট নাম্বার 1। তো এই প্যাটার্ন যদি কোনো কারণে কমন না আসে তাহলে কোন প্যাটার্ন কমন আসবে? চলো আমরা তাহলে তোমাদের সেকেন্ড প্যাটার্নে চলে যাই। সেকেন্ড প্যাটার্নটা এরকম হবে, ভাই এখন ক্লাস করতেছেন, ক্লাস করেন, লাস্টে কিউএনএ সেশন রাখবো না? তো ক্লাসের মধ্যে ভাই এইগুলো কথা কেন? লাস্টে কিউএনএ সেশন যখন রাখবো এইগুলো এক্সট্রা কথা তখন আসবে। ক্লাস করতেছো ভাই, ক্লাসে মনোযোগ দাও। এখন অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, রিটেনের ব্যাপার, তোমার লাইফ নিয়ে টানাটানি, তুমি ওইগুলো নিয়ে পড়ে আসো। ওইগুলো তোমার যত কোশ্চেন তুমি ক্লাসের লাস্টে করিও, লাস্টে সুযোগ দিব কোশ্চেন করার, সমস্যা নাই, ঠিক আছে? এখন ক্লাসে মনোযোগ দাও, এগুলো পরে। ওকে,
যে পয়েন্টে ছিলাম, মডিউল নাম্বার 2। এই মডিউলে তোমার কি করে জানো, এখানে সিন প্যাসেজের বা আনসিন প্যাসেজের একটা ট্রান্সলেশন দেয়। কেমন, তোমার ইএফটি যে বইটা আছে না, ইংলিশ ফার্স্ট পার্ট, এই ইএফটি বইয়ের যে কোনো একটা কবিতার 10টা লাইন দিবে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? 10 লাইন দিয়ে বলবে বাবা ইংলিশ না ইউটিউবি, ইংলিশ থেকে বাংলা আমাকে একটু ট্রান্সলেট করে দেখাও তো। এখানে কত মার্ক থাকবে? 10 মার্ক থাকবে, মডিউল নাম্বার 1। ঠিক আছে, আমরা সেকেন্ড মডিউলের প্রথমটার কথা বলতেছি। ওকে, এটা তো দিবে। এরপর তোমার কি দিবে? ফিল ইন দ্য গ্যাপস দিবে। তুই ছোটবেলায় ফিল ইন দ্য গ্যাপস পড়ে আসছো না, ব্র্যাকেটের মধ্যে 5টা ওয়ার্ড দেওয়া থাকে, আমাদের বসায় দিতে হয়, পড়ে আসছো না, পড়ে আসার কথা। তো এটাকে আমরা বলতেছি ফিল ইন দ্য গ্যাপস দিবে। এরকম তোমার 5টা ওয়ার্ড থাকবে, 5টা ওয়ার্ড পারফেক্টলি বসায় দিতে হবে। এখানে তোমার কত থাকবে? 5 মার্ক থাকবে। সেকেন্ড পার্ট শেষ। এবং থার্ডে যে তোমার কি করে, পাংচুয়েশন দেয়। তোমার একটা প্যাসেজ দিবে ইংলিশে, বলবে আমাকে এটা কারেকশন করে দেখো তো কোনটায় কি পাংচুয়েশন বসবে। এই হলো তোমার সেকেন্ড মডিউল। তাহলে কত মার্ক গেল? এটা 10 মার্ক, 15 মার্ক, 5 মার্ক ইকুয়াল 20 মার্ক। তাহলে সেকেন্ড মডিউলের 20 মার্ক ধরতে পারছো? ওকে, সেকেন্ড মডিউলের 20 মার্ক। এবার ধরো কোশ্চেন যদি খুবই বাজে করতে চাই, মানে খুবই বাজে করবে, তাহলে 3 নাম্বার মডিউল দিবে। 3 নাম্বার মডিউলটা কি? আসো আমরা একটু 3 নাম্বার মডিউলটা দেখার চেষ্টা করি। 3 নাম্বার মডিউলে তোমাকে মানে এমন ভেবা জায়গা বানাই দিবে, মানে তোমার জন্য ঝামেলা হয়ে যাবে। কিরকম করবে? ওকে, 3 নাম্বার মডিউলে প্রথমেই তোমাকে দিবে হলো এরকম একটা 10 মার্কের ট্রান্সলেশন, ঠিক আছে? 10 মার্কের কি কি? বাংলা থেকে ইংলিশ। তোমাকে 10 লাইন দিবে, 1 2 3 4 5 6 7 8 9 10 ট্রান্সলেশন, ঠিক আছে? বলবে ভাই তোমাকে আমি বাংলা দিলাম, তুমি আমাকে একটু ইংলিশ করে দেখাও তো, কত মার্ক? 10 মার্ক, মডিউল নাম্বার 1। সেকেন্ড মডিউলে কি করবে? সেকেন্ড মডিউলে তোমাকে শর্ট প্যারাগ্রাফ দিবে, 10 মার্ক দিবে না, শর্ট প্যারাগ্রাফ দিবে হলো 5 মার্কের উপর। 5 মার্কে একটা প্যারাগ্রাফ দিবে, বলবে দেখো দেখি তুমি আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দেখাও তো। এবং থার্ডে যে কি করবে? থার্ডে যে তোমার যদি কোশ্চেন আরো ঝামেলা করতে চাই, এবার আসো 5 মার্কে তোমার ইমেইল রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এই ঝামেলাগুলো আছে না, ইমেইল রাইটিং আছে, ফর্মাল লেটার আছে, ইনফর্মাল লেটার আছে, এই যে স্টোরি রাইটিং আছে, এই যে ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, ইমেইল রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, স্টোরি রাইটিং, এই যে রিটেনের জিনিসপত্র, এগুলো তোমার এখানে ইন করবে। এটা তোমার মডিউল নাম্বার কত? এটা তোমার মডিউল নাম্বার 3। তুমি কি ক্লিয়ার আমার মডিউল সম্পর্কে? আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে এখানে কোনো আইটেমে আমরা আসলে বাদ দেইনি, মোটামুটি সব আইটেম মিলে তোমাকে আমি 3টা মডিউল ক্রিয়েট করে দিলাম। সবচেয়ে সহজ মডিউল হলো প্রথম নীল কালিরটা, সেকেন্ড মডিউল হলো এই যে এই কালিরটা, কালির নাম জানি না, থার্ড মডিউলটা হলো বিউপি কালি, বিউপি কালার, হ্যাঁ এটা বিউপি কালার বলতেছি, কালারের নাম পারি না, এটা হলো বিউপি কালার, এই কালারটা একটু হার্ড, বুঝছেন? এই 3টা মডিউল আপনার হইতে পারে। এখন ভাগ্যে কোন মডিউল পড়বে আমরা জানি না, আমরা সবই পড়বো, বুঝছেন? এই জন্য আমরা কোনো রিস্ক নিব না, সব পড়বো আমরা এখান থেকে। ওকে, তাহলে বুঝতে পারছেন যে এর বাইরে আপনার ঢাবিতে ইংলিশ কোশ্চেন হবে না, মানে ইংলিশ রিটেন কোশ্চেন হবে না, যা হবে এর মধ্যে। ওকে, এবার আসেন বাংলা। বাংলায় আপনাকে 3টা মডিউল দিয়ে দিই, যে 3টা মডিউলে কি করে। নাম্বার 1, 1 নম্বরে আপনাকে বলবে বাবা আমি একটা প্যাসেজ দিলাম বাংলা ফার্স্ট পার্ট থেকে। কোন পার্ট? বাংলা ফার্স্ট পার্ট দিলাম। প্যাসেজ থেকে আমি 4টা কোশ্চেন দিব, ক খ গ ঘ। 4টা কোশ্চেনের প্রতিটার মার্ক কত? 2.5, 2.5, 2.5, 2.5, টোটাল কত মার্ক? 10 মার্ক। ফার্স্ট পার্ট থেকে 10 মার্ক শেষ। শেষ, ওকে। সেকেন্ড মডিউলে কি করবে? তোমাকে বলবে এই একটা অনুচ্ছেদ লিখে দেখো তো, কত মার্ক? 5 মার্ক। তুমি আমাকে একটা অনুচ্ছেদ লিখে দেখাও, মানে বাংলায় অনুচ্ছেদ লিখে দেখাও, মানে যেটাকে আমরা বাংলায় প্যারাগ্রাফ বলতেছি, বুঝছো? এটা লেখার কথা বলতেছে। থার্ড মডিউলে কি বলবে? এই যে আমি তোমাকে 5টা বাক্য দিলাম, 1 2 3 4 5, অথবা প্যাসেজ আকারে 5টা লাইন দিলাম, তুমি এই বাক্যের মধ্যে কোন কোন জিনিসটা ভুল আমাকে একটু কারেকশন করে দেখাও তো, কারেকশন করে নতুন করে আমাকে একটু লিখে দেখাও, ঠিক আছে? এটা হলো 5 মার্ক। এটা মডিউল নাম্বার কত? 1, 20 মার্ক শেষ। শেষ। আসো এবার সেকেন্ড মডিউলে চলে আসি। নাম্বার 2, সেকেন্ড মডিউলে তারা একটু কোশ্চেন প্যাটার্নটা ঘুরাইতে চায়। তারা কি করতে চায়? তারা এই বাংলা ফার্স্ট পার্ট থেকে যা দেয়, বাংলা ফার্স্ট পার্ট 10 মার্ক যা দেয়, তারা এই 10 মার্ক দিবেই। প্রতিটা কোশ্চেন 2.5 মার্ক করে, 4টা কোশ্চেন তোমার এটা দিবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নেই, 10 মার্ক, ঠিক আছে? এবার এখানে এসে ঘুরাই দিবে। এখানে তোমাকে কি বলবে? এখানে বলবে আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে তো, তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুমি এখানে ট্রান্সলেশন করে দাও। কি ট্রান্সলেশন করতে হবে? তোমাকে একটা ইংলিশ দিবে, 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এরকম 7টা লাইন দিবে, অবশ্যই আনসিন, কই থেকে কমন পড়বে তুমি জানো না, আননোন জিনিস, হ্যাঁ, কোনো কমন পড়বে না। ইংলিশ 7টা আননোন 7টা বা 8টা আননোন লাইন দিবে, দিয়ে বলে বাবা আমাকে এটা বাংলায় কনভার্ট করে দাও তো, কত মার্ক তোমার? 5 মার্ক। কত হইলো? এইদিকে 10, এদিকে 5, 15। এবার ঝামেলা করবে। কি ঝামেলা করবে? তোমাকে বলবে যে নত্যবিধান সত্যবিধানের 5টি নিয়ম লেখো। কি বলবে? নত্যবিধান ও সত্যবিধানের 5টি নিয়ম লেখো। নিয়ম আছে না, নিয়মগুলো আমরা পড়ছিলাম না, যে রি র মূর্ধন্য স্বর পর দন্তন্যর পরিবর্তে মূর্ধন্য হয়, স্বরীয় সরিয়া কিংবা ব্যতীত এরপর মূর্ধন্য হচ্ছে, যেগুলো আমাদের সমাজবদ্ধ সেখানে আমাদের কোনো মূর্ধন্য শব্দ ব্যবহার হচ্ছে না বা মূর্ধন্যের ব্যবহার হচ্ছে না, শিখছি না? এরকম বলবে যে নত্যবিধান বা সত্যবিধানের 5টা রুলস লেখো তো। শেষ। তাহলে কত হইলো?
10 5 15 5 20, এটা মডিউল নাম্বার কত 2। এবার আসো থার্ড মডিউল। থার্ড মডিউল হলো তোমার জন্য সবচেয়ে হার্ড, মানে স্যার যদি বউর সাথে ঝগড়া করে কোশ্চেন করে তাহলে তোমার জন্য থার্ড মডিউল অপেক্ষা করতেছে। এই মডিউলে তারা প্রথমেই বলে, 1 নাম্বার দেয়, দিয়ে বলে যে উচ্চারণের নিয়ম আছে না, 1 2 3 4 5, নিচের কোন বানানটি সঠিক এমন উচ্চারণের নিয়ম আছে না, আছে তো। তোমাকে একটা বানান দেয়, বানান দিয়ে বলে এটা উচ্চারণ নিয়ম লেখো তো, উচ্চারণের নিয়ম না, এটা সঠিক উচ্চারণ কোনটা লেখো। 5টা বানান দিবে, বলবে 5টা বানানের সঠিক উচ্চারণ লেখো, বুঝছো? এটাই তোমার দিবে 1 নাম্বার, দিয়ে মাথা ঘুরে দিবে, আল্লাহ আননোন জিনিস, আমি তো শেষ, আমি তো ধ্বংস। ঠিক আছে। 2 নাম্বার তোমাকে বলবে, ঠিক আছে খুব ভালো কথা, এবার তুমি আমাকে একটা নিমন্ত্রণ পত্র লিখে দেখো তো। নিমন্ত্রণ পত্র হতে পারে, আবেদন পত্র হতে পারে, চিঠি হইতে পারে, ইমেইল হইতে পারে, ইট ক্যান বি এনিথিং। ঠিক আছে। নিমন্ত্রণ পত্র, আবেদন পত্র, চিঠি, ইমেইল এরকম হইতে পারে। কত মার্ক? 5 মার্ক। কত মার্ক গেল এদিকে? এদিকে গেল হলো 5 মার্ক, এদিকে গেল হলো 5 মার্ক, 10 মার্ক। 3 নাম্বার মডিউলে যে তোমাকে বলবে, ওকে খুব ভালো, সমস্যা নেই, তুমি এগুলো করছো, এবার বাংলা ফার্স্ট পার্টে যাও। বাংলা ফার্স্ট পার্ট, যে তোমাকে একটা প্যাসেজ দিবে, প্যাসেজ থেকে 2টা কোশ্চেন দিবে, প্রতিটা কোশ্চেনের মার্ক কত থাকবে? 2.5 ইন্টু 2, 2.5 ইন্টু 2, 2টা কোশ্চেন, তাহলে ইকুয়াল আমাদের কত মার্ক? 5 মার্ক। মানে বাংলা ফার্স্ট পার্ট থেকে তোমার 5 মার্ক দিয়ে বসবে। ঠিক আছে, 3টা মডিউল শেষ। 4 নাম্বার পার্টে তোমাকে কি বলবে? বলবে দেখি তুমি আমাকে একটা সারাংশ বা সারমর্ম লিখে দেখাও তো। মানে একটা তোমার লাইন দিবে, কে বলবে ওটা ওটা সারাংশ কি বা সারমর্ম কি। ঠিক আছে। অথবা একটা প্যাসেজ দিবে, কে বলে এটা সারাংশটা কি। আর সারমর্ম কিভাবে বের করতে? একটা কবিতা দেয়, কবিতার লাইন দিয়ে বলে যে, 2টা লাইন দেয়, দিয়ে বলে যে বলো এটা সারমর্ম কি বলতেছে। রাইট, এইরকম। এই হলো 4টা মডিউল। তাহলে 4 নম্বর মডিউল কি ছিল? নিচের কোন বানানগুলো উচ্চারণ করে লেখো, তারপর হতে পারে ইমেইল, নিমন্ত্রণ পত্র, আবেদন পত্র, দরখাস্ত, কিভাবে পারফেক্টলি লিখতে হয় নিয়মটা জানা জরুরি। রাইট, নিয়ম যদি ভুল করো তাহলে কিন্তু শেষ, নিয়ম ভুল করা যাবে না। কিভাবে পারফেক্টলি লিখতে হয় আমি তোমাকে নিয়ম জানিয়ে দিব। তাহলে হলো 2টা। 3 নম্বর প্যাটার্ন কি? 3 নম্বর প্যাটার্ন বল, বাংলা ফার্স্ট পার্ট থেকে 2টা কোশ্চেন দেয়, বলো এটা কি হবে। মানে একটা প্যাসেজ দিয়ে রিলেট করে কোশ্চেন গুলো দেয়। কেমনে কোশ্চেন দিবে? যখন আমরা ফার্স্ট পার্টে রিটেন দিব তখন ভাই তুমি সেখানে বুঝতে পারবা। আর 4 নম্বর মডিউল কি? তোমার সারাংশ বা সারমর্ম দেয়, দিয়ে বলে এটা আমাকে লিখে দেখাও। তাহলে তোমার এই 3টা মডিউলে হইতে পারে। ঠিক আছে, ইংলিশের 3টা মডিউল, বাংলার 3টা মডিউল। এর মধ্যে কোন মডিউল তোমার ভাগ্যে পড়বে আমি জানি না, এটা আমার জানাও স্বাভাবিক না, এই জন্য আমরা সবগুলাই পড়াবো। তবে আমি তোমাকে প্রথম যে মডিউলটা বলছিলাম না, এটা মেজর মডিউল। এই মডিউল সব সময় দেয়, ফার্স্ট পার্ট থেকে 10 মার্ক দিয়ে দেয়, এইদিকে সারাংশ থেকে 5 মার্ক দেয়, আর এইদিকে তোমার মানে বাক্য শুদ্ধিকরণ থেকে 5 মার্ক দেয়। বুঝছো? এই হলো মডিউল। এই 3টা মডিউলে তোমার ইংলিশ বা বাংলা হইতে পারে। তাহলে তুমি একটা স্বচ্ছ ধারণা পাইলা যে রিটেন কই থেকে আসে বা কিভাবে আসে, কঠিন হলে কি হবে, সহজ হলে কি হবে। যদি 3 নম্বর মডিউল আছে তার মানে রিটেন সবার জন্য কঠিন হয়েছে ভাই। রিটেন যেহেতু কঠিন হয়েছে আমার কোনো সমস্যা নেই, ওকে তাহলে আমার জন্য কঠিন, আমার প্যানিক খাওয়ার দরকার নেই। বাট যখন 1 নম্বর মডিউল তখন প্যানিক খাইতে হবে। ইয়েস, সবার জন্য সহজ, আমার এটা ভাবতে হবে। বুঝছো? এই আর কি ব্যাপার। নেক্সট আমরা একটু আসার চেষ্টা করি। ওকে, তাহলে এই দুটো আমরা ক্লিয়ার। ওকে, এবার পাস মার্ক সম্পর্কে আমি একটু কথা বলে দিই ঢাবির জন্য, যেটা অনেকেই জানে না। ঢাবিতে 8 ভাবে পাস করতে হয় ভাই। বাংলায় 15-এর মধ্যে মিনিমাম 5 পাইতে হবে, না হলে পাস। ইংলিশে 15-এর মধ্যে 5, জিকে 30-এর মধ্যে 10। ঢাবিতে বলে না 90% ফেল, অনেক ফ্লেক্স উঠাই যে ঢাবি একমাত্র জায়গা যেখানে 90% স্টুডেন্ট ফেল করে। কেন করে? আসল কথা বলেন না, তাহলে কি মানে 90% স্টুডেন্ট ফেল করে? আসলে এটা কথা, এটা আসল কথা না। আসল কথা কি, তারা 8 ভাবে ব্যারিকেড দিয়ে রাখছে। বাংলা আলাদা, ইংলিশ আলাদা, জিকে আলাদা, আবার এদিকে এমসিকিউ মিলে আলাদা 4 ভাবে। এখানে 20-এর মধ্যে 5, 20-এর মধ্যে 5, টোটাল মিলে 11, তাহলে 5 6 7। আবার এদিকে এমসিকিউ প্লাস রিটেন মিলে 40 পাইতে হবে। টোটাল 8 ভাবে পাস করতে হয় ঢাবিতে। আমি 8 ভাবের বিষয়টা তোমাকে বুঝাই। ধরো তুমি কি করলা, ইংলিশ, ঠিক আছে, ইংলিশে তুমি 11টা এমসিকিউ দাগাইছো, 11টার মধ্যে কয়টা ভুল করছো? 11টার মধ্যে তুমি 5টা ভুল করছো, 5টা বাদ দাও, তাহলে কত মার্ক হয়? 6 মার্ক। তুমি কি ভাবছো তুমি পাস? না ভাই, তুমি ফেল। তুমি কেন ফেল একটু দেখার চেষ্টা করো। ওকে, 11 থেকে 5 বাদ দিয়ে তুমি মার্ক পাইছো হলো 6। এই যে 5টা ভুল করলা, 5টা ভুলের জন্য মার্ক কত কাটবে? কত কাটবে? 0.25 ইন্টু 5 ইকুয়াল 1.25, তাই না? এই 1.25 কই থেকে কাটবে? সাবজেক্ট ওয়াইজ, 6 থেকে 1.25 যদি কাটে তখন তুমি কত মার্ক পাইলা? 4.75। তার মানে ভাই তুমি ইংলিশে ফেল করে বসে আছো। ইংলিশে ফেল মানে তোমার আর কোনো খাতায় দেখা হবে না, তোমার কাহিনী, তোমার খেলা এখান থেকেই শেষ। বুঝছো? এইভাবে সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পাস আছে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার যেটা কেউই কথা বলে না। সো এই জন্য 8 ভাবে, স্টুডেন্ট জানেই না যে 8 ভাবে পাস করতে হয়, এটা ইনস্ট্রাকশনেও লেখা থাকে না। পোলাপান কি করে, ইংলিশে টপ করছে, জিকে দাগায়নি, ফেল, একদম ঠাড়া ফেল। বুঝছো? এইরকম কাহিনীটা হয়। তারপর পোলাপান সবচেয়ে বড় কি ভুল করে, তোমার রিটেনে 40 মার্ক না, 40 মার্ক, তোমার কত মিনিট টাইম? 40 মিনিট। 5 মিনিট কেন বাদ দিলেন ভাই? ওই 5 মিনিট তোমার মাথা গরম হয়ে থাকবে, তোমার হাত পা কাঁপবে। বুঝছো? ওই জন্য আমি ওটা বাদ দিচ্ছি তোমার লাইফ থেকে, যেন তোমার ভর্তি পরীক্ষায় কোনো রিস্ক না থাকে। ওকে ওকে, এটা যদি হয় তো অনেকে কি করে, বাংলা কমন পাইছে, বুঝছো, ইংলিশ কমন পায়নি,
তো বাংলা প্রথমে 25 মিনিট ধরে 30 মিনিট ধরে মনের মাধুর্য মিশায় লেখে, ও মা লাস্টে থেকে 10 মার্ক আছে। ম্যাডাম বলে তোমাদের 10 মিনিট আছে। কি ম্যাডাম 10 মিনিট আছে, হাত কাঁপতেছে আর লিখতে পারতেছে না। যখন লিখতে পারতেছে না, ইংলিশে তো 20-এর মধ্যে 5 তুলতে হবে, ওর মাথা থেকে তো কোনো কনসেপ্ট বেরোচ্ছে না, তাহলে কি করবে? ফেল, একদম ডিরেক্ট ফেল। এই কাজটা করে। কিন্তু যারা চালাক, যারা এই ক্লাসটা অন্তত দেখবে, তারা এই ভুলটা করবে না। তোমাদের জন্য টেকনিকটা কি ভাই? টাইমটাকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। 1তম থেকে 10তম মিনিট, 11তম থেকে 15, তারপর সরি 11তম থেকে 15 না, 11তম থেকে তোমার 20তম মিনিট, তারপর 21তম থেকে 30তম মিনিট, তারপর 31তম মিনিট থেকে 40তম মিনিট। ঠিক আছে, তুমি টাইম স্কেজুলকে 4 ভাগে ভাগ করে নিবা। প্রথম 10 মিনিটে তুমি কি লিখবা ভাই? এই যে ইংলিশ বা বাংলার মধ্যে 10 মার্ক, যে আইটেম তোমার সবচাইতে কমন পড়ছে, সবচেয়ে কমন বুঝো, একদম খুব কমন পড়ছে, তুমি লিখতে পারবা, প্রথম 10 মিনিট সেটা লিখবা। হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ, উই রিয়েলি ডোন্ট কেয়ার ভাই, তুই যা ইচ্ছা লেখ, বাট যে কোনো একটা আইটেম টাচ কর প্রথম 10 মিনিট। ধরো প্রথম 10 মিনিটে তুমি বাংলা অনেক কমন পড়ছে, একটা শর্ট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কিছু একটা আসছে আর লিখে ফেলছো, তুমি কি করলা? লিখে ফেললাম। তুমি এদিকে প্রথম 10 মিনিট তাহলে বাংলা টাচ করলা, বাংলা 10 মার্ক টাচ করলা। ঠিক আছে, এবার 11তম থেকে 20তম মিনিট তুমি কি টাচ করবা ভাই? কান খুলে শুনে রাখো। তুমি যদি তোমার বাংলা সবই কমন পড়ে, হ্যাঁ, ইংলিশ একটাও কমন পড়েনি, তারপরও তুমি 11তম থেকে 20তম মিনিট ইংলিশ টাচ করবা। কেন টাচ করবা? কারণ ইংলিশ তুমি যদি 20 মার্কের মধ্যে 10 মার্ক টাচ করো 11তম থেকে 20তম মিনিট, প্রতি মিনিটে যেহেতু 1 মার্ক করে, তুমি যদি 10 মার্ক টাচ করো অন্তত 5 মার্ক পাবা, কারণ তোমার মাথা এখন ঠান্ডা আছে, রাইট? তার মানে এদিকে 5 পেয়েছো, এদিকে 6 মতো পেয়েছো, তুমি অলরেডি পাস করে বসে আছো। তার মানে তোমার 20 মিনিটের মধ্যে কিন্তু পাস করা হয়ে গেছে। এবার আসো 21তম থেকে 40তম মিনিট। ভাই এই বাকি 20 মিনিট তোর যা ইচ্ছা তুই কর। তুই যদি মনে করো যে এই 20 মিনিট তুই বাংলা ফুল টাইম দিবি দে, ইংলিশ ফুল টাইম দিবি দে, বাংলা টাচ করবি না, কোর্স আই ডোন্ট কেয়ার, বাট আমার পাস করতে হবে। পাস করার মেইন টেকনিকটা শিখাচ্ছি যে প্রথম 20 মিনিট আমার লাইফের সবচেয়ে কার্যকর মিনিট। আমি যদি 10 মিনিট বাংলা লিখি, তাহলে পরবর্তী 10 মিনিট ইংলিশ লিখবো। প্রথম 10 মিনিট ইংলিশ লিখলে পরবর্তী 10 মিনিট বাংলা লিখবো। প্রতি মিনিটে আমার 1 মার্ক করে লিখতে হবে। অনেকে ভাবো যে প্যারাগ্রাফ আমি লাস্টে লিখবো, লাস্টে অনেক টাইম পাবো। নো, তোমার টাইম একদম ফিক্সড করা, প্যারাগ্রাফের জন্য তোমার 10 মিনিট টাইম। ওকে, এই 10 মিনিট তুমি শুরুতে লেখো, লাস্টে লেখো, যখন ইচ্ছা লেখো। 10 মিনিটের বেশি একটা সেকেন্ডও নেওয়া যাবে না, নিলে ওইদিকে ধরে খেয়ে যাবা। প্রতি মিনিটে কিন্তু 1 মার্ক করে আছে। আমি আমার যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই, আমার প্রতিদিন 1 মিনিট আগে পরীক্ষা শেষ হয়ে যায়। প্রত্যেকটা দিন 3টা করে লুজ লাগে, 1 মিনিট করে পরীক্ষা শেষ হয়। কেন? আমি ভাই ঘড়ি ধরে লিখি, হাতে ঘড়ি আছে। আমি একটা কোশ্চেন 28 মিনিট টাইম নেই, 28 মিনিট যদি দেখি যে শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ওই কোশ্চেন আমি ওখানেই ফিনিশিং দিয়ে দিই, হাতের লেখা যত খারাপ হয় হোক। এই জন্য আমার প্রতিটা কোশ্চেনে হাতের লেখা সেম থাকে, লাস্ট পর্যন্ত হাতের লেখা সেম থাকে। দ্যাটস আ টেকনিক। যারা টপ করে তারা এই টেকনিকে চলে, তারা তোমার মতো বোকা না। ফার্স্ট সৃজনশীল 45 মিনিট লিখে লাস্ট সৃজনশীলের জন্য 10 মিনিট টাইম পাও। টাইম ভাগ করে নিতে পারো না, টাইম ম্যানেজমেন্ট যদি না পাও, তাহলে ভাই তাহলে তো ঢাবিতে পড়ারই যোগ্যতা নাই। কিভাবে? এই কমন টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারো, তোমার পেছনে সরকার 4টা বছর 6 থেকে 7টা লাখ ইনভেস্ট করবে, তোমার পিছিয়ে সরকার 4 বছরে 7 লাখ টাকা ইনভেস্ট করবে, তোমার একটা টাকাও লাগবে না পড়াশোনা করতে সেখানে। কেন করতেছে জানো? তুমি দেশের মানব সম্পদ হও, দেশের উন্নতি করতে পারো। তোমার কমন সেন্স যদি টাইম ম্যানেজমেন্ট না থাকে, তোমার বেশি ইনভেস্ট করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। তাই তোমাকে শিখাই দেওয়া হইলো এই ভুলটা কখনো করবে না। ওকে, তো সরকার আসলে সবার পিছিয়ে ইনভেস্ট করতে চায় না, যেখান থেকে বেনিফিট আসবে সেখানে ইনভেস্ট করবে। তুমি বলো আমি যদি চান্স পাইতাম, তোমার মধ্যে ক্যালিবার নাই, তোমার এই জিনিসগুলো নাই, তাই তোমার এখানে আসারও দরকার নাই, আসলে উল্টা সরকারের ক্ষতি করবা। তাই সময় থাকতে আমরা জিনিসটা শিখে নিব। ঠিক আছে, এটা হলো পাস মার্কের টেকনিক, এটা কখনো ভুল করবেন না। নেক্সট, কাটমার্ক কত আপনারা জানেন, আমি বলে দিচ্ছি যে 100-এর মধ্যে 60 মার্ক নর্মালি সেফ জোন, আরো কমেও হইতে পারে, বাট এটা আপনার সেফ জোন। ওকে, চারটুক ব্যাপার ছিল এবং এটা ব্যাচ সম্পর্কিত। এই ভিডিও যেহেতু আমি আপলোড দিব, এখন কেউ এটা চাইলে দেখলে আমাকে এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, দেন বাকিটা কথা হবে, বাদ দেন, আমরা ডিরেক্ট ক্লাসে চলে আসি। ওকে, এখন আমাদের ক্লাস কনসেপ্ট শুরু হবে। ওকে, ক্লাস কনসেপ্টটা কি? প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, খুবই ইম্পর্টেন্ট একটা ক্রুশিয়াল মোমেন্ট নিয়ে কথা বলবো। প্লিজ আপনারা অনেক মনোযোগ দিবেন। আপনার যত কোশ্চেন আসে ভাই, তোমার সব কোশ্চেন আমি পড়ে নিব। এখন কোনো কোশ্চেন না, এখন শুধু এখানে মনোযোগ হবে। ভাইয়া যদি অজ্ঞান হয়ে যায় এক্সাম দিতে, তখন কি হবে? ভাই এদিকে অজ্ঞান হয়ে যাওয়ার কোশ্চেন হচ্ছে, এখানে অজ্ঞান হয়ে যাওয়ার ক্লাস হচ্ছে না। তো এখন আমি যেটা দেখেছি তোমার এটা ফলো করতে হবে। তোমার কিউএনএ সেশন আমি লাস্টে আসি, সমস্যা নেই, আগে এটা আমার সাথে তুমি এখানে ফলো করো। এখন এক্সট্রা কোনো কোশ্চেন করিও না। ওকে, দেখেন, এটা আমার লাইফে একদম সিক্রেট একটা টিপস। আমি কখনো এই জিনিসগুলো আমি বাইরে শেয়ার করি না, মানে কখনোই শেয়ার করি না, একেবারে সত্যি কথা। কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার টাইমে আমি জীবনেও কাউকে বলি না যে আমি প্যারাগ্রাফ কিভাবে লিখতাম। আমি আমার খাতা কাউকে দেখাইতাম না। কেন? আমার খাতা সে যদি দেখে, সে বুঝতে পারবে আমার লেখার প্যাটার্ন। আর আমার লেখার প্যাটার্ন যদি একবার বুঝতে পারে ভাই, তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে, তাই না? তো এই জন্য আমি আমার লেখার প্যাটার্নটা কাউকে দেখাইতাম না। আমি স্যারকেও বলতাম, স্যার আমার খাতা অন্তত প্লিজ কাউকে দেখাইন না, এটা আমার রিকোয়েস্ট। ছোটবেলায় দেখতাম যখন আমি টপার ছিলাম না, ফার্স্ট বয় খাতা দেখায় না। খাতা কেন দেখাস না ভাই? আসল কাহিনী আমি এখন বুঝি যে ওকে,
তারা তাদের লেখার প্যাটার্নটা ভিন্ন, অনেক কষ্ট করে প্যাটার্নটা বের করছেন, তারা এই প্যাটার্নটা দেখাইতে চায় না, এই জন্য দেখায় না। ওকে চলো, তাহলে প্যারাগ্রাফের প্যাটার্ন কি এবং একটা পারফেক্ট প্যারাগ্রাফ কিরকম হইতে পারে, তুমি প্যারাগ্রাফ লিখলে কেমন হবে আর আমি প্যারাগ্রাফ লিখলে কেমন হবে, আমি তোমাকে এখানে কম্পেয়ার করে দেখাবো। এবং কিভাবে তুমি মানে তুমি যদি নর্মালি 2-3 মার্ক পাও, আজকে থেকে কিভাবে 8 থেকে 9 মার্ক পাবা এটা আমি তোমাকে শিখাই দিব। 1 ঘন্টার মতো টাইম লাগবে, তুমি দেখতে থাকো। ওকে আসো, প্যারাগ্রাফের ক্র্যাক পয়েন্ট আমি তোমাকে প্রথমে বলি, যেটা কেউ তোমাকে বলবে না। আমি জানি না কোনো স্যার কখনো তোমাকে এভাবে বলছে কিনা, বাট আমার সাথে একটু ম্যাচ করে নাও, মনোযোগ দাও, আমার সাথে সাথে নোট করবা, নোটগুলো গ্রুপে পোস্ট করতে হবে, কিভাবে করবা না করবা পরে শিখাই দিব, বাট আমার সাথে সাথে নোট করতে হবে, ঠিক আছে? কোনো স্লাইড দিব, বাট আমার সাথে তোমার নোট করতে হবে, খাতা নিয়ে বসো। দেখো প্রথমত ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য মেইন পয়েন্ট। লেটস সে আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করবো, ডিফরেস্টেশন, ঠিক আছে? ডিফরেস্টেশন, FORESTATION, সাপোজ এটা একটা প্যারাগ্রাফ, ধরো এই প্যারাগ্রাফের আদলে আমি তোমাকে এখানে এক্সপ্লেনেশন দিব। ওকে, তুমি যদি ডিফরেস্টেশনের প্যারাগ্রাফ লেখো, তোমার মেইন টার্ম কি থাকবে? ডিফরেস্টেশন মানে গাছপালা কাটা হচ্ছে, রাইট? বন উজাড়িকরণ করা হচ্ছে, গাছপালা কাটা। তোমার যতগুলা লাইন লিখবা প্রতিটা লাইনের মধ্যে যেন গাছপালা কাটার সাথে রিলেটেড কনসেপ্ট থাকে। ভাই ঢাবিতে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ম্যাটার, ঠিক আছে? তোমরা অনেকে ঢাবিতে যে কি করো, এক্সট্রা পেজ নাও। ভাই তোমার তো এক্সট্রা পেজ দরকার নাই, ওইটুকু অংশের মধ্যে কে কত কোয়ালিটেটিভ ভাবে উপস্থাপন করতে পারে এটা দেখতে চাই স্যারেরা। ভাই তোমার এক্সট্রা পেজ তো কোনো দরকার নেই, বুঝো না কেন? তার মানে আমার এখানে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি বড় ম্যাটার। আমি এখানে ফালতু এক্সট্রা কোনো কথাবার্তা লিখবো না। আমাকে যদি ডিফরেস্টেশন নিয়ে বলে, আমি যা জানি ভাই আমি এই ডিফরেস্টেশনে লিখতে পারলে লিখবো, না হলে আমি ফালতু কোনো কথাবার্তা লিখবো না। মনে থাকবে? ওকে, তাহলে একটু মাথার মধ্যে একদম মুখস্থ করে নেন। ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য মেইন পয়েন্ট। তোমাকে কি চাই, প্যারাগ্রাফের নাম কি, ওটা নিয়ে তোমার লিখতে হবে। এবার আসো, তুমি অন্য কিভাবে এক্সেপশনাল হবা, হাউ, কিভাবে, কোশ্চেন আসতেছে না? ওকে, তাহলে নিড মোর ভোক্যাব ম্যাটেরিয়ালস। তোমার একটা প্যারাগ্রাফের মধ্যে প্রচুর পরিমাণে ভোক্যাব ইউজ করতে হবে ভাইয়া। তো এই জিনিস আপনার ইনস্ট্রাকশন নেওয়ার জন্য আমি আপনার এখানে ভর্তি হয়েছি। হ্যাঁ, ভোক্যাব ম্যাটেরিয়াল, ভাই আমি কোন ভোক্যাব গুলো তোমার প্যারাগ্রাফে লাগবে, কোন ইডোমেন ফ্রেজ গুলো লাগবে, কোন ডেটা গুলো লাগবে, সব এখানে রেডি করে রাখছি, বুঝছো? আমি তোমাকে ম্যাটেরিয়াল দিয়ে দিব। তো পুরোটাকে দেখো, আগে মন থেকে উল্টাপাল্টা কোশ্চেন আনিও না। তোমার টাইমে আমি এরকম মন থেকে উল্টাপাল্টা কোশ্চেন আনতাম, তো তাই বের হয়ে গেল। যাই হোক, তো নিড মোর ভোক্যাব ম্যাটেরিয়াল। অন্য চেয়ে তুমি তখনই আলাদা হবা যখন তুমি এক্সট্রা ভোক্যাব ইউজ করবে। যেমন ধরো অন্য কেউ কি ইউজ করবে, যে হার্ড ওয়ার্কিং পারসন, হি ইজ এ হার্ড ওয়ার্কিং পারসন, ঠিক আছে? অন্য কেউ ইউজ করবে যে হার্ড ওয়ার্কিং পারসন, হার্ড ওয়ার্কিং। বাট আমি কি জানি সবাই হার্ড ওয়ার্কিং ইউজ করবে, আমিও যদি ওটা লিখি আমি ব্যতিক্রম কিভাবে হবো, আমি কিভাবে এক্সট্রা মার্ক পাবো? আমি সেখানে কি ইউজ করি? আর্ডাস, ARDOUS, আর্ডাস। আর্ডাস মানে কি? আর্ডাস মানে পরিশ্রমী। হি ইজ এন আর্ডাস পারসন। তুমি বলবো হার্ড ওয়ার্কিং, আমি বলবো আর্ডাস পারসন। এখানে আমি একটা এক্সেপশনাল হয়ে গেলাম স্যারের চোখে। আর স্যার যেহেতু ইংলিশে এক্সপার্ট, এই ওয়ার্ড সবার আগে দেখবে, স্যারও এই ওয়ার্ডটা চেনে, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড মানে স্যারের পছন্দের একটা জিনিস, তাই না? হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড সবাই পছন্দ করে। যারা এখন পর্যন্ত জানো না হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কি জিনিস, আমি আজকে জানাই দিব, তোমার টেনশন করতে হবে না, তোমার দায়িত্ব এখানে আমার। হ্যাঁ, তোমার টেনশন করতে হবে না। ওকে, তাহলে কি বললাম? নিড মোর ভোকাবুলারি ওয়ার্ড, যেগুলো অন্য কেউ ইউজ করবে না, তুমি একটু কঠিন সিনোনিম গুলো ইউজ করবা, বুঝছো? সবাই যদি হার্ড ওয়ার্কিং ইউজ করে, ওটারই তুমি একটা অন্য একটা সিনোনিম ইউজ করো। ওই সিনোনিম কই থেকে পাবো আমি তোমাকে আজকে দিয়ে দেবো, ম্যাটেরিয়াল দিয়ে দেবো। নেক্সট আসো, এবার ইউ হ্যাভ টু ইউজ অ্যাট লিস্ট 4 idioms ইন ইউর রাইটিংস। আমি আমার অনেক চিন্তা ভাবনা করে, অনেক খুঁজে খুঁজে, বুঝছো, 70টার মতো ইডিয়ম এন্ড ফ্রেজ একত্র করছি। কয়টা? ইংলিশে 70টা ইডিয়ম এন্ড ফ্রেজ একত্রিত করছি। যেই 70টা ইডিয়ম এন্ড ফ্রেজ মোটামুটি সবগুলো প্যারাগ্রাফের মধ্যে ইন করা যায়। বলো তুমি ওখানে 10টা প্যারাগ্রাফ লিখবা না কয়টা লিখবা? একটা প্যারাগ্রাফ লিখবা। ওকে, এই একটা প্যারাগ্রাফের জন্য তুমি 70টা ইডিয়ম এন্ড ফ্রেজ ছাড়া মুখস্থ, হ্যাঁ, জাস্ট বুঝলে হবে না। এই 70টা ইডিয়ম এন্ড ফ্রেজ আমি মুখস্থ রাখবো, মাথার মধ্যে থাকবে। তুমি যদি ওটা মুখস্থ না করো, তোমার মাথায় থেকে একদম ন্যাচারাল ইনস্টিংক্ট থেকে কখনোই আসবে না, তুমি কখনোই এটা প্রয়োগ করতে পারবে না। বাট যখন মুখস্থ করবা তখন তুমি এটা প্রয়োগ করতে পারবা, বুঝছো? এটা আমার একটা বেসিক ট্রিক। আমি আমার ছোটবেলা থেকে কালেক্ট করতে করতে 70টার মতো ইডিয়ম এন্ড ফ্রেজ একত্র করছি। যেই 70টা আমি যে কোনো প্যারাগ্রাফের মধ্যে ইন করতে পারি। যে কোনো প্যারাগ্রাফ তুমি যাই দাও, আমি 70টা এই ইডিয়ম এন্ড ফ্রেজ আমি যে কোনো প্যারাগ্রাফের মধ্যে বসাই দিতে পারবো। এই 70টার মধ্যে আমি কয়টা ইউজ করবো? অ্যাট লিস্ট আমার প্যারাগ্রাফের মধ্যে যেন 4টা ইডিয়ম এন্ড ফ্রেজ থাকে, মিনিমাম ভাই 4টা। ম্যাক্সিমাম কয়টা? ম্যাক্সিমাম তুমি 10 থেকে 15টা বা 10 থেকে 20টা দিতে পারো। তুমি প্রতি লাইনে লাইনে ইডিয়ম এন্ড ফ্রেজ অ্যাড করতে পারো। কিভাবে আমি তোমাকে এখানে এক্সপ্লেন করে দেবো, তুমি টেনশন করিও না। আমি একদম ডেমো সহ দেখাই দিব, তোমার টেনশন করতে হবে না। তাহলে 1 নম্বর কি, মেইন পয়েন্টটা কি, 2 নম্বর ভোকাব ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, 3 নম্বর আমি যে 70টি ডিমান্ড ফ্রেজ তোমাকে দেখাবো এগুলো কিভাবে ইউজ করতে হয় প্যারাগ্রাফের মধ্যে আমি শিখাই দিব। প্লাস ওই কটা তোমার ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। এই 70টার মধ্যে তুমি প্রতিটা প্যারাগ্রাফে মিনিমাম 10 থেকে 20টা করে ইউজ করতে পারবা, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? তুমি পারবা, আমি তোমাকে শিখাই দিব। ওকে, এবার তাহলে চলে আসো
ইউজ সাম স্পেশাল ওয়ার্ড। স্পেশাল ওয়ার্ডকে আমি কি বলতেছি, অ্যাকচুয়ালি তোমার কিছু কিছু ফ্রেজ থাকে না যেটা একটু আননোন, মানে একটু অন্যরকম একটা হাইপ ক্রিয়েট করে, এরকম জিনিসটা তোমার ইউজ করতে হবে। যেমন ধরো আমি তোমাকে কি বলতে পারি, আচ্ছা স্পেশাল ওয়ার্ড বলতে তুমি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডকে কাউন্ট করো। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, হাই ফ্রিকোয়েন্সি, FREQUENCY, ঠিক আছে? হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা কাউন্ট করো, তোমার জন্য বেটার। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আমি দিয়ে দিব। তারপর ইনপুট সাম জেনারেল নলেজ হাউএভার ইউ ক্যান। ওকে, এটা সবচেয়ে বড় পার্ট, এটা তোমাকে কেউ কখনো বলবে না। একটা প্যারাগ্রাফের মধ্যে তোমার জিকে অ্যাড করতে হবে, ঠিক আছে? জিকে মাস্ট বি, এটা কেউ কখনো তোমাকে বলবে না, বাট এটা আসল কথা। ওকে, ধরো তুমি একটা প্যারাগ্রাফ লিখলে ডিফরেস্টেশন নিয়ে, তোমার বন্ধু একটা প্যারাগ্রাফ লিখলো, তোমার বন্ধুর প্যারাগ্রাফের মধ্যে জিকে আছে, জিকে। জিকে কিভাবে লিখতে হয়? নিউমেরিক ওয়ার্ডে লিখতে হয়। কিভাবে আমি তোমাকে দেখাই। ধরো ডিফরেস্টেশন বললাম, আমি বললাম যে আজ থেকে 100 বছর আগে গাছের শতাংশ ছিল 70%, আজকে সেই গাছ কত পার্সেন্ট আছে? আজকে সেই গাছ আছে হলো ধরো তোমার 60% আছে, তার মানে 10% কাটা হয়েছে। এই যে পার্সেন্ট লিখতেছো, হ্যাঁ পার্সেন্ট এভাবে লেখা যাবে না, PERCENT এভাবে না। পার্সেন্ট কিভাবে লিখতে হবে? এভাবে, এই যে আমাদের নিয়মটা থাকে, ঠিক আছে? 10 কিভাবে লিখবা? এভাবে না, এই যে এভাবে নিউমেরিক ওয়ার্ডে লিখতে হবে, নিউমেরিক ওয়ার্ডে। স্যারে বুঝাবো, তুই দেখবি না মানে স্যারের চোখের সামনে ফালাই দিতে হবে। তার জন্য চোখ বুলাই বুঝে যে হ্যাঁ এই প্যারাগ্রাফের মধ্যে জিকে আছে, বা যেটাকে আমরা বলতেছি জেনারেল নলেজ আছে, ঠিক আছে? এই প্যারাগ্রাফের মধ্যে ডেটা আছে, তার চোখ পালাবে, দেখবে ডেটা আছে। ওকে, ডেটা দেখে স্যারের মন ভালো হয়ে যাবে। তুমি নিজে বলো তো, তুমি প্যারাগ্রাফের মধ্যে জীবনে কখনো ডেটা ইউজ করছো? জিকে ইউজ করছিলাম? করো না, এগুলো আমরা খুব ভালো মতো জানি। তো জিকে যদি ইউজ না করে, তাহলে তোমাকে কেন এক্সেপশনাল ভাববে ভাই? ভাবো, তোমার প্যারাগ্রাফের মধ্যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, তোমার প্যারাগ্রাফের মধ্যে 10টার মতো ইডোমাইন ফ্রেজ আছে, তোমার প্যারাগ্রাফের মধ্যে জিকে আছে ভাই, জাস্ট থিঙ্ক, 3টা কনসেপ্ট আছে। তো এত কিছু যদি থাকে, স্যার তোমাকে মার্ক দিবে না তো কাকে মার্ক দিবে? আজব কথাবার্তা। এটা হলো এক্সট্রা ট্রিক্স, যেটা কেউ কখনো বলে না, এবং এটাই হলো প্যারাগ্রাফের টপ মার্ক পাওয়ার সবচেয়ে বেস্ট উপায়। ওকে, এবার আসো 6 নাম্বার পার্ট। শুধু কি এতটুকুই এনাফ? একদমই না, আরো কিছু জিনিস এনাফ। বলো, তুমি যে শিখছো পজিটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলো শিখো নাই? তারপরে এমবেডেড কোশ্চেন, তারপর অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, এগুলো শিখছো না? শিখছো। তো সাবজেক্টিভ ভার্ব এগুলো কেন শিখছো? কি রুলস মুখস্থ করার জন্য? মানে এমসিকিউ টপ করার জন্য? এগুলো তুমি শিখছো প্যারাগ্রাফে প্রয়োগ করার জন্য। দেয়ার ইজ এই একটা স্ট্রাকচার ইউজ করলে তো স্যারের মন ভালো হবে না ভাই। সেম জিনিস ঘুরাই ঘুরাই ইউজ করতে হবে, কথা একটাই বলবো, বাট কোনোবার পজিটিভে, কোনোবার সাবজেক্টিভে, কোনোবার কমপ্লেক্স সেন্টেন্সে, এইরকম, ঠিক আছে? তার মানে আমার একটু ঘুরায় কথা বলতে হবে। স্যার সিম্পল সেন্টেন্স পছন্দ করে না, প্যারাগ্রাফের মধ্যে স্যার সিম্পল সেন্টেন্স পছন্দ করে না। প্যারাগ্রাফে সবসময় কোন বাক্য ইউজ করতে হয়? 90% টাইম প্যারাগ্রাফে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে হয়। 90%। তুমি যদি একটা প্যারাগ্রাফে 15টা লাইন লেখো, তুমি 10টা লাইনে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবে, এটা স্যার সবচেয়ে বেশি পছন্দ করে। হ্যাঁ, তো কিছু মেইনটেইন করে লেখা কি সম্ভব? ভাই সম্ভব, আমি তোমাকে দেখাবো, তুমি আমার সাথে পুরো ক্লাসটা করো, তাহলেই বুঝতে পারবা। 7 নাম্বার, অ্যাভয়েড গ্রামাটিক্যাল মিস্টেক। ভাই তুই যাই করোস প্লিজ, গ্রামাটিক্যাল মিস্টেক না স্যারের চোখে খুবই খারাপ একটা ব্যাপার। হ্যাঁ, মানে খুবই বাজে ইমপ্রেশন মানে খুবই বাজে ইমপ্রেশন দেয়। গ্রামাটিক্যাল মিস্টেক যত কম দিবা ভাই তত ভালো। দরকার হলে তুমি যদি না পারো, আমি এত কিছু বললাম, দিও না, বাট গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয় ভাই। তুমি এত কিছু না পড়ার সমস্যা নেই, সিম্পল লেখো, ওকে, মার্ক কম পাবা, বাট গ্রামাটিক্যাল মিস্টেক যেন না হয়। গ্রামাটিক্যাল মিস্টেক মানে স্যারের ইমপ্রেশন ফার্স্টেই নষ্ট হওয়া। এই একটা ইমপ্রেশন নষ্ট হওয়ার জন্য তোমার বাকি 40 মার্কের উপর তোমার একটা ওই বাজে একটা ইফেক্ট পড়বে, বুঝছো? তো এখানে ইমপ্রেশন নষ্ট করা যাবে না, কোনোভাবে ইমপ্রেশন নষ্ট করা যাবে না। আর আমার ট্রিকটা কি থাকে, তোমার যদি বেসিক মানে প্যারাগ্রাফ খুব কমন পড়ে যায়, প্যারাগ্রাফ তো হু কমন পড়ে না, প্র্যাকটিস থেকে তুমি যদি খুব কমন পড়ে যায়, তাহলে তুমি প্রথমে ইংলিশে প্যারাগ্রাফ লিখবা 10 মার্কের, যে প্যারাগ্রাফটা আসবে ওই প্যারাগ্রাফের মধ্যে যখন প্রথমে স্যারের ইমপ্রেশন পজিটিভ বানাই দিবা, মানে স্যার খুব খুশি হয়ে যাবে। খাতা খুলেই দেখবে একটা প্যারাগ্রাফ, হাই এই প্যারাগ্রাফের মধ্যে কি কি আছে? প্রথমত মেইন পয়েন্টে ফোকাস করছে, তারপর ভোক্যাব ম্যাটেরিয়াল আছে, ইডোমেন ফ্রেজ 10 থেকে 12টা আছে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, জিকে দিছে, লাইনে লাইনে জিকে দিছে, করছে কি? তারপর পজিটিভ ভার্ব, সাবস্টান্টিভ ভার্ব, বিভিন্ন রকম স্ট্রাকচার ইউজ করছে, গ্রামাটিক্যাল মিস্টেক নাই। মানে জোস, মানে স্যার কি পরিমাণ খুশি হবে তুমি জাস্ট ফিল করো। সো স্যারকে খুশি করার টিপস হলো এইটা। প্যারাগ্রাফের মধ্যে 7টা জিনিস একদম ঠোঁটস্থ অন্তস্থ মুখস্থ করে নাও, যে প্রথমত যা চাইছে, যেই পয়েন্টে চাইছে আমি ওই পয়েন্টে লিখবো। দ্বিতীয়ত আমার হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করতে হবে। তৃতীয়ত গ্রুপ ভার্ব যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। ইডোমেন ফ্রেজ 10 থেকে 12টা মিনিমাম ইউজ করবো। আমি সেখানে জিকে, জেনারেল নলেজ কিভাবে ইউজ করব, নিউমেরিক ওয়ার্ড, নিউমেরিক 10 কে এইভাবে লিখবো। হ্যাঁ, এইভাবে আমার ছোট দেখাক সমস্যা নেই, পারলে একটু গাঢ় করে লিখবো, তুই দেখবি না মানে দেখ, জোর করে দেখাবো, একটু গাঢ় করে লিখবো দরকার হলে আমার, ঠিক আছে? তারপর আমি এই স্পেশাল যে স্ট্রাকচার গুলো আছে স্ট্রাকচার ইউজ করবো,
আমি 90% টাইম চেষ্টা করবো যে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করতে। আমি খুব কম টাইম সিম্পল ইউজ করবো। সিম্পল যত কম ইউজ করতে পারি ভাই তত ভালো, সহজ কথা, ঠিক আছে? এবং কোনোভাবেই যেন গ্রামাটিক্যাল মিস্টেক না হয়, এটা আমি এড়ায় চলবো। কালকে তোমার পরীক্ষা, আজকে তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি না 1 মাস আগে, 1 মাস কি করবা? টাইম দাও। টাইম দিলে তুমি গ্রামাটিক্যাল মিস্টেক এড়াইতে পারবা, সমস্যা নেই। ওকে, ইউ হ্যাভ টু কমপ্লিট ইট ইন 1 প্যারা। সবচেয়ে বড় ব্যাপার, তুমি যদি পাকনামি করে প্যারাগ্রাফে 2টা প্যারা করো, কেমন? এই যে একটা প্যারা, এটা একটা প্যারা, ইংলিশে বলা হলো স্ট্যান্ডা, ঠিক আছে? প্যারাগ্রাফে যদি যেমন 2টা প্যারা করো, একদম গোল দিছি না, এখন গোল্লাই দিবে, ঠিক আছে? প্যারাগ্রাফ কখনো একটা প্যারার বেশি করবে না, জীবনেও না। প্যারাগ্রাফ কখনো একটা প্যারা বেশি করতে না, 1 প্যারা। প্যারাগ্রাফ এরকম 1 প্যারা হবে, ঠিক আছে? শেষ। 10 লাইন হোক 12 লাইন হোক, প্যারাগ্রাফ এখানে এরকম 1 প্যারা হবে। এবং প্যারাগ্রাফের এন্ডিং এবং আউটরো কিরকম হয় এটা একটু শিখো। ধরো এটা একটা প্যারাগ্রাফ, এটা তোমার একটা পৃষ্ঠা, ঠিক আছে? তুমি এখানে এখানে কি লিখবে? এখানে কিন্তু কেউ লিখবে না। তুমি এখানে কি করবা? এখানে ফার্স্টে লেখো যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার কত, ধরো 3 আছে বা 4 আছে 3। এখানেও একটা লাল, এখানে একটা, তুমি কি করবা? লাল কালি তো জীবনেও না, তুমি এখানে পারলে পেন্সিল দিয়ে টান দিবা, না হয় তোমার গ্রিন কালি যেটা আছে, ঠিক আছে, সবুজ কালি বলে, সবুজ কালি দিয়ে এরকম একটা সুন্দর করে টান দিবা, হাত দিয়ে না, একদম হাত দিয়ে না। সবার আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী, ঠিক আছে? খাতার দর্শনধারী সবার আগে। আমি একদিন পড়ে আমার সিজি 3.44 থাকে, 3.5 এর কাছাকাছি ভাই। পড়তে আমার 3.5 সিজনে বেরোবো। আমি পড়াশোনা করি মাত্র একদিন, এক রাতে। কেন থাকে? আগে দর্শনধারী ভাই, তারপর গুণ বিচারী। ওকে, আগে তোমার দর্শনধারী সুন্দর করতে হবে, আমি যেভাবে বলতেছি সেভাবে। অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 3, তারপর তুমি একটা স্কেল নিবা, ধরো এটা আমার স্কেল, এরকম করে স্কেলটা ধরবা, ঠিক আছে? এমনি স্কেল ধরার পর, হ্যাঁ এটা তো হচ্ছে না, এমনি স্কেল ধরার পর এই যে এরকম করে টানবা, বুঝছো? এরকম করে টান দিবা, এরকম কাহিনীটা ঘটবে, মানে খুবই সুন্দরতম যেন হয়। আগে দর্শনধারী, তারপর তুমি কি লিখবে? অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার এত, তারপর তুমি একটা ইন্ট্রো দিবা। ইন্ট্রোটা কেমন হবে? এরকম যে নাও আম writing a paragraph about দিছো। ওকে, তারপর উদ্ধৃতন কমা দাও, যে টপিকটা কি, ডিফরেস্টেশন লেখো, টান দাও, বুঝতে পারছো? এটা অবশ্যই 1 লাইনে হবে, হয় 1 লাইনে হবে, না হয় 1 লাইনের পর এখানে হাফ লাইন পর্যন্ত চলে আসবে, একটুক হবে। নাও এই যে এতদূর পর্যন্ত আসবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তুমি একটা পৃষ্ঠার এইটুকু অংশ খেয়ে ফেলছো কি দিয়া? ইন্ট্রো দিয়া, নাম্বার দিয়ে, ইসিট্রা। এখন পৃষ্ঠা যদি এরকম হয়, তোমার যদি একটা পৃষ্ঠা হয়, এইটুকু তুমি ইন্ট্রো ইসিট্রা খেয়ে ফেলছো, নিচের এইটুকু তোমার বাকি থাকবে। তুমি প্যারাগ্রাফ কতটুকু লিখবা? এই যে এতটুকু লিখবা। কয় লাইন থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে? এরকম 13টা লাইন থাকবে। এবং অবশ্যই যত পারো হাতের লেখা বড় বড় না করতে। হ্যাঁ, এখানে কিন্তু কোয়ালিটি ম্যাটার, কোয়ান্টিটি কিন্তু ম্যাটার না। আবার বলতেছি, সুন্দর করে উপরে এরকম কিছু গ্যাপ, নিচে কিছু গ্যাপ, এবং এরকম তোমার সিরিয়ালি, মানে তুমি লিখবা, লাইন লিখবা লিখতেছো, লিখে তুমি 13টা লাইনের মধ্যে প্যারাগ্রাফ শেষ করে দিবে। ভাই 13 লাইনে 10 মার্ক দিবে? হ্যাঁ ভাই, তোমার কোয়ালিটির চেয়ে এখানে, সরি কোয়ান্টিটির চেয়ে এখানে কোয়ালিটি ম্যাটার, বুঝতে পারছো? দিবে, কোনো সমস্যা নেই। আর প্যারাগ্রাফ শেষটা কোথায় হবে বলো তো? এইভাবে শেষ হবে, আমি তোমাকে একটু দেখাই। ধরো এটা তোমার যদি প্যারাগ্রাফ হয়, এখান থেকে তুমি যদি শুরু করো 1 লাইন 2 লিখতেছো, ওকে, লিখতেছো, অবশ্যই এই যে এখানে শেষ হবে, এই যে এখানে মাঝ বরাবর, মনে থাকবে? প্যারাগ্রাফ এই যে মাঝ বরাবর এখানে শেষ হবে। মানে আমি যদি এটা 100% ধরি, এটা 100% ধরি, ধরো এটা তোমার হলো 25%, এটা 50%, এটা 75, এটা 100, ঠিক আছে? তুমি সবসময় চেষ্টা করবা এই যে 60 থেকে 70, এই যে এই পোর্শনে শেষ করতে লাইনটা। ওকে, লাইনটা তোমার এই পোর্শনে শেষ হবে, যেখান থেকে শুরু হবে। এই জিনিসটা যদি তুমি প্যারাগ্রাফের ক্ষেত্রে মেইনটেইন করতে পারো, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে তোমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর কালার পেনের ক্ষেত্রে তোমার যদি কোনো ডাউট থাকে, পেন্সিল ইউজ করবা, সবসময় পেন্সিল। শেষ, পেন্সিল দিয়ে এখানে দিয়ে তুমি পেন্সিল ইউজ করে দিবা, শেষ, তাহলে আর কোনো কাহিনী নেই। তাহলে প্যারাগ্রাফের স্ট্রাকচার তুমি বুঝতে পারছো কিরকম হবে? এই স্ট্রাকচার মেইনটেইনের জন্য স্যার খুশি হয়ে যাবে। এটা হলো সবচেয়ে টপ ক্যালিবারের স্ট্রাকচার, যেটা স্যারের প্রথম পছন্দের শাড়ির মধ্যে থাকে। ওকে, তো এই স্ট্রাকচারটা আমি তোমাকে শো করে দিলাম। এবার আসো নেক্সট পয়েন্টে, চলো। ওকে, এবার একটা প্যারাগ্রাফের ফিগার কেমন হবে? প্যারাগ্রাফের মধ্যে কি কি থাকবে আমি তো এটা বললাম, ফিগার লাগবে না বলো? অবশ্যই তো একটা ফিগার লাগবে। ফিগার কিরকম হবে? এরকম হবে তোমার ফিগারটা। আসো তোমাকে একটু দেখাই দিই, একদম টপ সিক্রেট গুলো শেয়ার করে দিচ্ছি, যেগুলো আমি নিজের লাইফে ইউজ করি। ওকে, প্রথমে অবশ্যই যদি টপিকটা হয় ডিফরেস্টেশন, ওকে, ওকে, তুমি অবশ্যই কখনো বলার চেষ্টা করবে না যে ডিফরেস্টেশন মিনস এইটা সেইটা, এটা বলা যাবে না। তোমার প্রথম লাইনটা হবে হলো ইন্ট্রো। ইন্ট্রো মানে কি? ইন্ট্রো মানে মিনিমাম 2.5 লাইন হবে, 1 লাইন 2 লাইন 2.5 লাইন, ঠিক আছে? একটা ইন্ট্রো সবসময় 2 থেকে 2.5 লাইনের হতে হবে। ইন্ট্রোর আমি তোমাকে ক্যারেক্টারিস্টিক গুলো বলি। ইন্ট্রো অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে, মাস্ট বি। যেমন তুমি যদি আমাকে জিজ্ঞাসা করে, আমাকে একটু বলেন তো ভাইয়া, ডিফরেস্টেশন মিনস তুমি কাটিং ডাউন ট্রিজ আ গ্রেট নাম্বার এটসেট্রা বলতে পারো, বাট আমি হলে এরকম বলতাম যে
a number of trees are being distracted by the people, এরকম আমি একটু ঘুরায়া তোমার কমপ্লেক্স সেন্টেন্সের মাধ্যমে তার সাথে জিকে অ্যাড থাকতো এবং তার সাথে ইডিয়ম এন্ড ফ্রেজ অ্যাড থাকতো, এইভাবে আমি তোমাকে একটা এন্ডিং দিতাম। ঠিক আছে, এইভাবে সুন্দর করে একটা ইন্ট্রো দিতাম, যে ইন্ট্রোটা মিনিমাম তোমার 2.5 লাইন থেকে 2 লাইনে হবে, ইন্ট্রোটা মিনিমাম তোমার কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, তো কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এটাও তো আমি আজকে একটা প্যারাগ্রাফ লিখে দেখাই দিব, তো সেখানে আমি আপনাকে দেখাবো না যে জিনিসটা কিভাবে লিখতে হবে। তাহলে ইন্ট্রোর ক্ষেত্রে মাথায় রাখবেন, প্যারাগ্রাফের প্রথম লাইন মানে ইন্ট্রো। কি চাইছে? ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন জিনিসটা কি, খাই নাকি মাথায় দেয়, লিখতে হবে। শুরুতে ইন্ট্রো দিয়ে আমার বুঝাই দিতে হবে। ঠিক আছে, এবং ইন্ট্রোর মধ্যে অবশ্যই তুমি ইডিয়ম এন্ড ফ্রেজ অ্যাড করবে, এটা কি আবার বলতে হয়? ইডিয়ম এন্ড ফ্রেজ যদি তোমার শুরুতে ইমপ্রেশনই না দেয় তাহলে কোনো কাজ হলো? 3 নম্বরে একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ইউজ করো, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। ঠিক আছে, এটা হলো ইন্ট্রোর একটা বৈশিষ্ট্য। ইন্ট্রোতে যদি এমন কিছু হয় তাহলে তো মাশাআল্লাহ। আর একটা ইন্ট্রোর মধ্যে তুমি যদি জিকে অ্যাড করতে পারো, জিকে জেনারেল নলেজ, তাহলে তো কোনো কথাই নাই। এটা সবাই পারে না, এটা করাও খুব টাফ, তো জিকে তুমি একটু বাদ দিয়ে দাও। হ্যাঁ, প্রথম 3টা কমপ্লেক্স সেন্টেন্স, অবশ্যই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এবং একটা ইডিয়ম এন্ড ফ্রেজ মিনিমাম তুমি অ্যাড করার চেষ্টা করো। ওকে, এবার আসো, তুমি যে ইন্ট্রোটা লিখছো যে ডিফরেস্টেশন, এইটা অনেক বেশি গাছ কাটা, এটা ডিফরেস্টেশন বলা হয়, ওই তোমার ইন্ট্রো সম্পর্কে লজিক দিতে হবে। ঠিক আছে, এবার তুমি 2 নাম্বার কি করবা, তোমার ইন্ট্রো সম্পর্কে একটু লজিক দিবা, যে গাছ কাটা যে তোমার জন্য এটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর, কেন ক্ষতিকর, একটু লজিক দিতে হবে। ঠিক আছে, 2 নাম্বার ডিসকাস অ্যাবাউট ইন্ট্রো, ইন্ট্রোর ব্যাপারে লজিক দাও, কেন ক্ষতিকর ভাই, এটা তোমার লজিক দিতে হবে। লজিকটা তোমার কয় লাইন হবে? লজিকটা নরমালি 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 3 লাইনের একটা লজিক হবে। ইন্ট্রো হলো কয় লাইন? 2 লাইন, বা এবং লজিক তোমার হলো ধরো 2 লাইন, বা মানে কি বলবো, 2টা সেন্টেন্স, মানে 3 লাইনের একটা তোমার লজিক হয়ে গেল, শেষ। ভাই গ্যাপ কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ, একসাথে সাথে লিখতে হবে, কোনো গ্যাপ ট্যাপ দেওয়া যাবে না, আমি বুঝার জন্য গ্যাপ দিচ্ছি আর কি। এবার আসো, তুমি অলরেডি লজিক দিয়ে প্রমাণ করে দিছো যে ডিফরেস্টেশন জিনিসটা কি। তুমি যে সংজ্ঞাটা লিখছো, গাছ প্রচুর কাটলে এটা ডিফরেস্টেশন, এবং এই ব্যাপারে লজিক দিলা যে কেন কেন এটা আসলে ক্ষতিকর ব্যাপার, এই লজিকটা তুমি দিয়ে দিলা। এবার তুমি আসো যে ডিফরেস্টেশনের ভালো জিনিস কি, খারাপ জিনিস কি। হ্যাঁ, এটা তুমি ভালো 3-4টা ভালো দিক উল্লেখ করো, তারপর 3-4টা খারাপ দিক উল্লেখ করো। ঠিক আছে, ডিফরেস্টেশনের কোনো ভালো দিক আছে? নাই, তাহলে বলবো এর কোনো ভালো দিক নাই। দেয়ার আর নো মেরিটস অফ ডিফরেস্টেশন। আমি সিম্পলি বলে দিলাম, কিভাবে গুছায় বলতে হবে এটা আমি তোমাকে দেখাচ্ছি। বাট ডিমেরিট অনেকগুলো আছে। কি কি ডিমেরিট আছে? এই ডিমেরিট গুলো তুমি প্লিজ নিউমেরিক ওয়ার্ডে একটু বলো, তাহলে ভালো হবে। যে ডিমেরিট ধরো 1 নাম্বার এখানে দিলা, ওই ওর মধ্যে, হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে 1 নাম্বার একটা লিখলা, পাশেই 2 নাম্বার একটা লিখলা, 3 নাম্বার একটা লিখলা, মানে প্যারা 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 করেই 4 নাম্বার একটা লিখলা, 5 নাম্বার একটা লিখলা, 6 নাম্বার একটা লিখলা। এভাবে তুমি একটু পয়েন্ট গুলো স্যারের চোখের সামনে হাইলাইট করো। স্যার দেখেন আমি কিছু জানি, আমার মাথার মধ্যে কিছু আছে, ওই যে আমি পয়েন্ট গুলো লিখছি। ঠিক আছে, স্যার এটা আমার ফিল করাইতে হবে। ওকে, তো তুমি ডিমিনিট লিখছো, মিনিট লিখছো, এবার ইয়োর থিঙ্কিং। হ্যাঁ, তুমি তুমি তো একটা মানুষ, তুমি তো একটা ন্যাচারাল বিং, তাই না? এই টপিকটা নিয়ে তুমি কি মনে করো, তোমার মন্তব্য দিতে হবে প্রতিটা কনসেপ্ট। ধরো গুড টিচার আসছে, গুড টিচার প্রথমে কি বলবা, ইন্ট্রো দিলা, গুড টিচার মানে কি। তুমি যে গুড টিচার মানে একটা ইন্ট্রো দিলা, যে সবসময় পড়াশোনা করে আসে, তোমাকে পড়াচ্ছে, সে গুড টিচার। কেন এটা, কেন এটা একটু লজিক দিতে হবে, কেন পড়াশোনা করে আসলে সে গুড টিচার, এটা আমি ভালো মতো জানতে পারবো, এই জন্য সে গুড টিচার। মেরিট কি, খারাপ দিক কি, মেরিট খারাপ দিক, মেরিট কি, গুড টিচারে অবশ্যই ভালো দিকগুলো তুমি উঠাই ধরবা। ডিমেরিটের কথা যদি আমি চিন্তা করি, তার ডিমেরিটের কথা উঠাই ধরবা, যে সে অধিক পরিশ্রম করতেছে, ঘুমাইতে পারতেছে না, ভালো মতো খাইতে পারতেছে না, এইটা সেটা, তুমি এগুলো আসলে এখানে বলতে পারো, তাই না? এটা এখানে উল্লেখ করে দিতে পারো। তারপর ইয়োর থিঙ্কিং, গুড টিচারকে নিয়ে বা পারফেক্ট টিচারকে নিয়ে তুমি তোমার মনের মধ্যে কি আছে, তুমি তাকে কি মনে করো, তোমার থিঙ্কিংটা কি। ডিফরেস্টেশন, তোমার থিঙ্কিংটা কি, রাইট? তারপর তোমার ধরো জুলাই বিপ্লব, যেটা আর কি, স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স 2.0, এখানে তোমার থিঙ্কিংটা কি, তুমি কি মনে করো। তোমার নিজের মধ্যে থেকে কোনো কথা বেরোবে না, তুমি তুমি একটা মানুষ না, তোমার একটা নিজস্ব বক্তব্য আছে না। জি, তোমার এবার এসে তোমার থিঙ্কিংটা এক্সপ্লেন করতে হবে, যে তুমি কি মনে করো এই ব্যাপারে ভাই, এটা তোমার বুঝাই দিতে হবে। আমি কি বলতেছি, জুলাই বিপ্লবটা আমি কি চাই, এটা তোমার এখানে বলতে হবে। তারপর তুমি যে থিঙ্কিংটা দিলা, যে আমি মনে করি জুলাই বিপ্লব যেটা হয়েছে এটা ভালো হয়েছে, স্বৈরাচার দূর হয়েছে বা সামথিং লাইক দ্যাট, দেশটাকে এখন শান্তি চলে আসবে, এরকম। তুমি যে বললা দেশটাকে শান্তি চলে আসবে, এইটা সেটা। তুমি যে বললা থিঙ্কিং ডিফরেস্টেশনে, যে তোমার গাছ কাটা উচিত না, আমি গাছ কাটলে আমরা দ্রুত মারা যাব বা আমাদের কষ্ট হবে, এমন কোনো কিছু বললাম। এই থিঙ্কিং এর একটা কনক্লুশন দিতে হবে। ঠিক আছে, ধরো ডিফরেস্টেশন কি হইলো, গাছ কাটতেছে, তুমি ভাবতেছো গাছ কাটলে আমরা মারা যাব দ্রুত, পরিবেশ গরম হতে থাকবে। তো পরিবেশ যে গরম হতে থাকবে, তারপর একটা গুড টিচার সম্পর্কে তুমি ভালো কোনো জিনিস বললা। ঠিক আছে, তারপর জুলাই বিপ্লব সম্পর্কে বললা, এখানে অনেক ক্ষতি টটি হয়েছে, এইটা সেটা, স্বৈরাচার দূর হয়েছে। এখন এটা সমাধানটা কি, তুমি যে তোমার থিঙ্কিংটা তুমি শেয়ার করলা, এটা সমাধানটা কি, সমাধান দিতে হবে না? জি ভাই, সমাধান দিতে হবে। সমাধান কিভাবে দিতে হবে? থিঙ্কিং দ্য কনক্লুশন। আমরা সবসময় সমাধানে কি বলি বলতো, গভর্নমেন্টের এই ব্যাপারে আগাই আসতে হবে, ওর এটা করতে হবে, এটা না করলে হবে না,
মানুষ কেন করতেছে না? স্যার তোমার থেকে শুধু প্যারাগ্রাফ চাচ্ছে না, হ্যাঁ স্যার তোমার সাইকোলজি এখানে চেক করতেছে। সাইকোলজি, ইয়োর সাইকোলজি কি? তোমার সাইকোলজি হইলো ভাই প্রবলেমটা হইছে আমার পক্ষে, মানুষের পক্ষে কিভাবে এই প্রবলেমটা সলভ করা সম্ভব, আমি এখানে কি করতে পারি, আমি একটা নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে আমার এখানে কি কর্তব্য আছে, আমি আমার জান লাগাই এখানে আমার কর্তব্যটা উঠাই দিব। ঠিক আছে, আমার কর্তব্য উঠাই দিয়ে লাস্টে যে আমি দিব যে একটা গভর্নমেন্ট রেফারেন্স টানবো, যে গভর্নমেন্টের দ্বারা যদি এমন কোনো কনসেপ্ট হয় তাহলে আমরা গভর্নমেন্টের দ্বারা রেফারেন্স টানবো, যে আমরা তো এই সেই করলাম, আমরা উন্নতি করলাম যে ডিফরেস্টেশন না হয়, আমরা নিজেরা গাছ লাগাবো, আমরা নিজে মানুষকে সচেতন করব, আমরা নিজে কার্বন ইমিশন সম্পর্কে সচেতন থাকবো, আমরা নিজে এসি ব্যবহার করব না। এবার আমার দিক থেকে কি উচিত, আমি কি করব, আমার বন্ধু কি করবে, আমি কিভাবে অন্য কাউকে আটকাবো, এটা আমি বলবো। তারপর লাস্টে এসে বলবো যে গভর্নমেন্টকে নিয়ে, সিমলি মানে হলো সিমিলার। ঠিক আছে, লাস্টে এসে আমি গভর্নমেন্টকে দেবো যে গভর্নমেন্ট যদি এই কাজটা পাশাপাশি করে তাহলে মনে হয় এই প্রবলেমটা আরো দ্রুত কি হতে পারতো, লিসিট হতে পারতো বা বাদ যেতে পারতো। ঠিক আছে, এই হলো তোমার ব্যাপারগুলো ঘটবে। তাহলে ফার্স্টে একটা ইন্ট্রো দিলা, ইন্ট্রো মানে হলো তোমার ওই ডিফরেস্টেশনের সংজ্ঞাটা কি, তারপর ডিসকাস অ্যাবাউট ইন্ট্রো, তুমি যে সংজ্ঞাটা দিলা ওই সংজ্ঞা কেন দিলা, লজিক দাও, সংজ্ঞার পিছনে লজিক দাও। 3 নাম্বার, ওই জিনিসটার ভালো দিক কি খারাপ দিক কি। 4 নাম্বার, ভালো দিক খারাপ দিক বলছো না, এবার তুমি কি মনে করো ওই জিনিসটা কি, তুমি কি মনে করো ভাই, তুমি কি মনে করো। ঠিক আছে, তোমার তুমি কি মনে করো এটা তোমার বুঝাই দিতে হবে। তারপর তুমি যেটা মনে করলা, তাহলে তুমি নিজে কি স্টেপ নিতে পারো ওই ব্যাপারে, তুমি নিজে কি করতে পারো, তোমার নিজে এজ এ সিটিজেন হিসেবে কি করণীয় আছে এটা বলো। আর লাস্টে যে তুমি জাস্ট গভর্নমেন্টকে একটা লাইনে টেনে দাও যে গভর্নমেন্টের এটা করা উচিত, ওটা করা উচিত, এভাবে তোমার প্যারাগ্রাফটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, রিটার্নের জন্য কোন বই কিনবো, আপনার যেই বই ইচ্ছা নেন, রিটার্নের জন্য কোনো বই নাই, কোনো বই থেকে কমন পড়বে না, সবাই বলবে আমার এখান থেকে কমন পড়ে, ওখান থেকে কমন পড়ে, কোথাও থেকে রিটার্ন কমন পড়বে না। ঠিক আছে, সহজ কথা, রিটার্নের জন্য আপনার ট্যাক্স গুলো জানতে হবে। আমি আপনাকে এখানে ম্যাটেরিয়ালস দিব, বা যে কোনো বই থেকে আমি যে টপিক গুলো বলবো এগুলো আপনার প্র্যাকটিস করবেন, শেষ। কোনো বই ভালো না, কোনো বই থেকে কমন পড়ে না, আবার সব বই ভালো। ওকে, আমি আপনাকে এখানে ম্যাটেরিয়াল দিয়ে দিব, আর এই সকল কোশ্চেন লাস্টে হবে। এখন ইম্পর্টেন্ট ম্যাটার প্যারাগ্রাফের দিকে ফোকাস দেন। লাস্টে যে যখন আমি সলভ করাবো তখন যখন জিজ্ঞাসা করবো বলো তো পয়েন্ট গুলো কি ছিল, তখন যেন মনে করেন ভাইয়া ভুলে গেছে, এরকম যেন না হয়। আর আমার সাথে কিন্তু এটা আপনি অবশ্যই নোট করে নেবেন। এবার আসেন, আমি যে ম্যাটেরিয়ালের কথা বলছিলাম এগুলো আপনি কিভাবে ইউজ করবেন, আসেন আমি এক এক করে ম্যাটেরিয়াল গুলো দেখাই। মানে প্যারাগ্রাফ আমি বললাম তুমি এক একে লিখে ফেলবে এত সহজ সবকিছু না, তো তোমাকে দেখাই দিতে হবে না কোনগুলো তুমি সবসময় ইউজ করতে পারবা। ওকে চলো আমরা এগুলো এক এক করে একটু পড়ি, একটু স্পিডে পড়ার চেষ্টা করি, এগুলো হচ্ছে তোমার মুখস্থটা। ওকে, এগুলো আমার মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এগেইনস্ট দ্য ক্লক মানে কি, এগেইনস্ট দ্য ক্লক, ইফ ইউ ওয়ার্ক এগেইনস্ট দ্য ক্লক ইউ আর ট্রাইং ভেরি হার্ড টু ফিনিশ সামথিং বিফোর আ ডেডলাইন। তার মানে কি, তুমি এখানে গভর্নমেন্ট এখানে একটা সিনোনিম টানতে পারো না, যে গভর্নমেন্টের কি করা উচিত, ওয়ার্কিং এগেইনস্ট দ্য ক্লক। ওয়ার্কিং এগেইনস্ট দ্য ক্লক মানে কি, খুব দ্রুত সময়ের মধ্যে কোনো কিছু শেষ করা, এটাকে এগেইনস্ট দ্য ক্লক বলে। তাহলে এগেইনস্ট দ্য ক্লক তোমার মাথার মধ্যে মুখস্থ করে নাও, যে সময়ের আগে শেষ করতে হবে, এরকম কনসেপ্ট আমি সবসময় এগেইনস্ট দ্য ক্লক ইউজ করবো। কেমনে ইউজ করবো আমি তোমাকে ডেমো দেখাই দিব, প্যারা নিও না, তুমি আমার সাথে দেখো। অ্যারাউন্ড দ্য ক্লক মানে কি, অ্যারাউন্ড দ্য ক্লক মানে হলো দিন রাত 24 ঘন্টা। ঠিক আছে, তুমি এখানে কিভাবে ইউজ করতে পারো, যে আই আই হ্যাভ টু ওয়ার্ক অল ডে, আমার সব সময় কাজ করতে হয়, এর পরিবর্তে ইউজ করো না যে আই হ্যাভ টু ওয়ার্ক অ্যারাউন্ড দ্য ক্লক, আমার সব সময় কাজ করতে হয়। এটা কি বেশি সুন্দর লাগতেছে না বলো, সুন্দর লাগতেছে। মানে ছোট ছোট করে রিপ্লেস করার চেষ্টা করো, তুমি যে কোন জায়গায় জিনিসগুলো রিপ্লেস করতে পারবা। যখন তুমি ইডোম্যান ফ্রেজ গুলো পড়তেছো তখনই নিজের মাথার মধ্যে আনো যে কোথায় এটা ইউজ করলে বেস্ট হবে, এরকম করে একটা আনার চেষ্টা করো। ঠিক আছে, ব্যাক ইন দ্য ডে, ব্যাক ইন দ্য ডে মানে কি অতীতকালে বোঝায়। ঠিক আছে, আমরা ওয়ান্স আপন এ টাইম বলি না, তুমি ওয়ান্স আপন এ টাইমের পরিবর্তে হলো ব্যাক ইন দ্য ডে। আমি সবসময় ব্যাক ইন দ্য ডে ইউজ করি। এখানে তুমি নর্মাল কোনগুলো পাবা না, যেগুলো একটু এক্সেপশনাল, যেগুলো সবাই ইউজ করেন, আমি এগুলো এখানে উঠাই রাখছি। ঠিক আছে, এবং এগুলো আমি নিজের লাইফে ইউজ করি, আমি নিজে প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে এগুলো মারি, প্রতিটা প্যারাগ্রাফে ইউজ করা যায়। দেখো তুমি এই যে অতীত বলতে চাইলে ব্যাক ইন দ্য ডে, অতীত তোমার টানতে হবে, তুমি ডিফরেস্টেশন অতীত টানবা না, তাহলে ব্যাক ইন দ্য ডে লাগবে না। অতীতকালে কি হতো, ইন পাস্ট এটা বলবা নাকি ব্যাক ইন দ্য ডে এটা বলবো, বেশি সুন্দর লাগতেছে না, অতীতকালে কি ছিল ভালো লাগবে, তো আমরা ডিফরেস্টেশন মতো অ্যাড করে দিব। বিহাইন্ড দ্য টাইমস, বিহাইন্ড দ্য টাইমস মানে কি অতীত সময়, তুমি ব্যাক ইন দ্য ডে বলতে পারো, বিহাইন্ড দ্য টাইম বলতে পারো। তারপর তোমার যে আউট আউট কবিতা ছিল কল ইট আ ডে, তুমি যদি এটা ইউজ করতে পারো কোনোভাবে প্যারাগ্রাফের মধ্যে, স্যার খুবই খুশি হবে যে তুমি আউট আউট কবিতা পড়ছো, কবিতার মধ্যে ওই ফ্রেজটা এখানে ইউজ করতেছো। কল ইট আ ডে মানে হলো কোনো কিছুকে ডেডিকেট করা, ডিসাইড দ্যাট ইউ হ্যাভ ফিনিশড ডুইং সামথিং ফর নাও, মানে কোনো কিছু আপনি এখনই শেষ করে ফেলাইছেন, এটাকে আসলে কল ইট আ ডে বলা হয়। যেমন দেখেন এক্সাম্পল আপনি এখানে উঠাই দেওয়া আছে, we have been working on this project since 6 am, let's call it a day and finish it tomorrow. চলো আজকের জন্য এটা এখানেই সমাপ্তি ঘোষণা করা যাক, এবং এই জিনিসটা আমরা আগামীকাল ঘোষণা করব। এই যে কল ইট আ ডে মানে কোন কিছুর সমাপ্তি করা। ঠিক আছে, এটা কিন্তু আমরা প্যারাগ্রাফের মধ্যে ইউজ করতে পারবো, কেমন ইউজ করবো আপনাকে দেখাবো না, টেনশন নিয়েন না, আসেন। তারপর ক্রাঞ্চ টাইম, ক্রাঞ্চ টাইম মানে ডিফিকাল্ট টাইম, মানে আমার অনেক হার্ড টাইম যাচ্ছে, সবাই তো হার্ড টাইম ইউজ করবে, কষ্টের সময় যাচ্ছে,
তুমি বলো ক্রাঞ্চ টাইম, দিস ইজ ক্রাঞ্চ টাইম। এই যে ক্রাঞ্চ টাইম বলে এটা আরো খুব সুন্দর হবে। যেমন ধরো এরকম বলতে পারো না, তুমি যদি প্রচুর গাছ কাটো তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য ক্রাঞ্চ টাইম আসতে যাচ্ছে, কঠোর সময়, হার্ড টাইম না বলে ক্রাঞ্চ টাইম বলো, সুন্দর লাগবে। ওকে, তারপর সামওয়ানস ডে আর নাম্বারড, মানে খুব দ্রুত সে মারা যাবে, ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় যায় যে সামওয়ানস ডেজ আর নাম্বার। যেমন দেখো যে দে উইল নট এক্সিস্ট ফর লঙ্গার, ধরো কারো ক্যান্সার হয়েছে, হ্যাঁ, তুমি কি বলতে পারবা, হি উইল হি উইল ডাইড, হি উইল ডাইড রিসেন্ট ফর শিওর, এটার পরিবর্তে বলো না যে হি উইল হিজ ডেজ আর নাম্বারড বা হিজ ডেজ উইল বি নাম্বারড, তার দিনগুলো গণা হচ্ছে, তার মানে কি সে দ্রুত মারা যাবে। একটু ঘুরাই বলতে হবে, ঘুরাই না বলে মার্ক পাওয়া যাবে না। অ্যাট 11th আওয়ার মানে একদম লাস্টে, কোনো কিছু একদম শেষে যেটা, এটা বলতে তুমি এটা গভর্নমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারো না, আমি নিজের ক্ষেত্রে সব কথা বললাম। এন্ড লাস্টে বলেছে অ্যাট দ্য 11th আওয়ার গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ টু কিপ ইটস নেট আপ অ্যাবাউট দিস টপিক। সর্বশেষে গভর্নমেন্টের কি করা উচিত, অ্যাট দ্য 11th আওয়ার এখানে ইউজ করা যেত না? খুব সুন্দর লাগবে না? কখন আমরা ইউজ করছি, করিনি, তার কি খুশি হবে না? অবশ্যই খুশি হবে। ওকে, ইন দ্য নিক অফ টাইম মানে লাস্ট ক্লাইম্যাক্স টাইম, এই টাইমেই হলে কোনো কিছু করা সম্ভব, এরপর আর কখনো করা সম্ভব হবে না, এটাকে ইন দ্য নিক অফ টাইম বলে। প্লে ফর দ্য টাইম, প্লে ফর দ্য টাইম মানে হলো সময় নিয়ে খেলা করা, ঠিক আছে, তোমার হাতে অনেক টাইম আছে, তুমি ধীরে ধীরে কোনো কাজ করতেছো, এটাকে প্লে ফর দ্য টাইম বলা হয়ে থাকে। তারপর টাইম ফ্লাইস, টাইম ফ্লাইস মানে সময় খুব দ্রুত চলে যায়। তুমি একটা প্যারাগ্রাফের শুরুতে কি ইউজ করতে পারো না, ধরো তোমার অতীতকালে বললো যে তোমার ছোটবেলা সম্পর্কে লিখো, ঢাবিতে প্যারাগ্রাফ দিলো, তুমি প্রথম লাইনে দিলে টাইম ফ্লাইস, সময় চলে যায়। কত সুন্দর একটা ইন্ট্রো, ভাবো, টাইম ফ্লাইস, সময় দ্রুত চলে যায়। আর এগুলো যে মিনিং বলতেছে না, এইভাবে তুমি কখনো প্যারাগ্রাফে ইউজ করতে পারবে না। তুমি যদি কেবলমাত্র সিরিয়ালি, সবগুলো সিরিয়ালি নোট করতে হবে, নোট করে ঠাড়া খায়া মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ, চোখ বন্ধ করে যেন তুমি 20টা জিনিস মুখস্থ বলতে পারো, তাহলেই কেবলমাত্র প্যারাগ্রাফে ইউজ করতে পারবা। এখানে একবার পড়ে প্যারাগ্রাফে ইউজ করবা, এত সহজ না সবকিছু, হ্যাঁ, এত সহজ না। তাহলে তোমার আগে এগুলো খায়া মাথার মধ্যে একদম মেমোরির মধ্যে মগজে নিয়ে রাখতে হবে, তারপরে তুমি এটা ইউজ করতে পারবা, তার আগে পারবা না। আমার ভাই ছোটবেলা থেকে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, তাছাড়া হয় না কখনো। ওকে, এবার আসো ব্যাক ব্যাক টু ড্রয়িং বোর্ড। ব্যাক টু ড্রয়িং বোর্ড মানে কোনো কিছু আবার নতুন করে শুরু করা, এটাকে আসলে ব্যাক টু ড্রয়িং বোর্ড বলে, ঠিক আছে। তারপরে বিটিং এ ডেড হর্স মানে হলো এমন কোনো কাজ করা যেই কাজের কোনো ফলাফল পাওয়া যাবে না, প্রফিট পাওয়া যাবে না, এটাকে বিটিং এ ডেড হর্স বলে। দেখো, ট্রাইং টু অ্যাড এনার্জি টু রিভাইভ আ সিচুয়েশন দ্যাট ইজ হোপলেস অর ডেড, যে সিচুয়েশন চলে গেছে ওটা কখনো ফেরত পাবো না। যেমন ধরো কারো বাবা মারা গেছে, সে বলতো আমার বাবা ফিরে আসুক, বিটিং এ ডেড হর্স, পারবে? আর কোনো ধরনের সম্ভব? এই ওটা কিন্তু আমাদের কোনো কারণে আর সম্ভব না। সো থিক অ্যান্ড থিন মানে ভালো খারাপের মধ্যে দিয়ে আমরা এই আজকের দিনটা শেষ করলাম। তাহলে উই হ্যাভ ফিনিশড আওয়ার ডেজ সো থিক অ্যান্ড থিন, ভালো খারাপের মধ্যে আমরা সময়টা শেষ করে দিলাম। হেড ওভার দ্য হিল, এটাকে বলে যে কেউ যখন প্রেমে পড়ে তখন এই যে হেড ওভার দ্য হিল, তাহলে তার মাথা কোথায় নেমে যায়, মাথার মগজ তার পায়ে নেমে যায়, গোড়ালিতে নেমে যায়, ঠিক আছে, বলে না বুদ্ধি কি হাঁটুতে নামছে, এটাকে হেড ওভার দ্য হিল বলে। এই দেখো এক্সাম্পল, Jessica is head over the heels in love with her neighbor. I hope she gets to marry her. মানে সে তার সাথে একদম ওইটাতে মত্ত হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই যে কমপ্লিটলি লাভ উইথ সামওয়ান, কারোর সাথে একদম ভালোবাসার সম্পর্কে জড়িত, এটাকে বলে কিপ অ্যাট আর্মস লেন্থ, ঠিক আছে, কাউকে অ্যাভয়েড করা, এটাকে বলে কিপ অ্যাট আর্মস লেন্থ। বার্ন দ্য মিডনাইট অয়েল, খুব সুন্দর একটা ফ্রেজ, আমার খুব প্রিয় একটা ফ্রেজ, বার্নিং দ্য মিডনাইট অয়েল, ঠিক আছে। আই এম বার্নিং দ্য মিডনাইট অয়েল, আই এম ওয়ার্কিং হার্ড, এর পরিবর্তে বলো আই এম বার্নিং দ্য মিডনাইট অয়েল, মানে আমি দিন রাত চেষ্টা করতেছি, আমি রাত জেগে কাজ করতেছি, কি আই এম বার্নিং দ্য মিডনাইট অয়েল টু বি গেট অ্যাডমিটেড ইনটু ঢাবি সামথিং, এমন কোনো কিছু আপনি ইউজ করে দেন। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকটা জায়গাতে ইউজ করা যায়। বার্নিং দ্য মিডনাইট অয়েল আপনি প্রতিটা প্যারাগ্রাফে ইউজ করবেন, যে আপনার ডিফরেস্টেশন রোধ করার জন্য কি করা উচিত, আই হ্যাভ টু বার্ন দ্য মিডনাইট অয়েল, আমার অনেক পরিশ্রম করতে হবে, বলেন প্রতিটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। এমন কোনো প্যারাগ্রাফ নাই যেখানে বার্নিং দ্য মিডনাইট অয়েল ইউজ করা যায় না। কমন যে জিনিস এবং আনকমন সব জিনিসগুলো আমি এখানে দিয়ে রাখছি। পুট ইউর অল এগস ইন দ্য বাস্কেট মানে আপনার সকল পরিশ্রম এক জায়গায় ইনভেস্ট করা, এটাকে বলে যে পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট। গিভ দ্য কোল্ড সোলজার মানে কি কাউকে ইগনোর করা, কোনো কিছুতে কাউকে ইগনোর করা, যে আই হ্যাভ টু ইগনোর, বা তুমি বলতে পারেন যে আইল গিভ ইউ দ্য কোল্ড সোলজার মানে আমি তোমাকে ইগনোর করবো, এই জিনিসটা আপনি এখানে বলতে পারেন। এই যে ফ্রেজ গুলো খুবই সুন্দর, বার্নিং দ্য মিডনাইট অয়েল, এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা আসার মতো জিনিস, হ্যাঁ। এবং এই জিনিস যখন আপনি লিখবেন স্যারের মন একদম খুশি হয়ে যাবে। কিভাবে লিখবেন, একমাত্র যখন এটা ঠাড়া মুখস্থ করতে পারবেন তখনই লিখতে পারবেন, তাছাড়া পারবেন না, বলে দিচ্ছি কিন্তু আগে বলে দিলাম। তারপরে হিট দ্য নেইল অন দ্য হেড মানে মেইন জিনিসের টাচ করা, এখানে প্রবলেম কিভাবে সলভ হইতে পারে ওই মেইন পোর্শনে টাচ করাকে বলা যায় হিট দ্য নেইল অন দ্য হেড, ঠিক আছে, মেইন পোর্শনে টাচ করা, এটাকে আসলে বলা হয়। এভরি ডগ হ্যাজ হিজ ডে,
প্রত্যেকেই একদিন ভালো একটা সময় খুঁজে পাবে, এটাকে বলে এভরি ডগ হ্যাজ ইজ ডে। প্রত্যেকটা কুকুরের একটা ভালো সময় আছে, ঠিক আছে? মানে প্রতিটা মানুষ এখন কষ্ট করতেছে, তার একটা ভালো সময় আসবে, এটাকে আসলে বলা হয়ে থাকে। টেস্ট ইউর ওন মেডিসিন, এটা আমরা ডিফরেস্টেশন ইউজ করতে পারবে না, যে আই উইশ দ্য ডিসঅনেস্ট পারসন হু আর কাটিং ডাউন ট্রিজ টেস্ট দেয়ার ওন মেডিসিন। তারা যদি নিজের কর্মফলটা একবার বুঝতো যে গাছ কাটে কি হচ্ছে, তারা আর কখনো গাছ কাটতো না। এই যে টেস্ট ইউর ওন মেডিসিন, তাহলে এটা আমরা কোথায় ইউজ করবো? এটা অবশ্যই আমরা ওই ডিফরেস্টেশনের প্যারাগ্রাফ লিখবো নি, সেখানে আমরা ইউজ করবো, ঠিক আছে? এই আর কি ব্যাপার। ওকে, তারপর স্পিল দা বিলস মানে কি? বিনস, কোন সিক্রেটটা ফাঁস করে দাও, গোমর ফাঁস করে দাও। আ স্ল্যাপ অন দা রিস্ট, ঠিক আছে? এটাকে বলতেছে আসলে রিস্ট বলতে তোমার, আচ্ছা বলতেছে কোমরে মানে স্ল্যাপ দেওয়া বা কোমরে আঘাত করা বা কোমরে থাপ্পড় দেওয়া, এই জিনিসটাকে এরকম বলতেছে যে তোমার অ্যাকচুয়ালি কেউ যেই পার্সনটা ডিজার্ভ করে তাকে সেই পার্সনটা না দেওয়া, মানে তাকে সেই মানে কি বলে শাস্তিটা না দেওয়া, ঠিক আছে? পানিশমেন্টটা না দেওয়া। ধরো তোমার থাপ্পড় জিনিসটা কি? গালে থাপ্পড় মারাটা সবচেয়ে বড় অপমান না? সে গালে থাপ্পড় না দিয়ে পথের দেশে থাপ্পড় দিচ্ছে, এটা কি অপমানের মধ্যে পড়তেছে? না। তাহলে কাউকে ভুল না, একটু পানিশমেন্ট যেটার বেশি হচ্ছে তাকে কম পানিশমেন্ট দেওয়া, এটাকে বলতেছে যে আ স্ল্যাপ অন দা রিস্ট। এটা প্রতিটা প্যারাগ্রাফে লেখা যাবে। যারা ডিসঅনেস্ট পারসন, যারা আমাদের ক্ষতি করতেছে, তাদের যদি আমরা স্ল্যাপ অন দা রিস্ট দিই, তাহলে তারা আবার ওই কাজটা বেশি করে করবে। এসিড নিক্ষেপের জন্য প্রথমবার কি আইন করা হয়েছিল? 1.5 থেকে 2 বছর তাকে কি করা হবে? জেল দেওয়া হবে। তখন দেখলো ওমা, 1.5 বছর জেল একটা মেয়ের লাইফ নষ্ট করার জন্য, আরো বেশি এসিড নিক্ষেপ শুরু হলো। প্রতিটা মেয়ের মানে বেশিরভাগ ওই টাইমে 8-9 টাইমে বলতেছি, প্রচুর তাদের এসিড নিক্ষেপ করা শুরু হলো মেয়েদের। তারপরে ওইটা বাতিল করা হলো, বাতিল করে কি বলতেছে? এসিড নিক্ষেপের শাস্তি হলো মৃত্যুদণ্ড, আজীবন কারাদণ্ড। তখন থেকে থেমে গেছে, আর হচ্ছে না এই জিনিসটা, বুঝছেন ব্যাপারটা এরকম। তারপর কিউরিসিটি কিল দ্য ক্যাট, মানে কোনো কিছু অধিক চিন্তা করলে না ওই জিনিসটা কখনোই ভালো হয় না। বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, ডে ড্রিমিং, আপনি ভাবতেছেন যে আপনি ঢাবিতে চান্স পাবেন, অথচ আপনি 2-3টা বন্ধ ঘুমাচ্ছেন, এটাকে বলে যে বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার, ডে ড্রিমিং, খুব জেগে জেগে স্বপ্ন দেখা, ঠিক আছে? এটাকে আসলে বলতেছে জেগে জেগে স্বপ্ন, অ্যাকচুয়ালি না, মানে দিনের বেলা স্বপ্ন দেখতেছে, এরকম একটা ব্যাপার। ওকে, তারপরে হি কিক দ্য বাকেট, কেউ মারা যাওয়া, মারা যাওয়াকে কি বলে? কিক দ্য বাকেট, ঠিক আছে? এটাকে মারা যাওয়া বলে। ইট ওয়াজ এ পিচ অফ কেক, কোনো কিছু যখন অনেক বেশি ইজি তখন এটাকে কি পিচ অফ কেক বলে? বলছে ইউ রিটেন ইটস আ পিচ অফ কেক টু মি, এটা আমার জন্য অনেক সহজ একটা ব্যাপার, খুবই সহজ একটা ব্যাপার, আপনি এটা বলতে চাচ্ছেন, ঠিক আছে? ইট ওয়াজ এ ব্লেজিং ইন ডিসগাইজ, গবরে পদ্ম ফুল বলে না যে খারাপের মধ্যেও ভালো, সেটাকে বলে যে ব্লেজিং ইন ডিসগাইজ। আপনি কত জায়গাতে যে এগুলো ইউজ করতে পারবেন, মানে হিসাবের বাইরে, প্রতিটা প্যারাগ্রাফে লাগে, ঠিক আছে? প্রতিটা প্যারাগ্রাফে লাগে, এমন কোন প্যারাগ্রাফে নাই যেগুলো লাগে না। তারপর বাইট ওয়ানস টং, কারো কথা আপনি বলে দেওয়া বা কোনো কথা ছিনাই নয়, এটাকে বলে যে বাইট ওয়ানস টং। আপনাদের এগুলো পিডিএফ দিব, ওখান থেকে নোট করে ফেলবেন, সমস্যা নেই। তারপর কস্ট অ্যান আর্ম এন্ড লেগ, মানে ভেরি এক্সপেন্সিভ, বলতে পারেন যে ডায়মন্ড কস্ট অ্যান আর্ম এন্ড লেগ। তার মানে কি ডায়মন্ড পাওয়ার জন্য কি আর্ম লাগতেছে, পা লাগতেছে, এমন কিছু না। ডায়মন্ড অনেক ভেরি ভেরি এক্সপেন্সিভ। এইগুলো এক্সট্রা জিনিস ইউজ করতে হবে ভাই, খুব ইউজ করতে হবে। তুমি এখানে, আমি তোমাকে বলে দিই, যদি এই প্যারাগ্রাফটা ভুলেও আসে তুমি এই লাইনটা ইউজ করবে, হ্যাঁ আমি তোমাকে বলে দিচ্ছি। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, ইন্ডিপেন্ডেন্স 2.0 যদি আসে, তুমি কি কি বলতে পারো বলো তো? দ্য অ্যাচিভমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স 2.0 কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। তার মানে কি আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্স 2.0টা পাইলাম, এটা এটা আমার জন্য ভেরি এক্সপেন্সিভ একটা ব্যাপার, অনেক দুঃসাধ্য একটা ব্যাপার ছিল, কতগুলো জীবন সেখানে গেছে। এই লাইনটা যদি সেখানে ইউজ করো, জাস্ট থিঙ্ক স্যার কতটা খুশি হতে পারে, ইউ জাস্ট ফিল স্যার কতটা খুশি হতে পারে। স্যার যত খুশি তত নাম্বার, এই তো। খান জাজ এ বুক বাই ইটস কভার, এটা সবাই জানো। ফিলিং আন্ডার ওয়েদার মানে নট ফিলিং ভেরি ওয়েল, ফিলিং আন্ডার দ্য ওয়েদার মানে খুব ভালো তুমি অনুভব করতেছো না, মোটামুটি চালাই নিচ্ছে, এটাকে বলে অকিডকি। অকিডকি মানে হলো অল রাইট, এটা বলা যায়। পেলমেল মানে হলো কোনো কিছু কনফিউজড, কোনো কিছু রাশলি ডিসিশন নয়, এটাকে বলে। মুভ হ্যাভেন এন্ড আর্ট, আমার সবচেয়ে প্রিয় একটা, প্রচুর পরিশ্রম করে, এটাকে বলে যে ওয়ার্কিং হার্ড ওয়ার্কস। অর্থাৎ মুভ হ্যাভেন এন্ড আর্ট, তুমি প্রচুর হার্ড ওয়ার্ক করাকে বলতেছে মুভ হ্যাভেন। যেমন দেখো, ইউ হ্যাভ টু মুভ, হ্যাভেন বানান ভুল হয়েছে, সরি, ভিইএন হবে, টাইপিং মিস্টেক। ইউ হ্যাভ টু মুভ হ্যাভেন এন্ড আর্ট টু ফুলফিল ইয়ার ড্রিম, তোমার ড্রিম সম্পূর্ণ করার জন্য তোমার কঠোর পরিশ্রম করতে হবে। তো কঠোর পরিশ্রমকে বলে যে মুভ হ্যাভেন এন্ড আর্ট, ঠিক আছে? ওকে, তারপর তুমি একটু এখানে চলে আসো, আমি এখানে একটা বই থেকে দিয়েছি, টাইপিং করার টাইম পাইনি। তুমি এই ওয়ার্ডগুলোর মধ্যে কিছু ওয়ার্ড একদম ঠাড়া মুখস্থ করে নাও, ঠিক আছে? দেখো, সবাই যেটা ইউজ করবে তুমি সেটা ইউজ করবে না। সবাই কি ইউজ করবে? লাস্ট, ফাইনালি, ফার্স্ট অফ অল, তুমি এটা ইউজ করবে না। তুমি কোনগুলো ইউজ করবা? আসান্ন কিছুতে চাই আমরা। দেখো, কোনো কিছু যদি ইনসিডেন্ট ধারা বুঝাতে চাও তখন তুমি এগুলো ইউজ করবে না, তখন তুমি এগুলো ইউজ করবা। ফাদার মধ্যে কেউ ইউজ করবে না, সমস্যা নাই। তারপর আরো কিছু কিছু জিনিস আছে যেটা অন্যরা ইউজ করবে না, আমি সেটা ইউজ করবো। এই যে সাবসিকুয়েন্টলি কেউ ইউজ করবে না, তুমি ইউজ করো। তারপর এখানে কনকারেন্টলি কেউ ইউজ করবে না, তুমি ইউজ করো। এই তিনটা জিনিস ইউজ করো।
মানে সবগুলো মুখস্থ করতে হবে না ভাই, তিনটা জিনিস একদম মাথার মধ্যে ঠাড়া মুখস্থ করে নিবা, যেটা কেউ ইউজ করবে না, তুমি ইউজ করবা। ওকে, এগুলো তুমি ইউজ করবে আর কেউ ইউজ করবে না, তুমি বেশি মার্ক পাবা। ওকে, তারপর কোনো কিছু ইন্ট্রোডিউস করার জন্য, কোনো কিছু এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, হাউএভার, এইভাবে, ইভেন দো সবাই সবাই ইউজ করবে না, হ্যাঁ তুমি নেভারলেস ইউজ করো না, সমস্যা কোথায়? নেভারলেস আনকমন একটা জিনিস। তারপর ইন কন্ট্রাস্ট ছিল না, এই যে ইন কন্ট্রাস্ট আছে তো, এই যে ইন কন্ট্রাস্ট ইউজ করো। বিপরীতে, এটার বিপরীতে আমি কি বলতে পারবো? ডিসপাইট, ইন স্পাইট অফ, এগুলো সবাই দেখছে, বাট নেভারলেস, তারপর ইনস্টেড, ইন, তারপর ইন কন্ট্রাস্ট, এগুলো ওরা ইউজ করবে না ভাই, এগুলো তুমি ইউজ করো। কোনো কিছু সম্পর্কে এক্সট্রা তথ্য দেওয়ার জন্য সবাই অ্যানাদার, ইন অ্যাডিশন, এগুলো ইউজ করবে, তুমি এগুলো ইউজ করবে না। তুমি কি ইউজ করো? তুমি এখান থেকে এই যে দেখো বিসাইডস দ্যাট, এটা ইউজ করো, তারপর ফার্দার ইউজ করো, তারপর এন্ড দেন সহজ হয়ে যায়, ইউজ করার দরকার নেই, এখান থেকে সিমিলারলি ইউজ করো। মানে যেটাই একটু তোমার অন্য কিছু, সেটা ইউজ করো, রিলেটেড টু ইউজ করো, যেগুলো আনকমন তুমি সেগুলো ইউজ করো। ঠিক আছে, আমি আমার লাইফে মানে আমি কখনো নর্মাল, সবাই যদি 1 থেকে 10টা, সবাই যদি ধরো সবার কমন আসছে হলো ট্রি প্লান্টেশন, হ্যাঁ 10টা প্যারাগ্রাফ, 3টার মধ্যে সবাই ট্রি প্লান্টেশন, সবাই ট্রি প্লান্টেশন লিখছে, আমি এমন প্যারাগ্রাফ লিখবো যেটা কেউ লিখবে না, তাহলে ওখানে স্যার আমার কাছে আটকাবে, এই ছেলেটা তো অন্য প্যারাগ্রাফ লিখছে। ওকে, এবং আমি এরকম করে লিখবো, আমি বেশি মার্ক পাবো। এটা থিম, এটা মাস্টার বই না, এটা যে কোনো একটা বই থেকে নাও, কোন বই থেকে নাও আমার মনে নাই, বাট যে কোনো একটা বই, এটা মাস্টার বই নাই। ওকে, আসো নেক্সট আসো। তারপর টু শো কজ এন্ড ইফেক্ট, কজ এন্ড ইফেক্টের জন্য সবাই দেয়ার ফর, দাস, এজ এ রেজাল্ট ইউজ করো, তুমি এগুলো ইউজ করো না, তুমি রেজাল্টেন্টলি ইউজ করো না, কত সুন্দর একটা ওয়ার্ড দেখো তো, এটা তুমি ইউজ করতে পারো। তারপর অ্যাকর্ডিংলি, এটা সহজ হয়ে যায়, ডিউ টু ইউজ করো, অনেক সুন্দর একটা ওয়ার্ড, এই দুটো ইউজ করতে পারো এখান থেকে, আর অ্যাকর্ডিংলি ইউজ করতে পারো, এখান থেকে 3টা ইউজ করতে পারো, ভালো হয়, সমস্যা নেই। তারপর কোনো কিছুতে তুলনা করার জন্য সিমিলার, সিমিলার টু, ইন কম্পারিজন, এগুলো দরকার নাই তো, লাইকওয়াইজ দাও, সুন্দর একটা ওয়ার্ড। তারপর জাস্ট লাইক অনেক ফালতু হয়ে যায়, ইউজ করা যাবে না। বাই কম্পারিজন, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, অন দ্য কন্ট্রারি, মেইন হইল, হোয়ারএস, অলদো, ডিসপাইট। আচ্ছা, এই যে ব্যালেন্স, এগেন ইউজ করো, সুন্দর একটা ওয়ার্ড, খুব এক্সপেন্সিভ একটা ওয়ার্ড। ইনার সিমিলার হয়ে ইউজ করার দরকার নেই, বেশি বড় হয়ে যাবে, এত বড়। কোরেসপন্ডেন্টলি ইউজ করো, অ্যানালগাসলি ইউজ করো, খুব সুন্দরতম। তারপর তোমার এইদিকে আর ইউজ করার মতো, নেভারলেস ইউজ করার দরকার নেই, কন্ট্রাডিক্টরিলি ইউজ করো, এই যে কয়টা। তোমার তো সবগুলো লাগবে না, একটা প্যারাগ্রাফ আসবে না, তোমার তো একটা মিনিং পারলেই হবে, সব মুখস্থ করতে হয় না, বেস্ট গুলো মুখস্থ করো। তুমি যদি একটা দিন এগুলো আমি যেগুলো বলতেছি নোট করে 2টা ঘন্টা মুখস্থ করো, জীবন অনেক কিছু মুখস্থ করছো, এই কটা মুখস্থ করতে পারবো না? এই কটা যদি মুখস্থ না করো, লিটারালি তুমি প্যারাগ্রাফের মধ্যে তোমার মাথা থেকে আসবে না। যখন মুখস্থ করবা তখনই তুমি নতুনত্ব ক্রিয়েট করতে পারবে প্যারাগ্রাফে, আর রিডিং পড়ে তুমি কখনোই নতুনত্ব ক্রিয়েট করতে পারবে না, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। ওকে, তারপর আরো আমাদের কিছু কিছু আছে, আমি এখান থেকে মার্ক করে দিই যেগুলো তোমার ইউজ করতে হবে। কোনো কিছু এভিডেন্স বা সমাধানে পৌঁছানোর জন্য সবাই যদি সোর্স দ্যাট, ইন্ডিকেটস দ্যাট ইউজ করে, তুমি এগুলো ইউজ করবে না। ইমপ্লাইজ দ্যাট, ইট ইমপ্লাইজ দ্যাট ইউজ করো, ইমপ্লাইজ দ্যাট খুব সুন্দর, আমি নিজে ইউজ করি আর কি। তারপর ইনটেইলস দ্যাট, এটা অনেক বেশি সুন্দর। আর এস্টাবলিশেস দ্যাট ইউজ করার দরকার নাই, অ্যালাউ আস টু ইনফার দ্যাট, এটা ইউজ করো, খুব সুন্দরতম। ঠিক আছে, আর লাগবে না বাদ। তারপর টু ইন্ট্রোডিউস টাইম, কোনো কিছু বোঝানোর জন্য টাইম সম্পর্কে ইমিডিয়েটলি, দেয়ার বাই, তারপর এখানে ফর্মালি, ফাইনালি, দেন, এগুলো ইউজ করার দরকার নেই। লাস্টে আসো, ইভেন্চুয়ালি ইউজ করো, সুন্দর আছে, ইভেন্চুয়ালি ইউজ করো। অ্যাট লেন্থ আছে না, এই যে অ্যাট লেন্থ, হ্যাঁ অ্যাট লেন্থ ইউজ করো। সাবসিকুয়েন্টলি এখান থেকে দরকার নাই। ইন দা বিগিনিং, ইনিশিয়ালি ইউজ করতে পারো, সুন্দর একটা ওয়ার্ড। ঠিক আছে, তারপর প্রিয়র টু ওয়ার্ডটা অনেক সুন্দর, 4টা মনে রাখলেই হয়, 4টা মনে রাখো, এনাফ। লজিক দেওয়ার জন্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, নেক্সট, তুমি নেক্সট কথা ইউজ করো, সুন্দর লাগবে। আর ফাইনালি কথাটা ইউজ করো। আর ফার্স্টলি, সেকেন্ডলি, এগুলো তো কোনো ব্যতিক্রম হয় না, যেহেতু হয় না তাহলে এটা তো আমার কোনো উপায় নাই। when you are looking at example, এক্সাম্পল দেওয়ার জন্য তুমি কি বলতে পারো? ফর এক্সাম্পল না, সবাই ইউজ করো, তুমি স্পেসিফিক্যালি ইউজ করো। ইন দিস কেস কমন হয়ে যায়, এটা ইউজ করো, তোমার দরকার নাই। যে দিস ক্যান বি সিন ইউজ করো, খুব সুন্দর। টু ইলাস্ট্রেট, খুব সুন্দর। টু ডেমনস্ট্রেট, নির্দেশ করতে গেলে, এই যে এগুলো ইউজ করো, যে 3টা দেখাই দিলাম, বাকিগুলো বাদ দাও, এগুলো ইউজ করার দরকার নাই। মানে তোমার আনকমন জিনিস ইউজ করতে হবে, কমন জিনিস ইউজ করলেই সমস্যা। তারপর কোনো কিছু সম্পর্কে আলোকপাত করার জন্য অফ স্পেশাল ইন্টারেস্ট, এটা ইউজ করতে পারে, একটা ইউজ করা যথেষ্ট, এখান থেকে আর কিছু লাগবে না। কোনো কিছু সম্পর্কে বেশি দেওয়ার জন্য, আচ্ছা অফ স্পেশাল ইন্টারেস্ট কোথায় ইউজ করতে পারো বলো তো? পিডিএফ দিব, সমস্যা নেই। এটা এই যে জুলাই বিপ্লব যদি দেয়, যারা মারা গেছে তাদের ক্ষেত্রে স্পেশাল ইন্টারেস্ট দেখাতে পারো না, তাদের ফ্যামিলিকে কি করা উচিত, গভর্নমেন্ট কি করবে এটা ব্যাপার না, তুমি কি করবা, তুমি কি করবা, তোমার দিক থেকে তুমি তোমার ইন্টারেস্টটা এখানে শো করবা। আমি তোমাকে একটু পর প্যারাগ্রাফ লিখে দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আর সামারি দেওয়ার জন্য এখান থেকে অন দা হোল, টোটালের উপর বলতে গেলে, ইন দা আদার হ্যান্ড, দাস, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ শোন, এই যে অ্যাজ শোন, এটা, এই দুটো মুখস্থ রাখো, প্যারাগ্রাফটা এটাই লিখবা, তাই না? এই দুটো বসাই দিলে স্যার খুশি হয়ে যাবে, আর কিছু লাগে না। ওকে, নেক্সটে যদি আমরা একটু আসি, ফ্রেজাল ভার্ব, হ্যাঁ, যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব গুলো আমি তোমাকে ইউজ করতে বলছি, দেখো। ওকে, এখানে অনেকগুলো আছে, কল অফ, পুট থ্রো,
put up with, endure, break up, তারপর look forward to, carry on, blow out, pass out, look up, এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, বাট আমি তোমাকে ফোকাস করি যে তুমি এইগুলোর পাশাপাশি শুধু এইগুলো না পড়া, তুমি যে গ্রুপ ভার্ব গুলো মাস্টার গ্রামার থেকে পড়ছো না, এখন একটু কাজে লাগাও। তোমার মাস্টার গ্রামার থেকে তুমি 200-300টা গ্রুপ ভার্ব আছে না, ওর মধ্যে তুমি 10 থেকে 15টা সিলেক্ট করো, যে 15টা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি সুন্দর, সেগুলো একটু বাস্তব জীবনে ইউজ করো, বুঝছো? তাহলে আর কি জিনিসটা ভালো হয়ে যাবে। রেকর্ডিং থাকবে, রেকর্ডিং এ আপনি এই জিনিসটা পাবেন, বাট পিডিএফ এ কিন্তু জিনিসটা দাগানো থাকবে না। ওকে, রেকর্ডিং এ আপনি ফুল স্লাইডটা পেয়ে যাবেন। ওকে, এবার আমরা প্র্যাকটিসের কথা বলি, যে একটু ছিল হলো তোমার প্যারাগ্রাফ, তাহলে এবার আমরা একটা প্র্যাকটিস করে দেখাই দিই, আমরা মোটামুটি এই কথাটা বলি। তো যেহেতু প্র্যাকটিস, আচ্ছা ওয়েট, আমি আমার ওটা আলাদা একটা স্লাইডে আছে, এই স্লাইডে নাই। চলো আমরা একটু প্র্যাকটিসের মধ্যে চলে যাই, তারপর বাকিটাতে আবার ব্যাক আসবো, কোনো সমস্যা নাই। আমরা একটু প্র্যাকটিস করি যে একটা প্যারাগ্রাফ কেমন হওয়া উচিত। এত কিছু বললাম, যদি প্যারাগ্রাফ তোমার মানে তুমি নাই দেখো যে প্যারাগ্রাফটা কি রকম, তাহলে দেখতে খারাপ লাগে না বলো? প্যারাগ্রাফটা আসলে কি রকম দেখি তো ভাই, এত কিছু বললেন, আপনি কিভাবে লিখছেন একটু দেখি কেমনে হয়, একটু দেখান, তাহলে ভালো হবে না? চলো তাহলে ভালো হবে, আমরা একটু প্যারাগ্রাফটা দেখি। ওকে, আমি যখন লিখছিলাম, আমি যে এই ম্যাটেরিয়াল ইউজ করে লিখছি, এই জন্য আমি এই ম্যাটেরিয়াল এখানে ফার্স্টে ইন করে নিছি। কি ইন? ধরো আমার টার্গেট প্যারাগ্রাফ ছিল সেই দিন, যে কোনো প্যারাগ্রাফ আমাকে দিলে আমি এভাবে টার্গেট করে নিই। এগুলো কিন্তু মনে মনে টার্গেট করি, দেখে দেখে বের করি না। হ্যাঁ, মনে মনে, কারণ এগুলো আমার মুখস্থ আছে। যেহেতু মুখস্থ আছে, আমি প্রথমে কল্পনা করি। ওকে, আমার টার্গেট প্যারাগ্রাফ কি? ডিফরেস্টেশন, সাপোজ। ওকে, ডিফরেস্টেশন আমার প্যারাগ্রাফ টার্গেট করলাম। ওকে, আমার কমন সেন্স কি বলে দেখি তো। ভাই কি বলছিল ডিফরেস্টেশনে? আমার 10 থেকে 12টা এলিমেন্ট ফ্রেজ লাগবে, আমার এখানে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লাগবে, আমার এখানে ডেটা লাগবে, আমার এখানে কমপ্লেক্স সেন্টেন্স বা বিভিন্ন স্ট্রাকচার লাগবে, এইগুলো আমার লাগবে। এটা বলছিল, আমার একটু করলে মোটামুটি শেষ। আর কি বলছিল ভাই, কি বলছিল ভুলে গেছি, শেষ। আমার ফার্স্টে কি থাকতে হবে আমি মনে করতেছি, আমার ফার্স্টে ইন্ট্রো থাকবে। ইন্ট্রোটা আমি কেন লিখলাম আমার বলতে হবে, মেরিট ডিমেরিট লিখতে হবে, তারপর আমার ডেটা ইনক্লুড করতে হবে, তারপর আমি কি মনে করি আমার থিঙ্কিং এটা ইউজ করতে হবে, তারপর গভর্নমেন্ট কি বলে এটা আমার ইউজ করতে হবে। ঠিক আছে, সাপোজ। আচ্ছা ঠিক আছে, অন্যদিন আমরা অন্য আরেকটা প্যারাগ্রাফ লিখে দিব, ঠিক আছে, সমস্যা নেই। আজকে এটা যেহেতু লেখা আছে, এটা আমরা করি। প্যারাগ্রাফের ক্লাস আমাদের দুটা না, তো নেক্সট ক্লাসে আমরা আরেকটা একদম লাইভে এসে প্যারাগ্রাফ লিখবো, যে লিখলে কেমন হয়, বুঝছেন? আজকে আপনি শিখেন, নেক্সট দিন আমরা আরেকটা লিখবো, সমস্যা নেই। ওকে, তো প্যারাগ্রাফ রাইটিং এ আমি চিন্তা করতেছি যে চলেন আমরা ইচ্ছা মতো নিলাম, নেওয়ার পর আমি কয়েকটা টার্গেট করে নিলাম যে এইগুলো আমি ইউজ করবো, কিভাবে ইনক্লুড করতে হয় দেখাচ্ছি। ওকে, ফার্স্ট টাইম নিলাম কি, এগেইনস্ট দ্য ক্লক। ওকে, তারপর এগেইনস্ট দ্য ক্লক কেন নিলাম? আমার আমি যদি আসলে চিন্তা করতেছি ডিফরেস্টেশনে, আমি যদি এগেইনস্ট দ্য ক্লক বলতে আমার খুব দ্রুত কাজ করতে হবে, সময়ের মধ্যে কাজ করতে হবে, আমি যদি এই প্রবলেমটা দ্রুত সলভ করতে চাই, তাহলে আমার সেখানে এগেইনস্ট দ্য ক্লক আমি ইউজ করবো। সাম অফ ডেজ আর নাম্বার, মানে এইভাবে যদি গাছপালা কাটতে থাকে তাহলে খুব দ্রুত আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটাকে আমি বলতে পারি পৃথিবী ধ্বংস হবে সাম অফ ডেজ আর নাম্বার। তারপর ইন দা নিক অফ টাইম, মানে প্রকৃতির সময়, যেটাই আমার প্রকৃত সময়, যখন আমার গাছ কাটা বন্ধ করতে হবে সাপোজ, তাহলে এটাকে আমি ইন দা নিক অফ টাইম সিলেক্ট করলাম। তারপর বার্নিং দা মিড নাইট অয়েল, মানে প্রচুর পরিশ্রম করা, রাইট, এই জিনিসটা বন্ধ করার জন্য। এটা আমি লাস্টে সামারি না, লাস্টে যখন আমি ফিনিশিং দিব তখন আমি দিতে পারি যে বার্নিং দা মিড নাইট অয়েল। গিভ দা কোল্ড সোলজার, গিভ দা কোল্ড সোলজার মানে কাউকে আপনার কি করা, কাউকে শাস্তি দেওয়া, ঠিক আছে, এটাকে বলে গিভ দা কোল্ড সোলজার। তার মানে যারা গাছ কাটবে তাদের আমরা শাস্তি দিব, তাই গিভ দা কোল্ড সোলজার। তারপরে হিট দা নেইল অন দা হেড, মেইন টপিক কি গাছপালা কাটার, এখানে আমার ফোকাস রাখতে হবে। হুড দ্য মেইন টপিক, মানুষ কেন কাটে, মানুষের দারিদ্র, ওকে দারিদ্র কম, তো তাহলে হিট দ্য মেইন টপিকে দিতে হবে। পিএসটি রেমুনারেশন, যারা গাছ কাটে তাদের যে লাইফে কি ঘটবে এটা তাদেরকে আমরা বুঝাইতে হবে। স্ল্যাপ অন দ্য রিস্ট, তাদের যদি কম শাস্তি দেওয়া হয় তাহলে তারা গাছ কাটতেই থাকবে, এটাকে আমরা বলতেছি যে ওকে স্ল্যাপ অন দ্য রিস্ট, এরকম কিছু আর কি। ওকে, তারপর বিল ক্যাসেল ইন দ্য ইয়ার, মানে জেগে জেগে স্বপ্ন দেখা। তুমি গাছপালা কাটতেই থাকতেছো, পরিবেশ ভালোই হবে, এটা তো হতে পারে না কখনো, তাই না? জেগে জেগে স্বপ্নের মধ্যে, এটা বিল ক্যাসেল ইন দ্য ইয়ার। ইট ওয়াজ আ পিচ অফ কেক, এটা খুব সহজ একটা ব্যাপার, এটা কেন সহজ একটা ব্যাপার লিখছিলাম আমার পারফেক্টলি মনে নাই। কিক দা বাকেট, কিক দা বাকেট মানে কি, দ্রুত মারা যাও। ওই যে আমার এখানে আমি একটা সিলেকশন করে নিলাম যে পৃথিবী আমার দ্রুত ধ্বংস হয়ে যাবে, থামস ডেসার নাম্বার বা কিক দা বাকেট, দুটার মধ্যে যে কোনো একটা আমি ইউজ করবো। কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ, মানে যে জিনিসটা ভেরি এক্সপেন্সিভ, ট্রি অনেক বেশি এক্সপেন্সিভ না, তাহলে আমি ট্রির ক্ষেত্রে বলতে পারি না যে কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। হ্যাঁ, মুভ হ্যাভেন অ্যান্ড আর্ট মানে হলো কঠোর পরিশ্রম করা। এবং আমি এখান থেকে কিছু জিনিস নিলাম যে ফার্স্ট অফ অল নিব, এট লাস্ট নিব, সাবসিকুয়েন্টলি নিব, অন দা হোল নিব, অ্যানালোগাসলি নিব, এবং লুক ইনটু, মানে সাপোজ আমি কিছু জিনিস নিয়ে নিলাম। তারপর আমি আমার মাথা থেকে একটা ডেটা বের করে নিলাম যে ওকে গাছপালা যেহেতু আমার প্যারাগ্রাফটা লিখতে হবে, তাহলে গাছপালার ডেটা কি হইতে পারে। আমি চাইলাম যে ওকে আমি গুগল থেকে সার্চ দিয়ে ডেটাগুলো বের করে নিব। চ্যাট জিপিটি যদি আমি জিগাই যে ডিফরেস্টেশনের ডেটা লাগবে প্যারাগ্রাফের জন্য, ডিফরেস্টেশনের ডেটা লাগবে, তারা এই ডেটাগুলো আমাকে দিয়ে দিবে।
যে 10,000 বছর আগে সামথিং ছিল 55%, বর্তমানে সেটা 1/3 আছে, এই বর্তমানে সেটা পার্সেন্টেজ কত 31% এবং 4.06 বিলিয়ন হেক্টর এত পরিমাণ গাছ আছে বা সবুজ সামথিং আছে। এটা আমি জাস্ট গুগল থেকে জিনিসটা বের করে নিয়েছিলাম। বা আপনার যেই প্যারাগ্রাফই দিক, আপনার যদি ডেটা মনেও না থাকে, আপনি আন্দাজে একটা ডেটা ইনক্লুড করে দিবেন, স্যার হয়তো দেখবে না যে 10,000 বছর আগে এত ছিল। আপনি যে ডেটা লিখছেন এটাতেই স্যার খুশি, ওটা আবার চেক করতে যাবে না। এটা আমি অনেক করি। হ্যাঁ, আমি আমার পরীক্ষা টাইমে ডেটা বানাই, এমন এমন ডেটা লিখি স্যার ভুলও ধরতে পারবে না। আমি কি বলি, তৎকালীন শাসক, ওই তৎকালীন শাসক কত দশক থেকে 1600 দশকের এত শতকের, স্যার কি দেখবে 1600 দশকের এত শতক কি হয়েছে, এত দেখবে না। সেগুলো আমি নিজে নিজে যখন আমার বানাইতে হবে, আমার আমার রাইটিং এর মধ্যে একটা ছক দিতে হবে। এই ছক যদি আমি বানাইও ডেটা দিই, ওকে ফাইন, আমি ডেটা বানাই দিব, সমস্যা নেই, বাট আমার ছক দিতে হবে। মানে আমি যখন কোনো কিছু লিখি, ছক না দিলে সমস্যা, ভাই স্যার মার্ক দিবে না, আমার বানাইতে হবে। তো ব্যাপারটা এরকম, এবং এমন ভাবে বানাবো মানে মানে এমন আজব কোনো গল্প যেন না হয়ে যায়। হ্যাঁ, মানে বিশ্বাস করার মতো যেন কোনো ইস্যুস হয়, এমন কোনো বানাবো। ওকে ফাইন, এবার আমরা চলে আসলাম, এরকম কিছু ডেটা নিলাম। দেন আমরা মানে গতবার যখন ক্লাস নিয়েছিলাম এই প্যারাগ্রাফটা তখনই লেখা ছিল, যেহেতু লেখাই ছিল এই জন্য আমি এটা নতুন করে লিখি নাই। তো আপনাদের যেহেতু কালকে আরেকটা ক্লাস আছে, কালকে আমরা একটা প্যারাগ্রাফ ডিরেক্ট লিখে দেখাবো নিজে, ভাই দেখ একটা প্যারাগ্রাফ লিখলে এমন হয়, ঠিক আছে, লিখে দেখাই দিব, সমস্যা নেই। আসেন, কালকে বলতে পরশু দিন আর কি, একদিন তো গ্যাপ থাকবে, তোমাকে টাইম দেওয়া হবে। তো আমরা আমাদের টাইমে যখন যখন আমরা ক্লাসটা নিয়েছিলাম, আমরা ডিফরেস্টেশন প্যারাগ্রাফ গুলো এমনি লিখছিলাম। তো দেখো তোমার আর আমার প্যারাগ্রাফের মধ্যে একটু ডিফারেন্স সেটা সিলেক্ট করো যে আমি কিভাবে লিখছিলাম, জাস্ট বোঝার চেষ্টা করো। এবং আমি যেটা লিখছিলাম সেটা আমি যেই সংজ্ঞাটা দিচ্ছি তার সাথে ম্যাচ আছে কিনা। ওকে, আমি শুরু করলাম যে আমার যেহেতু ডিফরেস্টেশন বা সামথিং একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আমার অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স দিতে হবে, 2 থেকে 2.5 লাইন যেন আমার হয়, তার মধ্যে আমার মাস্ট বি একটা ফ্রেজ অ্যাড করতে হবে। এটা আমার মেইন প্রায়োরিটি ছিল। ওকে ফাইন, শুরু করলাম। A large number destruction of trees are called deforestation. সহজ বাংলা ভাষায় আমি সুন্দর করে লিখে দিছি ভাই, দেখো বেশি পরিমাণ যদি গাছ ধ্বংস করা হয় তখন তাকে ডিফরেস্টেশন বলে। শেষ করিনি, কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছে, এই যে এন্ড আরো কি হয়েছে, এন্ড নাওডেজ, এখন বর্তমানে কি হয়েছে, আমি কিন্তু ফ্রেজ অ্যাড করব। ইটস আ কাইন্ড অফ পিচ অফ কেক। পিচ অফ কেক মানে কি ছিল, খুব সহজ ব্যাপার না। আমি যদি বলতাম যে নাওডেজ ইট ইজ ইজি, এর পরিবর্তে আমি কি ইউজ করলাম, ইটস আ কাইন্ড অফ পিচ অফ কেক। এটা খুব সহজতর একটা ব্যাপার, কার জন্য, টু আ ডিসঅনেস্ট পারসন, যে একটা ডিসঅনেস্ট মানুষ, তার জন্য গাছপালা কাটা খুব সহজ একটা ব্যাপার। বাট দেখো আমি কিন্তু খুব সিম্পলি ডেটা ইউজ করিনি এখানে, বাট আমি একটা ইডোমেন ফ্রেজ এখানে ইউজ করে দিলাম, এবং আমি সিম্পল সেন্টেন্স ইউজ না করে এন্ড যুক্ত করে কম্পাউন্ড সেন্টেন্স বানাই দিলাম। স্যার দেখতে আছে, ঠিক আছে, প্রথমেই খেয়াল করবে, আল্লাহ এখানে একটা ফ্রেজ আছে, কাইন্ড অফ পিচ অফ কেক, মাশাআল্লাহ খুব ভালো। তারপর আমি শুরু করলাম যে ট্রি, ট্রি কি, আমি যে বললাম গাছপালা কাটা যাবে না, গাছপালা কাটলে আমাদের এটা এটা ডিসঅনেস্ট পার্সনদের কাছে খুব মানে সহজ একটা ব্যাপার, এটা তো আমার সংজ্ঞা ছিল। সংজ্ঞার বিপরীতে আমি এবার লজিক দিব, কেন কেন গাছপালা কাটা যাবে না, এগুলো কথাবার্তা আমি কেন বললাম, কারণ বললাম যে ট্রিস, ট্রিস কি, কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ। ট্রিস কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ মানে কি, ট্রিস আর ভেরি এক্সপেন্সিভ, রাইট, গাছপালা আমাদের জন্য অনেক বেশি এক্সপেন্সিভ। তাই আমি লিখলাম যে ট্রিস কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড এ লেগ ফর আওয়ার এক্সিস্টেন্স। আমি কিন্তু লাইনে লাইনে ভাই ফ্রেজ ইউজ করতেছি, যেখানে একটা ফ্রেজ ইউজ করলাম। ওকে, এবার আসো, সবাই লেখে কি, ইফ উই কাট ট্রিস র্যান্ডমলি, এটা লেখে না, আমরা একটু ঘুরাই লিখলাম, আমরা ঘুরাই কি লিখলাম, প্যাসিভে দিলাম। ইফ, যদি ট্রিস আর কাট র্যান্ডমলি, এই যে ট্রিস আর কাট, কাটের ভার্ব থ্রি কি হয়, কাটের ভার্ব থ্রি কিন্তু কাট হয়, আমি কিন্তু অ্যাক্টিভ ইউজ না করে প্যাসিভ ইউজ করছি, স্যার কিন্তু এখানে খুশি হয়ে যাবে। ইফ ট্রিস আর কাট র্যান্ডমলি, এখানে যে প্যাসিভ ইউজ করছে, এই যে ট্রিস আর কাট মানে অন্য কেউ যদি ট্রিস র্যান্ডমলি কাট, আমি এখানে একটু যা ঘুরাই দিছি, তাহলে কি হবে, শিওরলি আওয়ার ক্লাইমেট, আওয়ার ক্লাইমেটস ডেজ, আমাদের আমাদের যে ক্লাইমেটস গুলো আছে, মানে আমাদের যেই কি বলবো এখানে, এখানে কি বলা যাচ্ছে আসলে, আমাদের আবহাওয়া বা জলবায়ু, ক্লাইমেট মানে জলবায়ু, আমাদের জলবায়ু ডেজ, ক্লাইমেট ডেজ কি হবে, উইল বি নাম্বারড ইন নো টাইমস, দুটো ফ্রেজ ইউজ করছি, উইল বি নাম্বারড, উইল বি নাম্বার, ডে উইল বি নাম্বারড মানে কি, খুব দ্রুত দিন ঘনিয়ে আসা, খুব দ্রুত নষ্ট হয়ে যাওয়া, খুব দ্রুত মারা যাওয়া, খুব দ্রুত ধ্বংস হয়ে যাওয়া। সাম ডেজ আর নাম্বারড, পড়ে আসলাম না, এই যে ডেজ উইল বি নাম্বারড, ক্লাইমেটস ডেজ উইল বি নাম্বারড, মানে আমাদের জলবায়ু খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে, কতদিনের মধ্যে, ইন নো টাইমস, খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। এখানে আমি দুটো ফ্রেজ ইউজ করছি, তো দেখো প্রতিটা লাইনে লাইনে ফ্রেজ ইউজ করতে হবে। তারপর আমি আরেকটু সুন্দর করে দিলাম, টু অ্যাকিউর, অর্জন করার জন্য, ক্লিন অর সুদিং এনভায়রনমেন্ট, সুদিং কিন্তু একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, সুদিং মানে সুন্দর, এটা কিন্তু একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, রাইট, এখানে আমি একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড দিয়ে দিছি, স্যার বুঝতে পারবে, যে জানে সে বুঝতে পারবে, যে টু অ্যাকিউর এ সুদিং এনভায়রনমেন্ট, সুদিং এনভায়রনমেন্ট পাওয়ার জন্য কি কি ইজ 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 আ কাইন্ড অফ বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার, মানে একটা ভালো এনভায়রনমেন্ট পাওয়া, এটা এটা কেমন, এটা হলো বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার, দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখার মতো, উইদাউট কি ছাড়া, রিডিউসিং কাটিং ট্রিজ, গাছপালা কাটা কমানো ছাড়া,
এটা আমাদের জন্য একটা জেগে জেগে স্বপ্ন দেখার মতো। আর স্ল্যাপিং অন দ্য রিস্ট টু দ্য ডিসঅনেস্ট পারসন হু ডিস্ট্রাক্ট আওয়ার এনভায়রনমেন্ট। বলতেছি যে তুমি যে জেগে জেগে স্বপ্ন দেখতেছো, তুমি চাচ্ছ তুমি যে একটা ভালো আবহাওয়া পাবা, এটা তোমার জন্য একটা জেগে জেগে স্বপ্ন দেখা। কখন জেগে জেগে স্বপ্ন দেখা? যদি তুমি গাছপালা কাটা না কমাইতে পারো, অথবা গাছপালা যারা কাটতেছে তাদের স্ল্যাপিং অন দ্য রিস্ট, তাদের যদি তুমি কম শাস্তি দিয়ে ছেড়ে দাও, তাহলে এটা তোমার জন্য জেগে জেগে স্বপ্ন দেখা। কারণ কম শাস্তি দিলে সে আবার গাছপালা কাটবে, কমন সেন্স। এখানে কিন্তু আমি দুটা ফ্রেজ ইউজ করছি, দেখো, এই যে স্ল্যাপিং অন দ্য রিস্ট, বিল্ডিং ক্যাসেল ইন দ্য এয়ার, মানে জেগে জেগে স্বপ্ন দেখার মতো। এই জিনিস প্রতিটা প্যারাগ্রাফের মধ্যে ইউজ করা যায়। আসো, তারপর আমরা যদি এখানে চলে যাই, ওকে, রিস্ট অন দ্য ডিসঅনেস্ট পারসন টু হু ডিস্ট্রাক্ট আওয়ার এনভায়রনমেন্ট। এবার আমি ডেটা দেওয়া শুরু করলাম। ইন পাস্ট টাইম না বলে ওই যে এটা ইউজ করছে ব্যাক ইন দ্য ডে, আমাদের যেটা ছিল ব্যাক ইন দ্য ডে, ওটিদের কথা যদি আমরা স্মরণ করি, দ্য পার্সেন্টেজ অফ ফরেস্টেশন ওয়াজ 57% ইন রিসেন্ট 10,000 ইয়ার অ্যাগো, 10,000 বছর আগে। কন্ট্রাডিক্টরিলি, বিপরীত ভাবে যদি বলতে যাই, নাও ইটস ওনলি 1/3 অফ দ্য প্রিভিয়াস টাইম। অতীতকালে যেটা বর্তমানে কত? 1/3। অ্যাট লিস্ট রিসেন্ট টাইম, at the recent time, বর্তমানে 31% of Earth's surface is covered by forest, approximately 4.06 billion hectare. তো আমার যে ডেটাগুলো ছিল, এই ডেটাগুলো আমি এই 4টা লাইনের মাধ্যমে ইউজ করে দিলাম। তো এই প্যারাগ্রাফ যখন স্যার দেখবে, স্যার কি এগুলো চোখে পড়বে না? 57%, 10,000 বছর, 31%, 4.06 বিলিয়ন হেক্টর, তাহলে তো দেখেই খুশি হয়ে যাবে। স্যার কি দেখতে যাবে ডেটা ঠিক আছে নাকি ভুল আছে? দেখতে যাবে? খুব স্বাভাবিক না? না দেখাই স্বাভাবিক। তো এখানেই স্যার খুশি হয়ে যাবে যে ওকে। এবং দেখো আমার লেখা প্যারাগ্রাফটাই কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু বেশি, সিম্পল সেন্টেন্স খুবই কম ইউজ করছে, যত পারছে কমপ্লেক্স ইউজ করতে, কারণ এটা দেখতেও সুন্দর লাগে, ভাবতেও ভালো লাগে। তারপর এবার আমি যেটা বললাম যে গাছপালার কি অবস্থা, এবার আমি নিজে কি মনে করি আমার অপিনিয়নটা এখানে শেয়ার করবো। দ্য গ্রেডি পিপল আর ট্রাইং টু আর্ন মানি বাই কাটিং ডাউন ট্রিজ। আই উইশ, গ্রেডি পিপলরা কি করতেছে? তারা চেষ্টা করতেছে যে গাছপালা কাটতে কেন? টাকা পাবে এই জন্য। আই উইশ, আমি ভাবতেছি এখানে আই উইশ এখানে একটা কমা হবে। আই উইশ দে কুড টেস্ট দেয়ার ওন মেডিসিন। আই উইশ, আমি ইচ্ছা করতেছি যে তারা যদি তাদের টেস্ট দেয়ার ওন মেডিসিন, টেস্ট দেয়ার ওন মেডিসিন মানে কর্মফল ভোগ করা, তারা যদি কর্মফল ভোগ করতো, ডিন কাট ট্রিজ নেভার এন্ড এভার, নেভার এন্ড এভার মানে জীবনেও, তারা জীবনেও কখনো গাছপালা কাটতো না। এটা আমি নিজের দিক থেকে নিজের অপিনিয়ন শেয়ার করতেছি। অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো মেরিটস অফ কাটিং ট্রিজ, গাছপালা কাটার কোনো ভালো কোনো কিছু নাই। রাদার, বরং কি হয়, a great number of problems are being created by this hatred tax। এই যে hatred একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। রাদার কি হচ্ছে, তুমি অনেক বেশি সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে, তুমি আসলে এই হেট্রেড ট্যাক্সের মাধ্যমে, জঘন্যতম একটা কাজের মাধ্যমে সমস্যার সৃষ্টি হচ্ছে, ভালো কোনো কিছু হচ্ছে না। মেরিট ডিমেরিট মানে এর কোনো ভালো কোনো মেরিট নাই। তারপর আমি নিজের দিক থেকে অপিনিয়ন দিব, টু ওভারকাম আর রিডিউস দিস প্রবলেম, এই প্রবলেমটা কমানোর জন্য বা একদম মানে ওভারকাম করার জন্য, এখানে দেখো আমি এখানে কোনটা ইউজ করছি, এটাকে বলেছে অ্যাপোজিশনের স্ট্রাকচার। উই, এই যে খেয়াল করো, প্রবলেম এই যে উই, আমরা, উই কারা? অ্যাপোজিশন কিন্তু ইউজ করছি, অ্যাপোজিশন স্ট্রাকচার। দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, উই, এই যে দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, উই সম্পর্কে এক্সট্রা তথ্য, তার মানে এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের নাউন ফ্রেজ হচ্ছে, সেম সেম বুঝাচ্ছে। উই, দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে আমি ফ্রেজ ইউজ করবো। মাস্ট, অবশ্যই। মুভ হেভেন এন্ড আর্থ, অবশ্যই মুভ হেভেন এন্ড মানে কঠোর পরিশ্রম করা, কঠোর পরিশ্রম করতে হবে। এন্ড অ্যাওয়ার্ড দ্য পিপল, এবং পিপলকে সচেতন করতে হবে। অ্যানালগাসলি কিন্তু আমি সিমিলারলি বলিনি, অ্যানালগাসলি ইউজ করছি। সিমিলারলি বা অ্যানালগাসলি যদি সিমিলারলি বলতে চাই, এটা তো আমরা নিজে করব। এবং গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট হ্যাভ টু বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েল মানে হলো প্রচুর পরিশ্রম করা। গভর্নমেন্ট হ্যাভ টু বার্ন দ্য মিডনাইট অয়েল, গভর্নমেন্টের প্রচুর পরিশ্রম করতে হবে। টু হিট দ্য নেইল ওভার দ্য হেড, হিট দ্য নেইল ওভার দ্য হেড মানে কি, মেইন প্রবলেমটা কি, গাছ কেন কাটতেছে, ওই প্রবলেমটা সলভ করার জন্য সেখানে অগ্রসনী ভূমিকা পালন করা। এটা বলছি গভর্নমেন্টের বার্ন দ্য মিডনাইট অয়েল, অনেক পরিশ্রম করতে হবে ওই প্রবলেমটা সলভ করার জন্য, মেইনলি যেখানে সমস্যা সেখানে সলভ করার জন্য। অফ দ্য বার্নিং প্রবলেম, এটা একটা বার্নিং প্রবলেম। টু কিপ ইটস নেক ডাউন, কিপ ইট নেক্স আপ মানে হলো কোনো কিছুকে ওপরে নিয়ে যাওয়া, কিপ ইট নেক্স ডাউন মানে হলো কোনো কিছুকে নিচে নামায় নিয়ে যাওয়া। অর্থাৎ এই প্রবলেমটাকে, ডিফরেস্টেশন প্রবলেমটাকে নিচে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য গভর্নমেন্টের প্রচুর পরিশ্রম করতে হবে। মেইন ভুলটা কি, সেই ভুলটাতে টাচ করতে হবে, তাহলে কেবলমাত্র এটা সম্ভব। তো এখানে কিন্তু এক লাইনে আমি 3টা ফ্রেজ ইউজ করছি, খেয়াল করে দেখো, জাস্ট এক লাইনে আমি 3টা ফ্রেজ ইউজ করছি। এন্ড লাস্ট বললাম অন দা হোল, মোটের উপর যদি আমি বলতে যাই, উই, আমরা অ্যাসিওর, উই অ্যাসিওর, আমরা অ্যাসিওর করতেছি, কি অ্যাসিওর করতেছি, দিস ইজ শিওরলি আ গ্রেট প্ল্যান, এটা অবশ্যই একটা ভালো একটা প্ল্যান হবে। এগেইনস্ট দ্য ক্লক, এগেইনস্ট দ্য ক্লক, টু আস, কি প্ল্যানিং মোর অ্যান্ড মোর ট্রিজ ফর হেলদিয়ার, হ্যাপিয়ার অ্যান্ড বেটার লাইফ
ইন দ্য নিক টাইম। তাহলে আমি কি বললাম লাস্টে, যে আমরা কি করবো গভর্নমেন্টের পর অন দ্য হোল মোটে বলতেছি উই অ্যাসিওর, আমরা এটা নিশ্চিত করতেছি একদম শিওর যে দিস ইজ শিওরলি আ গ্রেট প্ল্যান এগেইনস্ট দ্য ক্লক। এগেইনস্ট দ্য ক্লক মানে কি, সময়ের মধ্যে, মানে দিন ফুরায় যাওয়ার আগেই, দিন ফুরায় যাওয়ার আগেই এটা আমাদের জন্য একটা গ্রেট প্ল্যান হবে। কি টু আস, আমাদের জন্য একটা গ্রেট প্ল্যান, প্ল্যানিং মোর অ্যান্ড মোর ট্রিজ, অনেক বেশি পরিমাণ গাছ লাগান, ফর হেলদিয়ার হ্যাপিয়ার অ্যান্ড বেটার লাইফ। কি ইন দ্য নিক টাইম, নিক টাইম মানে হলো ট্রান্স টাইম বা প্রকৃত সময়। এই 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 প্রকৃত সময়ে দিন ফুরিয়ে যাওয়ার আগেই আমাদের জন্য অবশ্যই ভালো একটা কাজ হবে, প্রচুর প্রচুর গাছ লাগান এবং জীবন বাঁচানো, রাইট? তো এটা আমি আমার ভাষা থেকে আমার মতো করে একটা প্যারাগ্রাফ সাজাইছিলাম। আপনি আমাকে যেই প্যারাগ্রাফই দেন, আমি জাস্ট একটু চিন্তা করব, লাইন লিখবো, আর মাথার মধ্যে আমার ফ্রেজ গুলো চলে আসবে। কেন আসবে? আমি মুখস্থ করে রাখছি এগুলো ফ্রেজ গুলো। আপনি যখন ফ্রেজ গুলো মুখস্থ করে রাখবেন তখনই তো আপনার মাথার মধ্যে আসবে। ধরেন আপনি এটা লিখতেছেন যে গভর্নমেন্টের এখানে স্টেপ নেওয়া উচিত, আরে গভর্নমেন্টের স্টেপ নেওয়া উচিত, আচ্ছা একটা ফ্রেজ ছিল না যে বার্নিং দ্য মিডনাইট অয়েল, তারপর কিপ ইটস নেক আপ, মুভ হেভেন এন্ড আর্থ, তারপরে ওয়াকিং এগেইনস্ট দ্য ক্লক। এই চারটা মানে তো কঠোর পরিশ্রম করা, আমার তো মুখস্থ আছে। আমি ইচ্ছা মতো একটা বসাইতে দেখি কোনটা ভালো লাগে। এইভাবে প্রত্যেকটা জায়গাতে একটা ফ্রেজ ইউজ করা যায়। আমি এখানে 15 থেকে 15টার মতো ফ্রেজ ইউজ করছি। তো এই 15টা ফ্রেজ স্যার যদি দেখে, তারপর এখানে স্যার যদি দেখে যে এই যে আমি এখানে ভোকাব ইউজ করছি, ভোকাব গুলো কিন্তু আমি অবশ্যই নিউমেরিক ওয়ার্ড ভাই, এই যে নিউমেরিক ওয়ার্ড, কোনো কথা নাই, ভোকাব সবসময় নিউমেরিক ওয়ার্ডে হবে। স্যারের চোখে আমি জোর করে ভোকাব পালাবো, স্যার দেখেন আমি জানি, এবং আমার প্যারাগ্রাফ অন্যটা আলাদা, আপনি অন্যটার সাথে আমাকে ম্যাচ করতে পারবেন না, সো স্যার আমাকে প্লিজ মার্ক দেন। দেখেন আমি কিন্তু প্যারাগ্রাফটা খুব বড় করিনি, খুব ছোট, কিন্তু স্যার যতক্ষণ পড়বে ততক্ষণ ফিল পাবে যে ইয়াস ইয়াস বুঝতে পারতেছে এর মাথার মধ্যে হয়তো বা কিছু আছে। আর এই জিনিসটা যখন 100টা খাতার মধ্যে তোমার খাতায় দেখবে, তখন এই প্যারাগ্রাফে তোমার মার্ক চলে আসবে 9, 8.5, 9.5, এরকম মার্ক চলে আসবে। তো যারা টপ করে, একটা টপারের খাতা তুমি নিবা, একটা টপারের খাতা তুমি নিয়ে দেখবা যে তারা সবসময় এই সিক্রেটটা অবলম্বন করে। যে ছেলেটা ফার্স্ট বা সেকেন্ড হয়, প্রত্যেকের খাতায়, প্রত্যেকটা পোলার খাতায় এইগুলো আছে। এই যে তারা ফ্রেজ ইউজ করে, ভোকাব ইউজ করে, ডেটা ইউজ করে, এগুলো ইউজ করে। আর এগুলো ইউজ করার আপনাকে শর্টকাট ট্রিকটা কি দিব? একটাই কথা ভাই, আমি যেগুলো দেখাইলাম ডেটা, ডেটা মুখস্থ করতে হবে। আমি কিন্তু একটা আহামরি কিছু লিখিনি, নিজের মাথা থেকেও কিছু লিখিনি ভাই, ডেটাগুলো মুখস্থ করে এর মধ্যে বসাই দিছি, শেষ। আর কিচ্ছু করিনি আমি। আর গ্রামাটিক্যাল স্ট্রাকচার আমরা জানি, টেন্সর ব্যবহার জানি, ওইগুলো আমি এখানে বসাই দিছি, শেষ। একটু যদি আপনি লিখেন তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। এখন কথা ভাইয়া, আরেকটা মেইন সিক্রেট আমাকে একটু শিখান যে আমি ডেটা কিভাবে বসাবো। আমি তো এখনই লিখতে গেলে আপনার মতো পারবো না, আমি তো এতদিন, ধরেন গ্রামারের সমস্যা আছে, ওকে তোমার জন্য টপ সিক্রেট, এটাও কেউ কখনো বলবে না। ধরো একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, তুমি একটা প্যারাগ্রাফ নিবা, তোমার যেই প্যারাগ্রাফ মন চাই ভাই, যেই প্যারাগ্রাফ মন চাই একটা প্যারাগ্রাফ নিবা, ওকে প্যারাগ্রাফ আছে। তোমার কাজ কি হবে জানো? 1 নম্বর কাজ, তোমার এই ডেটাগুলো সব মুখস্থ করা। এই ডেটা তুমি যখন সব মুখস্থ করে ফেলবা, মুখস্থ করার পর এই প্যারাগ্রাফকে তুমি মডিফাই করা শুরু করবে। একটা প্যারাগ্রাফ শুরু করছো না, যে গভর্নমেন্ট শুড ওয়ার্কস এগেইনস্ট দ্য, গভর্নমেন্ট শুড ওয়ার্ক হার্ড, এই ওয়ার্ক হার্ড না, দেখি দেখি এটা আমি রিপ্লেসমেন্ট করি, তো রিপ্লেসমেন্ট করে একটা ফ্রেজ বসে দাও, মুভ হেভেন এন্ড আর্থ। কথা বুঝতে পারতেছো? মানে তুমি ডিরেক্টলি মডিফাই করবা, একটা প্যারাগ্রাফ বইয়ে আছে ওখানে মাতব্বরি করবা, দেখি তো এই প্যারাগ্রাফ মডিফাই করে আমি কত জায়গায় ফ্রেজ বসাইতে পারি। এরকম তুমি যদি 20টা প্যারাগ্রাফের উপর একটু মাতব্বরি করো, যে 20টা প্যারাগ্রাফ আমি একটু মডিফাই করে দেখি না কোথায় বসানো যায়, এটা হলো মানে বেসিক টার্ম, তাহলে তারপর তুমি একা একা মডিফাই করে লিখতে পারবা। তাহলে প্রথমে কি করতে হয়? পুশ আপ দেওয়ার জন্য হাত তুমি নর্মালি দেওয়ালের সাথে লাগাই চেষ্টা করতে হয়। যখন তুমি এটাতে এক্সপার্ট হয়ে গেলে তখন পুশ আপ দিতে হয়, প্রথমবার কিন্তু পারা যায় না। সেম কনসেপ্ট, তুমি আগে প্যারাগ্রাফ যেগুলো বইয়ে আছে ভাই ওইগুলো মডিফাই করো, মডিফাই ওই দেখে দেখে ওর মধ্যে জোর করে ফ্রেজ গুলো বসাও। বসায় আমি আছি, পৃথাপু আছে ঢাবি থেকে, তাকে তুমি দাও, যে বলো আপু দেখেন তো আমি প্যারাগ্রাফের মধ্যে এটা বসাইছি, আমার ঠিক আছে কিনা। উনি দিনটা 24 ঘন্টা কেন আছে ভাই? তোমার প্রবলেম সলভিং এর জন্য তো না, তোমার রিটেনের জন্য তো আছে। আমাদের টোটাল মেন্টর প্যানেল কেন আছে? এই জন্যই তো আছে। তুমি লিখে তাকে একটু দাও যে আপু দেখেন না আমার এটা কি ঠিক হয়েছে, আমি কি পারফেক্টলি বসাইতে পারছি, তুমি তোমার ভুলগুলো দেখাই দিবে। যখন তোমার ভুলগুলো দেখাই দিবে তখন তুমি দেখবা যে এইভাবে তোমার একটা কনফিডেন্স চলে আসতেছে। তার মানে কি, আগেই পাকনামি করে এখনই প্যারাগ্রাফ লিখতে যাওয়া যাবে না, তাহলে কিন্তু পারবেন না, মোটিভেশন একদম ডাউন হয়ে যাবে। তাহলে কি করতে হবে? যে কোনো একটা প্যারাগ্রাফকে আপনি এখন মডিফাই করতে হবে। যে কোনো প্যারাগ্রাফকে আপনি এগুলো আগে মুখস্থ করবেন, যেগুলো মুখস্থ করতে বললাম, তারপর মডিফাই করেন, জোর করে এগুলো বসান, বসাই দেন। মডিফাই যখন 20-25টা মডিফাই করবেন প্যারাগ্রাফ, তারপর এবার আপনি একটু লিখতে যান। তারপরে যদি আপনি লিখতে না পারেন তখন আমাকে বলেন যে ভাইয়া আমি পারিনি। এটা কিন্তু একদম প্রি ম্যাচিউর প্ল্যান, প্রুফ প্ল্যান, রাইট? যেই প্ল্যানে এতগুলো পার হয়েছে, আমি পার হয়েছি, চলতেইছে এখনো। তো এটা হলো প্রি ম্যাচিউর বা প্রুফ প্ল্যান। আপনি যদি এইভাবে ফলো করেন তাহলে আপনি পারবেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে না। ওকে ফাইন, এটা আমাদের প্যারাগ্রাফ ছিল। এবার ভাই একটু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড কোনগুলো আমাকে একটু দেখান তো। ওকে, আমি আপনাকে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডও দিয়ে দিচ্ছি।
হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের লিস্ট আমার কাছে আছে। আইবি প্রিপারেশন নেওয়ার সুবাদে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলো সবগুলো খেয়ে ফেলতে হয়েছিল, মুখস্থ করতে হয়েছিল, বাট এখন কিছুই মনে নেই, সব ভুলে গেছি, মনে থাকে না আসলে সত্যি কথা বলতে। তো এই আর কি ব্যাপার। দেখেন এগুলো হলো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, ঠিক আছে। আপনি সবগুলো মুখস্থ করবেন না। কোনগুলো? এখানে 300টার মতো ওয়ার্ড আছে ভোকাবুলারি, যেগুলো যদি প্যারাগ্রাফের মধ্যে স্যার একটাও খুঁজে পাই, স্যার খুবই খুশি হয়ে যাবে। আমি কিন্তু প্যারাগ্রাফের হাই ফ্রিকোয়েন্সি ইউজ করিনি, দুই একটা ইউজ করছি, কারণ মানে হুট করে লিখে ফেলছিলাম, হুট করে মাথায় হচ্ছে চলো ডিফরেস্টেশন লিখি। গত ব্যাচে বলছিল স্যার ডিফরেস্টেশন দিয়ে দেখি আমাদের কেমনে মনে, চলো ডিফরেস্টেশন লিখি, তো যেটা মাথায় আসে ওটা দিয়ে লিখে ফেলছি, এরকম ব্যাপারটা। ওকে, তো যেখানে আমরা ছিলাম ব্যারন্স হাই ফ্রিকোয়েন্সি, দেখো এখান থেকে তুমি সবগুলো নিও না, তোমার যেগুলো প্রয়োজন তুমি সেগুলো নাও। যেমন দেখো এখানে তোমার কোনগুলো, এই যে দেখো সর্বমোট, ঠিক আছে, এখানে এজারেট যে ওয়ার্ডটা আছে কই থেকে আসছে, এখানে সর্বমোট, তুমি টোটালের পরিবর্তে এজারেট ইউজ করবো, তাহলে এজারেট এই ওয়ার্ডটা যেহেতু ইউজ করবা, তুমি এটা একটু মার্ক করে রাখবা, এটা তুমি খাতায় একটু নোট করবো। ওকে, আমি এখন থেকে সারা জীবন টোটালের পরিবর্তে এজারেট কথাটা ইউজ করবো। ওকে, যেটা তোমার লাগবে কমন সেন্সে তুমি বুঝবা কোনগুলো তোমার লাগবে। আসো, তারপর এলিভেট মানে হলো কমানো, কোনো কিছু কমানো, রেডিউসের পরিবর্তে তুমি এলিভেট ইউজ করবে। ওকে, এলিভেটটা মার্ক করে রাখবা। এরকম 300টার মধ্যে 50টা ওয়ার্ড তুমি মার্ক করো, যেগুলো বাস্তব লাইফে তোমার লাগে, প্যারাগ্রাফের মধ্যে যেগুলো লাগে। 20-25টা প্যারাগ্রাফ তুমি একটু মডিফাই করো, ঠিক আছে, মডিফাই করে তারপর তুমি এইভাবে ওইগুলোর মধ্যে ইন করার চেষ্টা করো, তখন দেখবা হবে। ওকে, ঠিক আছে। জুলাই জুলাই যে একটা প্যারাগ্রাফের মধ্যে দুটা ক্লাস না, একটা তো না, আজকে তো ক্লাস নিলাম, নেক্সট দিন যে প্যারাগ্রাফের ক্লাস হবে না, সেখানে আমরা 2-3টা প্যারাগ্রাফ লিখবো, ঠিক আছে, নিজের হাতে এখানে তাহলেই তো হয়ে যাচ্ছে যে কিভাবে মডিফাই করতে হয়, আপনার মাথার মধ্যে চলে আসবে। এবং তার আগে আপনাকে একদিন টাইম দেওয়া হচ্ছে কেন, নিজে একটু মাতব্বরি করার জন্য, ঠিক আছে। আপনি নিজে যদি পানিতে না নামেন সাঁতার শেখা যাবে না। আমি সব প্রসিডিউর আপনাকে শিখাই দিচ্ছি, আই থিঙ্ক আপনি নোটও করে নিছেন কোনটার পর কি করতে হবে, প্রতিটা কথা ইম্পর্টেন্ট। তারপর আমরা নেক্সট দিন নিজে প্যারাগ্রাফ লিখবো, প্যারা নাই, ঠিক আছে, লিখবো। ওকে, কারণ এই জন্য আমি প্যারাগ্রাফে 2টা ক্লাস রাখছি, যাতে করে আমি তোমাকে দেখাই দিতে পারি, বুঝছো, এই আর কি ব্যাপার। এবার আসো, আরো বিভিন্ন আছে এখান থেকে, এইগুলো দেখতে তো দরকার নেই। এই যে দেখো, তুমি উন্নতি করো মানে প্রসপারিটি বলো না, এখানে অ্যামেলিওরেট বলে কি হবে, অ্যামেলিওরেটিং, উন্নতি করে, এটা কি সুন্দর লাগতেছে না? দেখো এই ওয়ার্ডটা তুমি নিয়ে নাও না, এখানে সুন্দর হচ্ছে না? এই যে অ্যানালগ আছে, এটা কিন্তু আমাদের হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের মধ্যে ছিল। তারপর এই ওয়ার্ড গুলো, এই যে এখানে দেখো তুমি অ্যাপিস, অ্যাপিস মানে শান্ত করা, ঠিক আছে, পিসের পরিবর্তে অ্যাপিস ওয়ার্ডটা ইউজ করো না, স্যার বেশি মার্ক দিবে না? দিবে তো। তারপর এইগুলো আমার, আচ্ছা কষ্টকর, এই যে আমি বললাম না আর্ডাস মানে কষ্টকর, ARDUOUS, আর্ডাস মানে কষ্টকর। এই যে আমি এখানে হার্ড ওয়ার্কিং এর পরিবর্তে আমি দিলাম যে আর্ডাস, আর্ডাস মানে একটা কষ্টকর, খুব কষ্টকর একটা কাজ, ARDUOUS, আর্ডাস। তো এই আর্ডাস তুমি এখান থেকে নিয়ে নাও। পরিশ্রমিক, ইন্ডাস্ট্রিয়াস না, তুমি বলবো ইন্ডাস্ট্রিয়াস, আমি বলবো যে অ্যাসিডিউয়াস, অ্যাসিডিউয়াস মানে পরিশ্রমিক। খুব সুন্দর সুন্দর ওয়ার্ড গুলো আছে, এগুলো এখান থেকে তুমি 30টার মতো, 60-70টার মতো নোট করে নাও, যেটা তোমার বাস্তবিক লাইফে লাগে। এখন থেকে এগুলো ইউজ করবো, প্যারাগ্রাফের মধ্যে ইউজ করবো, স্যার খুশি হয়ে যাবে, বুঝছো। এটা হলো লেখার নিয়ম। অটোনোমাস সবাই জানে, অ্যাফেয়ার জানে, ব্যানাল জানে, বিলিফ এটা কোনো কিছু না। বিলাই, বিলাই এটা দরকার হচ্ছে না। বরিশ মানে হলো বর্বর, আর কি আছে, বার্নিশ, এগুলো নর্মাল, এগুলো আমার লাগতেছে না। তারপরে এখানে প্রতারণা আছে আমাদের, তারপরে কোড়া আছে, এগুলো আমাদের লাগতেছে না। বিশ্বাস করানো, ঠিক আছে। আচ্ছা কোগেন্ট, এটা নিতে পারো, কাউকে ট্রাস্ট করানো, এনট্রাস্টের পরিবর্তে তুমি কোগেন্ট ইউজ করতে পারো, ঠিক আছে। তারপরে সারাংশ, তুমি বলতে পারো না যে ইনকম্পেন্ডিয়াম, ইনকম্পেন্ডিয়াম মানে এক কথায় যদি আমি বলতে চাই, এটা লাস্টে ইউজ করতে পারতা যে ইন ইন দা লাস্ট, না এট দা লাস্ট না বলে ইনকম্পেন্ডিয়াম ইউজ করতে পারতা এখানে। তারপরে কমপ্লেন্ট মানে হলো বিনয়, কনসিলেটরি মানে বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলির পরিবর্তে এখন থেকে তুমি কনসিলেটরি ইউজ করবা, যে উই নিড টু recreate conciliatory relations among our parents, among our neighbors বা among our friends, এটা ইউজ করো না। কনসিলেটরি বলে সুন্দর লাগবে না? তো লাগবে। তো এই কমন সেন্স যদি এখন তুমি না বুঝো যে এগুলোর মধ্যে কোনগুলো তোমার বাস্তবিক লাইফে লাগে, তাহলে কি হবে? আমি তো তোমার মুখে উঠাই দিছি ভাই, এখন জাস্ট তোমার খাইতে হবে সবগুলো, এগুলো আমি সব পিডিএফ দিয়ে দিব, তোমার প্যানিক খাইতে হবে না, তুমি জাস্ট দেখো তাহলেই হয়ে যাবে। ওকে, তো ওকে, ডোন্ট মানে হলে কাউকে ভয় দেখানো, ঠিক আছে, ইউজ করতে পারো না, এটা খুব সুন্দর একটা ওয়ার্ড আছে না। তারপর ডিফারেন্স, ডিফারেন্স মানে হলো সম্মান, রেসপেক্টের সিনোনিম। ওকে, এখান থেকে তুমি কিন্তু ইউজ করতে পারো। এখানে ট্রিকও দেওয়া আছে, ওয়ার্ডগুলো তুমি কিভাবে মনে রাখবা, সমস্যা নাই, যদিও ট্রিক দিয়ে মনে রাখা উচিত না, বাট তুমি মনে রাখতে পারো, কিছুদিনের জন্য তো লাগতেছে। ডিফিউজ মানে ছড়িয়ে, কোনো কিছু ছড়াই দেওয়া, এরকম মিনিং আসতে, এখান থেকে আর তেমন কোনো ভালো মিনিং দেখতেছি না। নিউট্রাল, তুমি কোনো কিছুতে নিউট্রাল থাকে, ডিসইন্টারেস্টেড বলতে পারো, এখান থেকে এটা সুন্দর আছে। তারপর এখান থেকে আর কিছু দেখতেছি না, ডিফেস্ট কোনো কিছু নাই। ডরম্যান্ট সুপ্ত, আচ্ছা এটা ইনঅ্যাক্টিভ, হ্যাঁ এটা ইউজ করতে পারো। লেটেন্ট মানে সুপ্ত না, এর পরিবর্তে তুমি ডরমেন্ট ইউজ করতে পারো। ডরমেন্ট মানে হলো কোনো কিছু সুপ্ত থাকা বা হিডেন থাকা, এটাকে লেটেন্ট বা ডরমেন্ট বলা হয়। এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো সবগুলো ওয়ার্ড তোমাকে দিয়ে হবে। লিসিট, লিসিট মানে কি, এখানে কি বলছে, প্ররোচিত করা। লিসিট কোনো কিছু বাদ দেওয়া, লোভ দেখানো, প্ররোচিত করা, এরকম বলা হয়ে থাকে, ঠিক আছে। অনেকগুলো ওয়ার্ড আছে এখানে। এনহ্যান্স মানে কোনো কিছুকে বৃদ্ধি করা, ইনক্রিজ করা, ইউ হ্যাভ টু এনহ্যান্স ইট, ঠিক আছে।
ইনক্রিজের পরিবর্তে এনহ্যান্স ইউজ করতে পারো না, সুন্দর না? সুন্দর তো। এইগুলো আমি দিয়ে দিব, আই থিঙ্ক আমি তোমাকে দেখাই ফেলছি, এগুলো বুঝতেই পারতেছো এখানে 350টার মতো আছে, এর মধ্যে 70 থেকে 80টা যেগুলো তোমার লাইফে প্রয়োজন ওইগুলো ভাই তুমি নোট করে ফেলো। আমি যে ভোকাব ম্যাটেরিয়াল দিছি সেগুলো তুমি ইউজ করে ফেলো। তারপর তুমি কি করবা, প্যারাগ্রাফের ফুল ফরম্যাট তোমার মাথার মধ্যে ঠাড়া মুখস্থ করে ফেলো। একটু করার পর তোমার নেক্সট কাজ হবে যে 20 থেকে 25টা প্যারাগ্রাফ নিজে মডিফাই করা, ঠিক আছে? নিজে নিজে মডিফাই করা। কিভাবে মডিফাই করবা, আমি তোমাকে ধরো আজকে ক্লাস শেষে 10টা প্যারাগ্রাফের টপিক দিব, ভাই আনকমন টপিক দিব না, তুমি প্যারা নিও না, কমন টপিক দিব, ঠিক আছে? ধরো ফরেস্টেশন, ডিফরেস্টেশন, ইয়োর স্কুল ডে, ইয়োর ফার্স্ট ডে ইন স্কুল, এই যে এইগুলো আর কি আছে, মোবাইল ফোন, এগুলো কমন টপিক দিব। যে কমন টপিক গুলো তোমার বইয়ে আছে, তোমার কাজ কি হবে, বইটা দেখে দেখে মডিফাই করা। একই সাথে তুমি যেখান থেকে কপি করবা, ঠিক আছে, ওইটা প্লাস ওইটা কপি করে তুমি নিজে কেমন বানাইতে পারছো ওইটা, ওই দুইটা তুমি একই সাথে পোস্ট করবা। কিভাবে পোস্ট করতে হবে আমি তোমাকে গ্রুপে বলে দিচ্ছি, বুঝছো? মানে কি বললাম, তোমাকে আমি নকল করতে বলতেছি, যেখান থেকে নকল করছো ওটাও দিবা, নকল করে তুমি কি কি ছিটতে পারলা ওটাও দিবা। এই দুটা জিনিস আমি দেখবো, ঠিক আছে? 10 থেকে 15টা প্যারাগ্রাফ কমন, আনকমন কোনো কিছু না, আগে কমনটা শিখতে হবে, তারপর তুমি আনকমনটা লিখতে পারবা। তুমি নিজের মধ্যে থেকে যখন একটা নিজের ইনিশিয়েটিভ নিয়ে আসতে পারবা তখন তুমি পারবা। এটা হলো সিক্রেট প্যারাগ্রাফে টপ করার, এইভাবে জিনিসটা করতে হয়, বুঝছো? তো এই হলো আমাদের ব্যাপার। আশা করি প্যারাগ্রাফ সম্পর্কিত যত ধারণা ছিল আমরা বুঝতে পারছি। ওয়েট, এখান থেকে আরেকটা স্লাইড আছে আমার, আরেকটা জিনিস বাকি আছে, এটা আমি একটু কমপ্লিট করে নিই, দেন আমরা এখানে আসতেছি। ওয়েট, ওকে, 1 নাম্বার গেল, 2 নাম্বার গেল, 3 নাম্বার গেল, 4 নাম্বার অক্সিজেন সলিউশন, এটাই মেবি হবে, রাইট? ওকে, আচ্ছা, যাই হোক, এতটুকু ছিল হলো আমাদের প্যারাগ্রাফের ক্লাস। আশা করি প্যারাগ্রাফের ক্লাসে আমি আপনাকে বুঝাইতে পারছি যে আপনার কি করতে হবে, কি বাদ দিতে হবে, কি না করতে হবে। এভাবে যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনার আর প্যারাগ্রাফ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমি থিওরির 5 ভাবে বলে দিই, তোমাকে যা দেখালাম মুখস্থ করতে হবে। প্যারাগ্রাফের ফুল ডেমোগ্রাফি কোথায় কি থাকে ঠাড়া মুখস্থ করতে হবে। প্যারাগ্রাফের তুমি কি কি ইউজ করবা এটা জানো না, এটা তুমি মুখস্থ করতে হবে। এই দুটো তুমি যখন তিনটা মুখস্থ করে ফেলছো, এবার আমি তোমাকে যা ভোকাব ম্যাটেরিয়াল দিছি মুখস্থ করতে হবে। তারপর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড থেকে 70টা নোট করে মুখস্থ করতে হবে। এইগুলো কইরা তুমি গ্রুপে অবশ্যই এগুলো পোস্ট করতে হবে। তুমি কি কি নোট করছো আমি না দেখলে বুঝবো না। আর যেহেতু তোমার রিটেনের দায়িত্ব আমি নিছি, তো এটা আমার উপর আমার ফুল একটা রেসপন্সিবিলিটি কাজ করতেছে। তারপর আমি তোমাকে কমন টপিক দিব, ওকে? ওই কমন টপিক তুমি দেখে দেখে নকল করবা, নকল করে তুমি কি ছিড়ছো ওটা আমি একটু দেখবো, কি কতটুকু ছিড়তে পারতেছো, ঠিক আছে? কমন টপিকের পর তারপর তুমি আনকমন টপিক নিয়ে লেখা শুরু করবা, ঠিক আছে? কমন টপিক শেষ করলা, তারপর একটা কমন টপিক না দেখে লেখা শুরু করবা, তারপর তুমি আনকমন টপিকে যাবা। এইভাবে যেতে হবে। এভাবে যদি না যায় একবারে গাছের মাথায় উঠে আজকে আমি লিখবো, পারবা না। এইভাবে তোমার মানে তোমার মোটিভেশনটা লস হয়ে যাবে, বুঝছো? তো এটাই আমি আসলে বলার ছিল, আর তেমন কোনো কিছু এখানে নাই। আর এটা তো আমাদের শেষ ক্লাস যা ছিল। তো একটু আমাদের ছিল হলো রিটেন ব্যাচের, যেটা রিটেন ব্যাচের প্রথম ক্লাস। আর রিটেন ব্যাচের শুধু প্রথম ক্লাস, এটা সবার একটা রিকোয়েস্টেড ছিল, ভাইয়া প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় আমাদের একটু দেন। রিটেন ব্যাচের প্রথম ক্লাস হয়, এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিব, এটা সবার জন্য উন্মুক্ত করে দিব। বাট এরপর থেকে আমাদের যতগুলো ক্লাস হবে সবগুলো অবশ্যই সিক্রেট থাকবে, রাইট? পেইড ব্যাচের জন্য থাকবে। বাট আমি মনে করি অ্যাজ এ টিচার বা অ্যাজ এ মেন্টর এটা প্রতিটা স্টুডেন্টকে শেখানো উচিত। ঢাবিতে যারা পরীক্ষা দিবে, যে ভাই দেখ ঢাবি তোর প্যারাগ্রাফ এমনি লিখতে হবে, ভুল করলে মার্ক পাবি না, এটা আমার শেখানো উচিত, এটা আমি ফিল করতেছি। দ্যাটস অল থিওরি। আর একটু কি মোটামুটি আমাদের ক্লাস ছিল। এখন আমি আপনাদের আনমিউট করে দিচ্ছি, প্লিজ যত কোশ্চেন আছে আপনি এখন করতে পারবেন, বুঝছেন? এখন কোশ্চেন করতে থাকেন, আপনার যত রকম কোশ্চেন আছে। ওকে, নেক্সট। ভাইয়া কোশ্চেন ব্যাংক সলভ করার সময় অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় লাগছে। কোশ্চেন ব্যাংক সলভ করার টেকনিকটা দেখছিলেন কিভাবে সলভ করতে হয়? হ্যাঁ ভাইয়া করছি, কিন্তু ওই যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যাগুলো পড়তে যাই অনেক সময় যাচ্ছে। স্বাভাবিক, ব্যাখ্যা আপনি মুখস্থ করতে পারবেন না, আমি নিজেও পারিনি, প্যারা নিয়েন না। ব্যাখ্যা রিডিং করবেন, হ্যাঁ, মনকে বুঝাবেন যে আমি পড়ছি, কিন্তু ভেতরে যে ফাঁকা, মন যেন এটা না বুঝে, হ্যাঁ, জাস্ট রিডিং করবেন, বাট এমসিকিউ যেন সবগুলো মনে থাকে। ব্যাখ্যা কারোই মনে থাকে না। এই মোটা একটা বই, এটা কি সলভ করা যায়? পুরো ব্যাখ্যা মুখস্থ করা যায়? ভাবা যায় একটা একটা ব্যাখ্যার মধ্যে 3 মানে 10-15টা করে ভোকাব থাকে, কেমনে মুখস্থ করবেন? ওটা করা যায় না কখনো, বুঝছেন? তো আপনি জাস্ট মনকে বুঝান আমি পড়তেছি, তাহলেই হবে, আর কোনো কিছু লাগবে না। নেক্সট কোশ্চেন। ভাইয়া, জুলাই আন্দোলনে তোমার অবদান যদি লিখতে বলে তাহলে এটা কেমন হবে একটু বলবেন? এটা তো আরো সহজ কনসেপ্ট দিয়ে দিল, ঝামেলায় ছাড়া। যেমন ধরেন আপনার চিন্তা করেন তো প্রথমে কি আসবে। ওকে, জুলাই আন্দোলন কি, হোয়াট ইজ জুলাই রেভলিউশন ধরতেছি, হোয়াট ইজ ইন্ডিপেন্ডেন্স 2.0, এটা আপনার একটা সংজ্ঞায়ন দিতে হবে ফার্স্টে। কমপ্লেক্স সেন্টেন্সে দিব, ফ্রেজ থাকবে, ডেটা থাকবে, কোন দিন থেকে শুরু হয়েছে না হয়েছে, শেষ। তারপর আমি এই সংজ্ঞাটা কেন দিলাম, কি হয়েছিল জুলাই আন্দোলনে, এটা আমি বলবো। তারপর জুলাই আন্দোলনে ভালো দিক কি ছিল, খারাপ দিক কি ছিল, সেম মেরিট বলবো, এবং আমি ডিমেরিট বলবো। ভালো মানে ভালো দিক কিছুই ছিল না, ও সবই খারাপ ছিল।
মানে সরি খারাপ মানে ভালো দিক কি কি ছিল, আমরা দেশের স্বাধীনতা পেয়েছি, খারাপ দিক কি কি ছিল, এই যে আমাদের এত মারা গেছে এইটা সেটা ওইগুলো ইউজ করলেন। তারপর আপনি শুরু করেন, আপনি কি করছেন, হ্যাঁ আপনার অবদান কি এখানে, এটা আপনি এখানে লেখাটা শুরু করেন। শুরু করার পর এই এই জিনিসটা আমাদের সমাধান কিভাবে হইলো, তারপর গভর্নমেন্ট কিভাবে আগায় আসলো, শেষ। সেম যে প্যারাগ্রাফই দিক সেম প্যাটার্নই আপনি করবেন, নতুন কোনো প্যাটার্ন নাই। আচ্ছা এই প্যারাগ্রাফ আমরা নেক্সট দিন লিখবো, ঠিক আছে, নেক্সট দিন আমরা নিজে লিখবো, এখানে ডিরেক্ট লিখে দেখবো যেটা কিরকম হইতে পারে। নেক্সট কোশ্চেন। ভাইয়া প্যারাগ্রাফ কয়টা একজন এটা আনমিউট মিউট করে দেন, যারা আসলে কথা শেষ মিউট করে বাকিজন বলেন, তাহলে ভালো হবে। হ্যাঁ বলেন, শুনতেছি। ভাইয়া আমার কথা হলো যে মানে আমি প্যারাগ্রাফটা লিখতে চাচ্ছি, তো এখন হাতে তো কম সময়, এখন আমি কয়টা ফ্রেজ যুক্ত করবো একটা সুন্দর প্যারাগ্রাফ লেখার জন্য? আমি যা দিছি সব, হাতে কম সময় নাই আপু, আপনি চাইলে একদিন এটা কমপ্লিট করতে পারবেন, তো 4 ঘন্টা টাইম লাগবে, মোটেও কম সময় না, একটা মাস সময় আছে। প্যারাগ্রাফে 10টা মার্ক আসবে, 10টা মার্কের জন্য 4টে দিন টাইম দিলে খুব ক্ষতি হয়ে যাবে না, দিনে 2 ঘন্টা করে টাইম দেন, সব একটাও বাদ দিবেন না। সব মুখস্থ রাখলে আপনি 10টা প্যারাগ্রাফের মধ্যে ইন করতে পারবেন, আর 2টা মুখস্থ রাখলে একটা ইন করতে পারবেন না, ওখানে যে মেন্টাল প্রেশার আরো থাকবে, আপনি আরো ভুলে যাবেন। তাই রিস্ক না নিয়ে আমরা 70টা রাখছি, 30-40টা রাখছি, সবগুলাই পড়তে হবে। আমি এখানে যা বলছি একটাও বাদ দেওয়া যাবে না। এখন নেক্সট কোশ্চেন। ভাইয়া স্লাইডের কি পিডিএফ পাবো? অবশ্যই দিয়ে দিব, আজকে পিডিএফ দিয়ে দিব, অবশ্যই পিডিএফ পাবেন, রেকর্ডিং পাবেন, সব পাবেন, কেন পাবেন না, এটা পাবেন। নেক্সট। অক্সিলিয়ারি বারের পরে তো বেস ফ্রম বসে তাই না, শেল হ্যাভ এর পরে বি3 বসে কেন? বুঝি নাই, শ্যাল হ্যাভ, হ্যাভ গ্রুপ না, হ্যাভ এর পর ভার্ব 3 বসবে না, হ্যাভ তো একটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট এর পর কি নন ফাইনাইট বসবে না, একটা কিন্তু সেন্টেন্সে ফাইনাইট থাকে। হ্যাঁ বলেন। আপনি একটা ক্লাসে বলছিলেন যে অক্সিলিয়ারি বারের পরে বেস ফ্রম বসে, যেমন ডোর পরে বেস ফ্রম। ওকে শ্যাল কি মডেল অক্সিলারি, এরপর হ্যাভ কোন ফ্রম, হ্যাভ কোন ফ্রম বেস ফ্রম না, বসছে তো বেস ফ্রম, ঠিক আছে তো বেস ফ্রম, হ্যাঁ অবশ্যই হ্যাভ ফ্রম এর পরে, হ্যাঁ বেস ফ্রম এর পর, বলেন বেস ফ্রম এর পর হ্যাভ তো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব না? প্রাইমারি অক্সিলারি ভার্ব। দেন তাহলে অক্সিলিয়ারি ভার্ব হলো না, আর হ্যাভ এর পরে বেস ফ্রম বসবো না? না কিভাবে হ্যাভ এর উপর বেস ফ্রম, বুঝতেছি না কেমনে কি। আচ্ছা আসেন কি, আচ্ছা আই নিন আই শ্যাল হ্যাভ, ওকে এই তো কোশ্চেন ছিল, ওকে আই শ্যাল হ্যাভ ডান, এটা ফ্যাক্টর না, শেল হ্যাভ বিন। সমস্যা কোথায়? আচ্ছা শ্যাল হ্যাভ বিন, ওকে শ্যাল হ্যাভ বিন, ওকে হ্যাঁ এখানে সমস্যা কোথায় বলেন। হ্যাভ তো অক্সিলিয়ারি ভার্ব, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, তো হ্যাভ অক্সিলারি ভার্ব, হ্যাভ এর পরে বেস ফ্রম বসবো না? হ্যাভ এর না। পরে অক্সিলিয়ারি প্লাস বেস ফ্রম, মানে আমি বলছিলাম লিটারালি ভাই ফাইনাইট নন ফাইনাইট আলাদা, অক্সিলারি মেইন সম্পূর্ণ আলাদা। আপনি হয়তো এটার কথা বলতেছেন, এদিকে তাকান, এই যে ডু ডাস, মনে করে দেখেন ডু ডাস, এগুলো মডেল অক্সিলারির মতো কাজ করে, মনে পড়ে? এই যে এইগুলোর পর বেস ফ্রম হয়, এইগুলোর পর ভার্ব জিরো হয়, এটা বলছিলাম ভাই, হ্যাভ এর কথা বলিনি, আই থিংক মিস্টেক করে ফেলাচ্ছেন। এই যে ডু ডাস এর পর হয় ওইখানে না, হ্যাভ এর পর জীবনেও না। কিভাবে একটা সেন্টেন্সে তাকান, আমি বলি একটা সাবজেক্ট আই, একটা সাবজেক্ট, তারপরে কি হ্যাভ, কি হ্যাভ হলো মূল ভার্বের ভার্ব জিরো, একটা ফাইনাইট ভার্ব, শ্যাল একটা নিশ্চয় হিসেবে কাজ করতেছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হয়ে গেছে বাক্যে, বাকি সবগুলো নন ফাইনাইট হবে না? জি, তাহলে ডান এখানে কি ভার্ব ফ্রি নন ফাইনাইট, বিন এখানে কি ভার্ব ফ্রি নন ফাইনাইট, এভাবে হবে। বাক্যের বেসিক স্ট্রাকচার এটা, বেসিক স্ট্রাকচার নষ্ট করা যাবে, দুটো ফাইনাইট আনতে পারবেন একটা বাক্যের মধ্যে, এই তো ঠিকই তো আছে। নেক্সট। একটু আগে আপনি যে প্যারাগ্রাফের কথা বলছেন না, যে লেখা গ্রুপে পোস্ট দেওয়া লাগবে অনেকগুলো, ওইটা ভালো বুঝি না। বুঝি নাই আমি, আচ্ছা আমি আপনাদের 10টা প্যারাগ্রাফ নাম দিব, আপনি যে কোনো বই থেকে দেখে দেখে লিখবেন, যেখান থেকে দেখে দেখে লিখবেন ওটাও ছবি দিবেন, আপনি দেখে কেমনে মডিফাই করছেন ওটাও ছবি দিবেন, বুঝছেন? এটা বলছি, এবং গ্রুপে নোটিস গ্রুপে আমি জানাই দেবো একটু পর, সমস্যা নেই। ভাইয়া ওই যে আমি কিভাবে মানে মডিফাই করব? এটা কেমন কথা? ধরেন একটা আছে যে গভর্নমেন্ট শুড ওয়ার্ক হার্ড, ঠিক আছে, ওই শুড ওয়ার্ক হার্ড এর পরিবর্তে লিখবেন যে গভর্নমেন্ট হ্যাভ টু মুভ হেভেন এন্ড আর্থ। ওয়ার্ক হার্ড এর সিনোনিম কি? ফ্রেজ মুভ হেভেন এন্ড আর্থ না, এভাবে মডিফাই করবেন। তারপর ধরেন একটা প্যারাগ্রাফের কোনো ডেটা নেই, আপনি মাঝখানে একটু ডেটা অ্যাড করবেন, দেখে দেখে অ্যাড করবেন, করতে গেলে পারবেন। ধরেন আমি একটু ডিফরেস্টেশন প্যারাগ্রাফ ছিল না, এটার মডিফাই প্যারাগ্রাফ না, হ্যাঁ এই প্যারাগ্রাফটা বইয়ে কেমন ছিল এবং আমি কেমনে মডিফাই করলাম, এই জিনিসটা দেখে একটু বুঝবেন, তাহলে নিজের মাথা থেকে বের হয়ে আসবে, বুঝছেন? এটা হলো নিয়ম। ভাইয়া বলেন। রাইট ফর্মাল ভার্বে আমার একটা হচ্ছে প্রবলেম হচ্ছে যে এখানে একটা রুল আছে যে রুলস ইস এর পর সাধারণত সাবজেক্ট আর ভার্ব দুইটাই সিঙ্গুলার হয়। তো এখানে একটা প্রশ্নে বলছে যে ইজ বয় অ্যান্ড ইজ গার্ল উইথ এ নিউ ড্রেস, তো
তো এই জায়গায় উত্তরে দিছে হচ্ছে ওয়াজ ড্রেসড, তো এখানে হুম। ড্রেসেস কেন হলো না? ওকে, দেখেন ভালো করে বুঝেন, এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? এটা প্যাসিভ, তাই না? ওয়াজ এর পর কি বসছে? মেইন ভার্বের ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে কি? ভার্ব থ্রি মানে এটা আমাদের একটা নন ফাইনাইট ভার্ব। আমরা যখন একটা সেন্টেন্সকে প্যাসিভ করি তখন কি করি? পি ভার্বের পর মেইন ভার্বের ভার্ব থ্রি দিই না? তো ওটাই তো দিছে, এই যে ইচ বয় এন্ড গার্লস ওয়াজ ড্রেসড, মানে তাদেরকে ড্রেস পরানো হয়েছে, তারা ড্রেস পরেনি। যদি ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি থাকে তখন সেটা অ্যাক্টিভ, আর যদি ওয়াজ এর পর ভার্বের ভার্ব থ্রি আছে তখন সেটা প্যাসিভ। যখন প্যাসিভ তখন তো ভার্ব থ্রি হবে, ঠিকই তো আছে। ড্রেস তো এখানে নাউন না, ভার্ব, ভার্ব হিসেবে কাজ করতেছে। একদম বেসিক স্ট্রাকচার, অ্যাক্টিভ প্যাসিভের স্ট্রাকচার থেকে এই কোশ্চেনটা করছে সেখানে। এই তো কোশ্চেনের থিওরিটা ছিল। ভাইয়া বলছিলাম যে একটা হুম, ওয়ার্ডে হচ্ছে অনেক ধরনের মিনিং থাকে। তো এখন হুম। আমি যদি একটা মিনিং করার জন্য যদি আমি পরীক্ষার খাতায় লিখলাম, আবার পরীক্ষক যদি আরেকটা মিন করে, তাহলে কি সমস্যা হয়ে যাবে পরে? ওকে, একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকে, ঠিক আছে, বাট একটা ওয়ার্ডের ডেফিনেশন একটা, ঠিক আছে? তো ভোকাব শেখার জন্য ওয়ার্ডের ডেফিনেশন মুখস্থ করতে হয়, নট ওয়ার্ডের মিনিং। আমরা ছোটবেলা থেকে যেটা শিখছি এটাই তো আমাদের লাইফের সবচেয়ে বড় স্ক্যাম ছিল। ওকে, আমি আপনাকে জাস্ট ডেমো দেখাই দিচ্ছি। ধরেন আমার কাছে একটা ডিকশনারি আছে, ওকে, আমি একটু ওপেন করি। ওয়ার্ডের মিনিং আমি কখনো দেখবো না। আমি ধরেন এখানে নিলাম হলো রাইস, রাইস মানে ভাত, সহজটাই নিলাম, ওকে। রাইস নিয়ে সার্চ দিলাম, এই রাইস ওয়ার্ড লেখার পর এখানে একটা ডেফিনেশন আছে, খেয়াল করবেন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে এখানে ডেফিনেশন থাকে, বুঝছেন, উপরের মোমেন্টে আপনি এই ডেফিনেশনটা পড়বেন, কখনো আপনি নিজে মিনিং পড়বেন না। মিনিং পড়লে ভুল করবেন, ডেফিনেশন কি এটা দেখে পড়বেন, তাহলে আপনার জীবনেও ভুল হবে না। ব্যাপারটা এরকম, বুঝতে পারছেন? এটা হলো আপনার ভোকাব পড়ার নিয়ম। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট দিন কিউএনএ সেশন আবার নিবনি, 9টা 4 বাজে। তো নেক্সট একটা ব্যাচের ক্লাস আছে, তো ওরা আসলে ওয়েট করতেছে, ভাই লিঙ্ক দেন লিঙ্ক দেন, বুঝছেন, এই জন্য আর কি। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা ক্লোজ করতেছি, আপনারা রাতের মধ্যে পেয়ে যাবেন। আর যেভাবে বললাম মেন্টালি একদম স্টেবল থাকেন, এভাবে সলভ করতে হবে। আমি আবার বলতেছি, নিজে যদি ইনিশিয়েটিভ না দেন রিটেনে কিচ্ছু হবে না। আমি আপনার মুখে পর্যন্ত উঠাই দিছি, কোন স্টেপের পর কোন স্টেপ করবেন সব বলে দিছি। এখন নিজের একটু খাতা খুলে বসতে হবে। আমি বলি নাই যে আপনি একা একা লেখেন, আমি বলছি ভাই একটা প্যারাগ্রাফ দেখে দেখে তুই মডিফাই কর, জাস্ট একটুকু আমি বলছি। একটা প্যারাগ্রাফ তুই 1 ঘন্টা ধরে মডিফাই কর, তাও সমস্যা নাই, বাট ফার্স্টে শিখ। শিখার পর তখন অ্যাকিউরেসি বাড়াইতে হবে, বাট ফার্স্টে শিখতে হবে। শিখার প্রসিডিউর আমি তোমাকে বলে দিচ্ছি। আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর রাখি, স্যার এখন ওর জন্য ক্লাস আছে। হ্যাঁ, লাস্ট কোশ্চেন বলেন। স্যার কালকে কয়টায় এক্সাম হবে? কালকে এক্সাম যদি থাকে সন্ধ্যা 7টায় আপনার দিয়ে দেওয়া হবে আর কি কোশ্চেনটা, এবং গ্রুপে আমি জানাই দিব, নোটিশ গ্রুপ আছে না, সেখানে জানাই দেওয়া হবে, টেনশন নাই, এই আর কি। তো ঠিক আছে। ভাইয়া কালকে কি ক্লাস আছে? কি ক্লাস? না, আপনারা ফাউন্ডেশন কোর্স না, ফাউন্ডেশন কোর্সের কোনো ক্লাস নাই। ফাউন্ডেশন কোর্সের ক্লাস নয় এখন লস প্রজেক্ট, বা আপনাদের জন্য লস প্রজেক্ট। আপনারা রিটেনের টাইম দেন, জিকে আপনাদের যা নেওয়া হয়েছিল না ওই ক্লাস আবার নেওয়া হবে। সো এটা করে আপনার টাইম নষ্ট করে আমার লাভ নাই। আপনি রিটেনে মন দেন, রিটেনের দিকে ফোকাস দেন, এটা আপনার জন্য এখন বেশি দরকার। যেটা বলছে এটা ফলো করেন, বুঝছেন, এই আর কি। আপনার ব্যাচে শুধু রিটেন ক্লাস আছে, রিটেন ক্লাস একদিন পর পর হবে, এবং গ্রুপে আমরা সেটা আবার জানাই দিব, সমস্যা নাই, গ্রুপে দেখলে সবকিছু বুঝতে পারবেন। এই তো। আচ্ছা ঠিক আছে, ওকে, রেকর্ডিং আমি ক্লোজ করতে